ভিটামিন সল্ট এন্ড ওয়াটার যখন আমাদের বডিতে অ্যাবজর্পশন হবে ওর তেমন কোনো চেঞ্জ হয় না, ও যেরকম ছিল সেরকম আকারে আমাদের বডিতে অ্যাবজর্ব হতে পারে, বাট মেজর চেঞ্জ হয় হচ্ছে এই তিনটা ফুড পার্টিকেলে। তাহলে দেখো তো এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেটকে আমরা ব্রেকডাউন করলে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাচ্ছি, ওটা কার্বন ডাইঅক্সাইড ফর্মে এয়ারে, ওয়াটার ফর্মে হচ্ছে কি আমাদের বিভিন্ন এক্সক্রিটরি প্যাথ দিয়ে, আর অক্সিজেন আকারে তো এয়ারে বেরিয়ে হয়ে যাচ্ছে। তাহলে ওদেরকে বের করার জন্য আমাদেরকে আলাদা করে কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে না। লিপিডকে ব্রেকডাউন করলেও কিন্তু আমরা সেম এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনই পাবো, যাদেরকে টাটা বাইবে করে দেওয়ার জন্য আমাদেরকে আলাদা করে কোনো চিন্তা ভাবনা করতে হয় না। আদনান, মাহি, সামিয়া, ভেরি গুড। কিন্তু ঝামেলা বাধায় আমাদের প্রোটিন বাবাজি। বলো তো প্রোটিন কিসের পলিমার? হুইচ ওয়ান ইজ দ্য মনোমার অফ প্রোটিন? একটু অ্যান্সার করো তো। প্রোটিনের মনোমার কোনটা? ভেরি গুড, মিম অ্যান্সার করেছে অনিশা, আদনান, প্রতাপ, ফাহিম, সাইফ, নম্রতা, অপসরা, ফারদিন এটা তো বন্ড, সামিয়া, অ্যাগনেস, রাহিন, শ্রেয়া, ভেরি গুড, অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে আমাদের প্রোটিন ব্রেকডাউন করলে যে অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন হয়, এই অ্যামাইনো অ্যাসিডের যদি আমরা একটু সিম্বলটা দেখতে চাই, দেখো ওদের ওয়ান সাইডে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্রুপ, ওয়ান সাইডে থাকে হচ্ছে অ্যামাইনো গ্রুপ, অ্যালকাইল গ্রুপ এন্ড হাইড্রোজেন। তাহলে এই যে আমাদের যে অ্যামাইনো গ্রুপটা আছে, এই অ্যামাইনো গ্রুপকে ব্রেকডাউন করতে আমাদের যত প্রবলেম ফেস করতে হয়, এই অ্যামাইনো গ্রুপ ব্রেকডাউন করলে আমরা এখান থেকে পাই ইউরিয়া, আমরা পাচ্ছি ইউরিক অ্যাসিড, আমরা পাচ্ছি ক্রিয়েটিনিন, আমরা পাচ্ছি অ্যামোনিয়া। তাহলে এরা সবাই হচ্ছে একটা বড় বড় ভিলেন। হ্যাঁ, আমাদের কার্বোহাইড্রেট আর লিপিড থেকে ভিলেনগুলো ফর্মেশন হয় না, কিন্তু আমরা যখন প্রোটিন ব্রেকডাউন করবো এই নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আমাদের বডিতে স্টোর হবে। তাহলে এই যে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আমাদের বডিতে প্রোডিউস হলো, এই প্রোডিউসড প্রোডাক্টগুলোকে আমরা যদি বডি থেকে এলিমিনেট করতে চাই, তাহলে সেই প্রসিডিউরটাকে আমরা বলি এক্সক্রিয়েশন। এগুলো বডি থেকে এলিমিনেট করার প্রসিডিউরকে বলা হয় এক্সক্রিয়েশন। আর যে সিস্টেমের মাধ্যমে আমরা এগুলোকে বডি থেকে বের করে দিব তাদেরকে বলা হয় এক্সক্রিয়েটরি সিস্টেম। একটা হচ্ছে এক্সক্রিয়েশন আর একটা হচ্ছে এক্সক্রিয়েটরি সিস্টেম। তাহলে বলো তো এই যে আমাদের বডিতে এতগুলো ভিলেন প্রোডিউস হলো, এদের মধ্যে তুমি যখন ডক্টরের কাছে যাবা আর ডক্টর সাসপেক্ট করবে যে ইউ মাস্ট হ্যাভ অর ইউ মে হ্যাভ সাম প্যাথোজেনিক সাবস্টেন্স ইন ইউর বডি, অথবা ইউ হ্যাভ সাম প্রবলেম ইন ইউর রেনাল সিস্টেম অর কিডনি, তখন ডক্টর তোমাকে কোন টেস্টটা করতে দিবে ব্লাডে? এই যে আমরা যে এতগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল করলাম, তোমার বডিতে যদি কোনো প্রবলেম আছে কিনা বা কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিনা এটা জানার জন্য আমরা কোন একটা পেশেন্টকে কোন টেস্টটা সবার আগে করতে দিই? আচ্ছা মিম, একটু মিম তো ঠিকই বলেছো, বাট ব্লাডের কথা বলেছি আমি। ফাহিম, সাদমান, নম্রতা, অপসরা আর রাহিন, অপসরা কাছাকাছি গিয়েছে। আমরা তো ইউরিন টেস্ট অবশ্যই করতে দিই, বাট তার আগে আমরা ব্লাডে করতে দিই সেরাম ক্রিয়েটিনিন। যে তোমার সামিয়া, কারণ ক্রিয়েটিনিন হচ্ছে এমন একটা পাজি ব্যক্তি, সে যখনই কিডনির কোনো উল্টাপাল্টা হয় সবার আগে ধাম করে ব্লাডে বেড়ে যায়। এই জন্য ক্রিয়েটিনিনটা হচ্ছে সবচেয়ে পচা, এটাকে আমরা সবার আগে ব্লাডে ক্যালকুলেট করতে দিই। ওকে, তাহলে এই যে আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম, এই এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে আমাদের মেইন অর্গান হচ্ছে ওয়ান পেয়ার অফ কিডনি। মেইন অর্গান হচ্ছে ওয়ান পেয়ার অফ কিডনি। এই কিডনি আর অ্যাসোসিয়েটেড সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের বডি থেকে 80% ওয়েস্ট ম্যাটেরিয়ালকে টাটা বাই করে দিই। আর যে এক্সেসরি ওয়েস্ট এক্সক্রিয়েটরি অর্গানগুলো আছে, লাইক আমাদের লাংস, লিভার, আমাদের ইন্টেস্টাইন, এদের মাধ্যমে আমরা 20% প্রোডাক্ট আমাদের বডি থেকে টাটা বাই করে দিই। যদিও যাদের আইফোন আছে তাদের কিডনি একটা কষ্টের ব্যাপার, কারণ এখানে কিডনি একটা আছে নাকি? নাকি সবাই বড় লোক? আমার মতো গরিবদের তো কিনতে হলে কিডনি বিক্রি করতে হবে। তোমাদের সবারই তো কিডনি দুটো করে, তাই না? আচ্ছা, ওকে, ভেরি গুড। তার মানে আমাদের হচ্ছে এই মেইন এক্সক্রিয়েটরি অর্গান এবং আরেকটা হচ্ছে অ্যাক্সেসরি এক্সক্রিয়েটরি অর্গান। তাহলে চলো আমরা চলে যাই আমাদের বইতে কি কথাবার্তা বলেছে এটা আমরা দেখে নিই। দেখো, দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট প্রোডিউসড ইন দ্য বডি ডিউ টু দ্য ক্যাটাবলিক মেটাবলিজম। ক্যাটাবলিক মেটাবলিজম মানে হচ্ছে ব্রেকডাউন হচ্ছে আমার। দ্য প্রসেস বাই হুইচ দিস প্রোডাক্টস আর এলিমিনেটেড ফ্রম দ্য বডি ইজ কল্ড এক্সক্রিয়েশন। আর সিস্টেমটাকে আমরা বলবো এক্সক্রিয়েটরি অর ইউরিনারি অর রেনাল। অনেকগুলো নাম আছে, এক্সক্রিয়েটরি অর ইউরিনারি অর রেনাল। হ্যাঁ, আইফোনই নাই আপু, মাহি বলেছে আমার আছে। আচ্ছা, তাহলে এবারে দেখো দ্য মেইন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট কি কি হতে পারে? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম। ঠিক আছে, এখানে তোমার ক্রিয়েটিনের কথা উল্লেখ করেনি, এবং ইউরোক্রোম এটা আমরা একটু পরে পড়বো। ইউরোক্রোম হচ্ছে আমাদের বডির একটা পিগমেন্ট, আমাদের বডির ইউরিনের একটা পিগমেন্ট। ঠিক আছে, তাহলে মেইন এক্সক্রিয়েটরি অর্গান হচ্ছে আমাদের ওয়ান পেয়ার অফ কিডনি, দুইটা কিডনি। তাহলে আমাদের কি কি ওয়েস্ট প্রোডাক্ট হতে পারে এটার উপরে ডিপেন্ড করে আমাদের তিন টাইপসের অ্যানিমেল হতে পারে। প্রথমে দেখো আমাদের যে নাইট্রোজেনাস ওয়েস্ট কম্পাউন্ড আছে, প্রত্যেকটা অ্যানিমেলেরই কিন্তু তোমার হচ্ছে সবগুলো ওয়েস্ট প্রোডাক্ট থাকতে পারে, যেমন হিউম্যান বডিতে সবগুলো প্রোডিউস হয়। কিন্তু দেখো যে অ্যানিমেলগুলোর মেইন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হলো ইউরিয়া, তাদেরকে বলা হয় ইউরিওটেলিক। এক্সাম্পল কি দেখো, কিছু টেরেস্ট্রিয়াল এবং কিছু ম্যারিন অ্যানিমেল থাকে, তার মানে সমুদ্রেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে। যারা মেইন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসেবে ইউরিক অ্যাসিড এক্সক্রিয়েট করে তারা হলো ইউরিকোটেলিক। ইউরিকোটেলিকের মধ্যে আসবে ইনসেক্ট, তার মানে কিছু আর্থ্রোপড, কিছু রেপ্টাইল লাইক স্নেক, লিজার্ড, বার্ডস মানে এভিস। আর অ্যামোনোটেলিক মানে হচ্ছে ওদের মেইন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হলো অ্যামোনিয়া, লাইক হাইড্রা, আর্থওয়ার্ম এন্ড সাম ফিশ স্পিসিস। আমাদের বডিতে কিন্তু আমরা সব রকম ওয়েস্ট প্রোডাক্ট পাই, কিন্তু এই অ্যানিমেলগুলোর বডিতে এক একজনের এক এক রকম ওয়েস্ট প্রোডাক্ট ওরা এক্সক্রিয়েট করে। তাহলে এই জিনিসগুলো থেকে এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়বা। ঠিক আছে, এক্সাম্পলগুলো আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই যে দেখো বডির এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, এটা তিনটা স্টার দিয়ে রাখলাম তোমাদের মেডিট্রিক্সে দেখবে সুন্দর করে। এটা হচ্ছে কি তোমার চার্ট করে দেওয়া আছে, এমটি মানে হলো মেডিট্রিক্স। এখানে ছবি দিয়ে যাদের সুবিধা হয় তারা ছবি দিয়ে মনে রাখতে পারো, যারা চার্ট দিয়ে মনে রাখতে চাও তারা মেডিট্রিক্সের চার্ট থেকে সুন্দর করে পড়তে পারবে। দেখো এগুলো হচ্ছে সব ইনপুট, মানে আমাদের বডিতে ওয়াটার আসছে, আর এগুলো সব আউটপুট, মানে এগুলো আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে। এবং বাই এনি হাউ তোমাকে এই ইনপুট আউটপুটের ব্যালেন্সটা মেইনটেইন করতে হবে। দেখো ড্রিঙ্কিং ওয়াটারের মাধ্যমে 1450, ফুডে 800, সেলুলার রেসপিরেশন 350, টোটাল হলো 2600। তার মানে আমরা তিনটা পাথওয়েতে ওয়াটার ইনজেস্ট করি। একটা হচ্ছে ডিরেক্ট অ্যাজ ওয়াটার, একটা হচ্ছে রান্নাবান্না করার সময় ফুডের সাথে যে ওয়াটারটা থাকে, আর একটা হলো সেলুলার রেসপিরেশনের মাধ্যমে আমরা যে ওয়াটারটা ইনটেক করতে পারি। আউটপুটের মধ্যে আছে, তুমি যদি পরীক্ষা খারাপ করে কানাকাটি করো ভেবে ওখান থেকে কিছু পানি বের হবে। লাংসের মাধ্যমে কিছু তোমার হচ্ছে ভেপার হয়ে বের হয়ে যাচ্ছে। সোয়েটের মাধ্যমে 600, এটা একটু বেশি কম্পারেটিভলি। ইউরিন দিয়ে আরো বেশি 1500, স্টুল দিয়ে 100। তার মানে স্টুল কিন্তু পুরোপুরি ড্রাই না, আমরা রাফেজ যত বেশি ইনটেক করবো স্টুলের মধ্যে কিছু অ্যামাউন্টে ওয়াটার থাকবে, এবং এটা আমাদের বডিতে তোমার হচ্ছে ওয়াটার আউটপুটে হেল্প করবে। ওদের টোটাল কত 2600। তার মানে দুটোর কিন্তু ব্যালেন্স আছে। তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সোর্স ফর দ্য আউটপুট অফ ওয়াটার, অথবা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হেল্পস ইন ওয়াটার ইনপুট। তার মানে ইনপুটে আছে তিনটা জিনিস, ওয়াটার ইনটেক বা হচ্ছে ড্রিঙ্কিং অফ ওয়াটার, ফুড এবং সেলুলার রেসপিরেশন। তোমরা জাস্ট এই তিনটা মেমোরাইজ করবা, এই তিনটা বাদ দিয়ে আল্লাহর দুনিয়া যা কিছু আছে, টিআর, ইউরিন, সোয়েট, সালাইভা, স্টুল, এভরিথিং ইজ ওয়াটার আউটপুট। ঠিক আছে, তাহলে এরপর চলে আসে দেখো আমাদের এটা হলো পেজ 242 তে তোমাদের যে প্যারালাল টেস্টটা দেওয়া হয়েছে, তোমাদের জন্য কিন্তু এটা পড়াই এনাফ। আমি আবার বলছি তোমাদের ইংলিশ ভার্সনের বইটা পড়া লাগে না, তোমরা যদি মানে আমাদের উদ্ভাস বা উন্মেষ থেকে দেওয়া যে বইটা যদি পড়ো, এটা ভালো করে পড়লে তোমাদের আলাদা করে আব্দুল আলিম স্যারের বই কিন্তু পড়া লাগছে না। তাহলে দেখো এই পুরো প্যারাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। টোটাল এক্সক্রিয়েটরি সিস্টেমের 80% বের হবে মেইন অর্গান দিয়ে, 20% বের হবে হচ্ছে যে তোমার স্কিন, লাংস, লিভার, অ্যালিমেন্টারি ক্যানেল এগুলোর মাধ্যমে। তাহলে এই পেয়ার অফ কিডনিতে ইউরিন প্রোডাকশন হবে, সেই ইউরিন প্রোডাকশনের পরে ইউরেটার ডেটা তোমার ট্রান্সপোর্টেড হয়ে ইউরিনারি ব্লাডে যাবে, ইউরিনারি ব্লাডে টেম্পোরারি কিছু ইউরিন স্টোর করে রাখবে, ইউরেথা দিয়ে বডি থেকে টাটা বের হয়ে যাবে। তাহলে পরীক্ষায় আসবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ মেইন এক্সক্রিয়েটরি সিস্টেম, অথবা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ ইউরিনারি সিস্টেম। ঠিক আছে,
ওয়াটার ভেপার ফ্রম লাংস কিভাবে? আমরা যখন ইনহেলেশন আর এক্সহেলেশন করি তখন এক্সহেলেশনের সময় আমাদের গ্যাসের সাথে কিছু পরিমাণে ওয়াটারও কিন্তু ভেপার আকারে বের হয়ে যায়। বুঝা গেছে? তার মানে গ্যাসের সাথে কিছু পরিমাণে ওয়াটার সাবস্টেন্সও থাকবে। তাহলে এবার আমরা চলে আসি আমাদের কিডনির কাছে, আমাদের মেইন এক্সক্রিয়েটরি অর্গান। আমাদের বাংলাদেশে দেখবা মুরব্বীদের একটা কমন কনসার্ন থাকে কিডনি নিয়ে। কারো কোমর ব্যথা হলে মনে করে যে তার কিডনি নষ্ট হয়ে গেছে, কাউকে কোনো একটা ব্যথার ওষুধ প্রেসক্রাইব করলে তারা মনে করে যে সেটা খেলে তাদের কিডনি নষ্ট হয়ে যাবে। দেখো যেমন তুমি যদি একজন ডক্টর হও তোমার ফ্যামিলিতে, তোমাকে তোমার রিলেটিভরা প্রতি বেলায় প্রতি মুহূর্তে ফোন দিবে, স্পেশালি আফটার ইউ গ্র্যাজুয়েট ফ্রম এমবিবিএস স্কুল অথবা একটা কলেজ থেকে তুমি যখন গ্র্যাজুয়েট করলা। তো তখন হয় কি আমি যখন আমার কোনো রিলেটিভকে তোমার প্যারাসিটামল খেতে বলি, প্যারাসিটামল ইজ ওকে, তারা যখনই শুনে এটা ব্যথার ওষুধ তারা টেনশনে পড়ে যায়, হায় আল্লাহ এটা খেলে তোমার কিডনি নষ্ট হয়ে যাবে। বাট আল্লাহ তোমাদেরকে যে কিডনি দিয়েছে, কিডনি যদি এতটাই ঠুনকো হতো তাহলে তো আমরা এত বছর পর্যন্ত বাঁচতে পারতাম না, তাই না? কারণ কিডনি হচ্ছে কি তোমার সবচেয়ে বেশি ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো হচ্ছে ইনপুট করে, তাই না? কিডনি হচ্ছে কি সবচেয়ে বেশি ওয়েস্ট ম্যাটেরিয়াল ইনপুট করে। তাহলে আমাদের তো হচ্ছে এত মানে কি বলবো, এত ইজিলি আমরা হচ্ছে যে এগুলোর মাধ্যমে এক্সক্রিয়েট করতে পারতাম না। এজন্য কিডনি নিয়ে তো কনসার্নের কিছু নাই। কিডনি নিয়ে হচ্ছে আল্লাহ আমাদের কিডনিকে অনেক স্ট্রং করে দিয়েছে। আর যারা হচ্ছে দিনের পর দিন ব্যথার ওষুধ অনেক লং টাইম ধরে খায় তাদের জন্য হচ্ছে যে তোমার কিডনিটা একটা টেনশনের ব্যাপার। কিন্তু তোমার 2-1 দিন ব্যথার ওষুধ খেলে কিন্তু কিডনি কিছুই হয় না, অলওয়েজ মনে রাখবা। তাহলে আমাদের যে কিডনি, এই কিডনিটার লোকেশন জানান দেওয়ার জন্য আমাদেরকে আমাদের ভার্টিব্রাল কলামের সাথে হচ্ছে গিয়ে একটা তোমার কম্পারিজন আনতে হবে। ওকে, ইউরিনারি সিস্টেম পার্টস কোনগুলো? এই যে 4টা, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা। এগুলো হিউম্যান এক্সক্রিয়েটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, রেনাল সিস্টেম সবকিছু আন্ডারে পড়বে, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো এই যে আমাদের কিডনি, এটাকে আমি যদি ভার্টিব্রাল কলামের সাথে কম্পেয়ার করি, বলো তো হাউ মেনি টাইপস অফ ভার্টিব্রা আর দেয়ার ইন এ ভার্টিব্রাল কলাম? একটু অ্যানসার দাও তো, হাউ মেনি টাইপস অফ ভার্টিব্রা আর দেয়ার ইন এ ভার্টিব্রাল কলাম? অপসরা, প্রতাপ, সাবা, নম্রতা, বক্তিয়ার, সাদমান। ভেরি গুড। মিম 5 টাইপস। এক্সিলেন্ট নুসরাত, এক্সিলেন্ট। কি কি পেয়েছিলাম আমরা দেখো তো এই নামগুলো। 5 টাইপস অফ ভার্টিব্রাল কলামে ভার্টিব্রা ছিল: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এন্ড কক্সিস। তাহলে এই টোটাল 5 টাইপসের যে আমাদের ভার্টিব্রা আছে, এদের মধ্যে আমরা একটা মোবাইল নাম্বার মনে রাখতে বলেছিলাম, তাই না? 712-554 712-554। তাহলে আমাদের থোরাক্স বা আমাদের বুক বরাবর যে ভার্টিব্রাগুলো থাকে সেগুলো হলো থোরাসিক, কোমর বরাবর ওয়েস্ট রিজিয়নে থাকে হচ্ছে লাম্বার। তাহলে এই যে 12, এদের মধ্যে 12 ভার্টিব্রা থেকে থার্ড লাম্বার, T12 থেকে লাম্বার 3, T12 থেকে হচ্ছে লাম্বার 3। আমি যদি মানে কাউন্ট করি দেখো, তাহলে এটা হলো T12। তাহলে এই যে তোমার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই পুরাটা জুড়ে থাকবে আমাদের কিডনি। ওকে, তাহলে কিডনির যে আপার পোলটা আছে, আপার পোলটা স্টার্ট হয় T12 দিয়ে, লোয়ার পোল তোমার এন্ড হবে হচ্ছে লাম্বার 3 তে এসে। বুঝা গেছে? তাহলে দেখো এটাকে আমাদের যদি কোশ্চেন করা হয় কোন রিজিয়নে, লাম্বার রিজিয়নে, এক্স্যাক্টলি বলতে চাইলে তোমার আপার এন্ডটা থাকে হচ্ছে বিলো 12 থোরাসিক ভার্টিব্রা, লোয়ার এন্ড থাকবে হচ্ছে অ্যাবভ দ্য থার্ড লাম্বার ভার্টিব্রা। তার মানে তোমার বিলো থোরাসিক 12, অ্যাবভ লাম্বার 3, ঠিক আছে? বিলো থোরাসিক 12 আর অ্যাবভ হচ্ছে লাম্বার 3। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হ্যাঁ এই চারটা তো পরে তোমার অ্যাকুমুলেট হয়ে গেল সাবধান, ঠিক আছে? এরপরে দেখো ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য লিভার ইন অ্যাবডোমিনাল কিডনি, আমাদের বডির লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা? অ্যানসার করো তো, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন এ হিউম্যান বডি? হিউম্যান বডিতে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা? অপসরা, সাইফ, তাসনিম, প্রতাপ, নম্রতা, মিম, ফাহিম, ফাইজা, সাতিফা। এক্সিলেন্ট। ফারদিন, আদনান। আমি ভাবলাম এক সপ্তাহ পরে আসবো, তোমরা মনে পড়াটা সব দিলে ফেলছো না, তোমাদের পড়া মনে আছে, মাশাআল্লাহ, ভেরি গুড। এভাবে চালিয়ে যাও। তাহলে আমাদের বডির লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে তোমার লিভার, তাই না? আমরা যদি বলি লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার, আর বলো তো লার্জেস্ট অর্গান কোনটা? লার্জেস্ট গ্ল্যান্ড যদি আমাদের লিভার হয়, আমরা বলেছিলাম যে লার্জেস্ট বোন হচ্ছে ফিমার, আর লার্জেস্ট অর্গান কোনটা? লার্জেস্ট অর্গান এক্সিলেন্ট, স্কিন, ভেরি গুড। তাহলে দেখো এত বড় একটা গ্ল্যান্ড তোমার বডি রাইট সাইড একদম জুড়ে আছে, রাইট সাইড দখল করে আছে, তাহলে রাইটের উপরে যা কিছু সব আরো উপরে উঠে যাবে, নিচে সবকিছু আরো নিচে নেমে যাবে। তাহলে আমাদের ডায়াফ্রামের যে আপার পার্টটা, রাইট সাইডে ডায়াফ্রামটা আরো উপরে, রাইট সাইডে কিডনিটা আরো নিচে। বাংলায় মনে রাখতে পারো ড দিয়ে ডানে, ড দিয়ে ডাউন, তার মানে ডান বা রাইট কিডনিটা হচ্ছে ডাউন, নিচে। ওকে, তাহলে আমাদের এই যে তোমার লিভারের প্রেজেন্সের কারণে আমাদের কি হবে, লেফট কিডনিটা হচ্ছে রাইট কিডনি স্লাইটলি নিচে থাকবে, হাইয়ার থাকবে। কিডনি কি শেপের? বিন শেপের। ওর ল্যাটারাল সাইডটা মানে বাইরের সাইডটা হয় তোমার কনভেক্স, আর ইনার সাইডটা হচ্ছে কনকেভ। এই যে ছবিটা ভালো করে খেয়াল করে দেখো, এই যে আউটার সাইডটা হচ্ছে কনভেক্স, ইনার সাইডটা হচ্ছে কনকেভ। তাহলে এখন চলো আমরা শেপগুলো নিয়ে পড়াশোনা করি। আমাকে এখানে বলেছে বিন শেপ হলো কিডনি, বলো তো পি শেপ কোনটা? পি মটর দানার মতো কোন গ্ল্যান্ডটা? ভেরি গুড, পিটুইটারি। পি শেপ হচ্ছে পিটুইটারি। এবার পিআর শেপ অনেকগুলো আছে, পিআর শেপ কোনটা? গ্রাস হপারের হেড, জিএইচ মানে হচ্ছে গ্রাস হপার, গ্রাস হপারের হেড নিডোসাইট। এরপরে তোমার হচ্ছে মাসকুলো এপিথেলিয়াল সেল। এরপরে তোমার হচ্ছে ফিমেলের ইউটেরাস, রিভার্স পিআর শেপ, মেইলের প্রোস্টেট, এগুলো সব হচ্ছে পিআর শেপের। ওকে, এরপরে হচ্ছে তোমার কি বলো এটাকে, বাটারফ্লাই শেপের কোনটা? বলো তো বাটারফ্লাই শেপের গ্ল্যান্ড কোনটা? ভেরি গুড, থাইরয়েড। আচ্ছা, এরপরে বলো চিলি শেপের কোনটা? চিলি শেপ, মরিচ। চিলি হচ্ছে কি প্যানক্রিয়াস না? চিলি শেপের হচ্ছে প্যানক্রিয়াস, ভেরি গুড। আছে না যেটা পিয়া শেপ, হ্যাঁ নেমাটোসিস্ট হচ্ছে নিডোসাইট। নিডোসাইট হচ্ছে পুরো সেলটা, আর ওই সেলের চাবুকটা হুইপ লাইক যে স্ট্রাকচারটা আছে ওটাকে বলা হয় নেমাটোসিস্ট। বুঝতে পেরেছো সাদিফা? পুরো সেলটা নিডোসাইট আর ওর হুইপটা হচ্ছে তোমার নিডোসাইট। হ্যাঁ ভেরি গুড, স্পেনারকে বলা যায়, ঠিক আছে? স্পেনারটা অ্যাকচুয়ালি আমরা বলি বাদুরের মতো, ওটাকে আমরা হচ্ছে মরিচ বলি না, ওটা ব্যাকশে বলি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই যে আমরা একসাথে করবা কি, ফ্রিজ খুলবা, ফ্রিজ খুলে একটা করে সবজি বের করবা, পড়বা দেবো, ও আচ্ছা এটা তো বায়োলজি এর মতো, সেগুলো একসাথে বলে ফেললাম। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কি কি, এক্সক্রিটরি সিস্টেমের পার্ট কি কি, কিডনি লোকেশন কোন ভার্টিব্রা থেকে কোন ভার্টিব্রা পর্যন্ত, কোন কিডনিটা নিচে কোন কিডনিটা অ্যাবভ। এবারে দেখো এই ছবিটা ভালো করে খেয়াল করো, এই যে কিডনি থেকে যেই তোমার হচ্ছে ডাকটা নিচে নেমে গেল, এটাকে বলা হয় ইউরেটার। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কিডনি লোকেশন নিয়ে পড়াশোনা করেছি, এখন কিডনি থেকে নিচে নেমে গেল যে তাকে নিয়ে পড়াশোনা করবো। দিস ইজ দ্য ইউরেটার। ইউরেটারের বাংলা নামটা খুব মজা, জানো? গোবিনী। তোমরা তো বেঁচে গেছো, বাংলা নাম পড়া লাগতেছে না, বাংলা নাম খুবই ঘুটে। এটাকে আমরা হচ্ছে কি তোমার ইউরিনারি ডাক্ট বা ইউরেটারও বলতে পারি। তাহলে এই যে ইউরেটার, দেখো আমার কিডনির এই ডিপ্রেসড পার্টটাকে আমি বলি হাইলাম, কিডনির পার্ট হচ্ছে হাইলাম, আর ইউরেটারের এক্সপ্যান্ডেড পার্টটা হচ্ছে পেলভিস। তাহলে দুটো কিন্তু প্যাচ লাগানো যাবে না। কিডনির মোস্ট কনকেভ পার্টটা হলো হাইলাম, আর ইউরেটারের এক্সপ্যান্ডেড পার্টটা হচ্ছে পেলভিস। বলো তো বাচ্চারা, হাইলাম আমরা কোন অর্গানে পেয়েছি? কিডনির যে কনকেভ পার্টটা, এটাকে আমরা হাইলাম বললাম। এই হাইলাম দিয়ে হচ্ছে ইউরেটার, এরপর রেনাল আর্টারি এন্ট্রি করে, রেনাল ভেইন, আর হচ্ছে তোমার রেনাল ইউরেটার বের হয়। রেনাল আর্টারি রেনাল নার্ভ এন্ট্রি নেয়, আর ইউরেটার ভেইন বের হয়ে যায়। আমরা হাইলাম কোথায় পেয়েছি? সাইফ, তাসনিম, নম্রতা, প্রতাপ, ওয়াজাহাত। এক্সিলেন্ট, লাংসে পেয়েছিলাম। তাহলে মনে রাখবা হাইলাম হচ্ছে কিডনিতে পাওয়া যায়,
আমি তোমাদের ক্লাসে পড়াশোনা বলেছিলাম যে হাইলাম আমরা দুই জায়গায় পাই, কিডনি আর হচ্ছে লাংস। তাহলে দেখো আমরা ইউরেটার দিকে কি পড়াশোনা করবো। ইউরেটার দুই পাশে দুটো থাকবে, যেটা কিনা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে নিচে নেমে যাবে। এই জন্য যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে পিঠের ব্যথা নিয়ে আসে, আমরা সাসপেক্টে রাখি কিডনি প্রবলেম, না হয় ইউরেটার স্টোন। এবং কিডনি প্রবলেম বের করার জন্য আমরা একটা ব্লাডের সেরাম ক্রিয়েটিনিন করতে দিই। ইউরেটার স্টোন বের করার জন্য আমরা একটা প্লেন এক্সরে কেইউবি মানে কিডনি, ইউরেটার আর হচ্ছে ব্লাডার করতে দিই। স্টোন থেকে সুন্দর করে এক্সরে রিপোর্টে বের হয়ে যায়। এবং যদি স্টোন থাকে আমরা করি কি আইদার ডাইউরেটিক্স বা ইউরিন বানানোর ড্রাগস দিই। ছোট স্টোন হলে ইউরিন দিয়ে টুস করে বের হয়ে যায়, বুঝছো। তাহলে দেখো এই যে ইউরেটার, ওর লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। এটা ইউরিনকে কিডনি থেকে কোথায় নিয়ে আসবে? ইউরিনারি ব্লাডারে নিয়ে আসবে, বুঝছো। এরপর চলে আসে ইউরিনারি ব্লাডার। তাহলে ইউরিনারি ব্লাডার তো একটা মাসকুলার অর্গান, তাই না? বলো তো এটা কি স্কেলেটাল মাসল নাকি স্মুথ মাসল? ভলান্টারি নাকি ইনভলান্টারি মাসল? বলো তো ইউরিনারি ব্লাডারের মাসলটা এটা কি ভলান্টারি নাকি ইনভলান্টারি মাসল? প্রতাপ, নম্রতা, মিম, এক্সিলেন্ট, সাদমান, অপসরা, তাসনিম, সাবা, সাদিফা, সঞ্জিদা। যদি এটা ভলান্টারি বা স্কেলেটাল হতো তাহলে এমন হতো তোমার প্রচন্ড মিক্সচারেশন রিফ্লেক্স আসছে, তোমাকে প্রকৃতিটাকে সারা দিতেই হবে। কিন্তু তুমি এমন একটা স্পটে আছো, তুমি ওয়াশরুমে যেতে পারছো না, তখন তোমার এমন হতো যে যাই ব্লাডারটাকে নাড়া দিয়ে আসি। তুমি কখনো চাইলে ব্লাডার নাড়াতে পারো না। তার মানে ব্লাডারে কি থাকে? তোমার হচ্ছে থাকে স্মুথ মাসল এবং ওর ওয়ালে থাকে ট্রানজিশনাল এপিথেলিয়াম সেল। আমরা পড়েছিলাম ছোটবেলায়, তাই না? ট্রানজিশনাল এপিথেলিয়াম ওরা প্রথমে ধরো দুইটা লেয়ারে থাকবে, এক্সপ্যান্ডেড হয়ে গেলে 5-6টা লেয়ার হয়ে যায়, আবার কন্ট্রাকশন হলে 2-3টা লেয়ারে চলে আসে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাই থিন ওয়াল ট্রায়াঙ্গুলার স্ট্যাক লাইক স্ট্রাকচার, ওর মাসলের নাম হচ্ছে ডেট্রুসোর। এখানে স্টার্ট দাও। এটা হচ্ছে কন্ট্রাকশনও করতে পারে, এক্সপ্যানশনও করতে পারে। ও হাইয়েস্ট 700 থেকে 750 ml পর্যন্ত ইউরিন রাখতে পারবে। তুমি এটা হচ্ছে হাইয়েস্ট লিমিট। কিন্তু তোমার ব্লাডারে 280 থেকে 320 ml ইউরিন চলে আসলে মনে হবে যে উফ, একটু মনে হয় প্রকৃতিটাকে সারা দিতে হচ্ছে আমার। তার মানে 280 ml করে আস্তে আস্তে ইউরিন আসতে থাকলে তুমি ফিল করতে পারবা এবং তোমার হাইয়েস্ট লেভেল, যেটা এখন 3 ইডিয়টস এর সাইলেন্সার ডায়লগ ছিল, মাই ব্লাডার্স আর ব্রাস্টিং, ঠিক আছে? তার মানে কখন মনে হয় ব্রাস্ট হচ্ছে? হাইয়েস্ট লিমিট হলো 700 থেকে 750। ওকে, তাহলে এটা এই যে দেখো, তুমি যে 750 ml পর্যন্ত ইউরিন রাখতে পারছো কিভাবে? এই ট্রানজিশনাল এপিথেলিয়াম গুলো হঠাৎ করে লেয়ার বাড়িয়ে দিচ্ছে। ডেট্রুসের মাসলটা তোমার হচ্ছে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এতগুলো ইউরিন রাখতে পারি। এই যে তোমার ইউরিনারি ব্লাডার, ইউটেরাস, এগুলো এতবার এক্সপ্যান্ড এতবার কন্ট্রাক্ট করে দেখি তো আমাদের পেলভিক যে বোনগুলো আছে এগুলোর মাঝখানে পিউবিক সিম্ফাইসিস থাকে, ওরা কন্ট্রাকশন রিল্যাক্সেশনের সময় ফ্রিকশন প্রিভেন্ট করে। তো এটা হচ্ছে কি তোমার ইউরিন হোল্ড করে রাখবে আর এক্সক্রিয়েশনে হেল্প করবে, ঠিক আছে? তাহলে আমাদের ইউরেটারটা যেখানে এসে মিলিত হলো সেটা হলো ইউরিনারি ব্লাডার। এবার ইউরিনটা যেখান থেকে পাস হবে সেটাকে আমরা কি বলবো? ইউরেথ্রা। তাহলে দেখো মেলের ক্ষেত্রে ইউরেথ্রাটা হচ্ছে ব্লাডারের পোস্টেরিয়র এন্ডে ফর্মেশন করে জেনিটালিয়া দিয়ে ওপেন করে। তার মানে মেল বডিতে তোমার জেনিটালিয়ার ওপেনিং আর ইউরেথ্রার ওপেনিং কিন্তু সেম অরিফিস দিয়ে ওপেন করে। আর মেলের লেন্থ হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার। কিন্তু ফিমেলের কিন্তু ইউরেথ্রাল অরিফিস আর জেনিটাল অরিফিস কিন্তু সেপারেট এবং এটা কিন্তু মেলের কম্পারিজনে ছোট। তার মানে মেলের ক্ষেত্রে কিন্তু ইউরিনের আউট মানে ওপেনিং আর জেনিটালিয়ার ওপেনিং সেম, কিন্তু ফিমেলে হচ্ছে গিয়ে ডিফারেন্ট। এই জন্য ফিমেলের লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স। এখন বলো তো মেল আর ফিমেলের মধ্যে কাদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হবে? মাহি, এটাকে তোমার বলা হয় হচ্ছে মানে আমরা অনেকগুলো টার্ম আছে, বুঝছো, যেমন হেজিটেন্সি, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি। যদি এরকম ড্রপ হয় তাহলে সেটাকে বলা হয় তোমার হেজিটেন্সি, ঠিক আছে? এটা অনেক রকম ডিজিজ হতে পারে, ফিমেলের ইউটিআইতে হতে পারে, মেলে যদি তোমার বয়স্কদের প্রোস্টেট বড় হয়ে যায়, প্রোস্টেট এনলার্জমেন্টে হতে পারে, অনেক ডিজিজই হতে পারে এটা। আচ্ছা, ভেরি গুড। নম্রতা, অপসরা, মিম ভুল হয়ে গিয়েছে, সাবা, সঞ্জিতা, ওয়াজাহাত, নাবিহা, অ্যাগনেস, নুজাইমা ভুল হয়ে গেছে, সাইফি ভুল করে ফেলেছো, মাহি। আচ্ছা, ওকে। তার মানে দেখো ফিমেলের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সবচেয়ে বেশি হয়, কারণ মেলের এত লম্বা ইউরেথ্রা, ওদের অল্প একটু ডিজিজ হয়ে গেলেই তো সিম্পটম এক্সপ্রেস করে আমরা ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু ফিমেলে সিম্পটমস এক্সপ্রেস হয়ে ওটা ট্রিটমেন্ট করতে করতে পুরো ইউরেথ্রা কিন্তু ইনভলভমেন্ট হয়ে যায়। তাছাড়া মেয়েদের কিছু ব্যাপার আছে, যেমন মেয়েদের ইউরেথ্রা এবং অ্যানাস এই দুটোর প্রক্সিমিটি ক্লোজ হওয়ার কারণে ইনফেকশন বেশি হয়। মেয়েরা হচ্ছে ব্লাডারে ইউরিন মানে হোল্ড করে রাখে বেশিক্ষণ সময় ধরে, আবার ওদের লেন্থটাও স্মল। এইসব কারণে ফিমেল ইউটিআই মেলের চেয়ে তোমার বেশি হয়, এবং ইউটিআই হলে তখন লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এরপরে তোমার হেজিটেন্সি ইন ইউরিন, এই সিম্পটমগুলো ধরা পড়ে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখো তোমার মোটামুটি আমরা বুঝে ফেললাম। এরপর চলে আসি দেখো আমাদের প্রথম কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম? বলো তো অ্যান্সার কি হবে? মাহি, তুমি তাহলে ডক্টর দেখো, অ্যান্টিবায়োটিক খালি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, তোমার খুব প্রবলেমটা হয়েছে। আচ্ছা, ভেরি গুড, এক্সিলেন্ট। দেখো কিডনি, সেখান থেকে তোমার বের হচ্ছে ইউরেটার, মিলিত হচ্ছে ব্লাডারে এবং ইউরিনটা বাইরে এক্সক্রিয়েট হয়ে যাচ্ছে ইউরেথ্রা দিয়ে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আমাদের কিডনির মাথার উপরে একটা ছোট ক্যাপের মতো একটা গ্ল্যান্ড থাকে, এটাকে আমরা বলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। মানে ও এক্সক্রিয়েটরি সিস্টেমে রোল প্লে করবে, কিন্তু ও আলাদা করে কিন্তু এক্সক্রিয়েটরি সিস্টেমের পার্ট না। তাহলে অ্যান্সার হবে সি। তাহলে এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের মেইন যে পড়াটা, কিডনির স্ট্রাকচার এন্ড ফাংশন। এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। তাহলে আমরা কিন্তু অলরেডি ওর বেশিরভাগ পড়াশোনা করে ফেলছি। দেখো এটা দেখতে একটা বিন বা শিমের বিচির মতো, বাইরের পোর্শনটা হচ্ছে কনভেক্স, ভিতরটা কনকেভ। এই কনকেভ মোস্ট কনকেভ পার্টটাকে আমরা বলি হাইলাম। দেখো হাইলামে কি কি ঢুকবে আর কি কি বের হবে। হাইলামে এন্ট্রি হবে আমাদের কিডনিতে ব্লাড নিয়ে আসে রেনাল আর্টারি, আর কিডনিতে নার্ভ সেন্সেশন নিয়ে আসে রেনাল নার্ভ, আর এক্সিট হবে কার রেনাল ভেইন, ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছে ইউরেটার। তাহলে এন্ট্রি এক্সিটটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ওর লেন্থ দেখো, আমরা যদি বাংলায় মনে রাখতে চাই, দতে দৈর্ঘ্য, দতে 10, পতে প্রস্থ, পতে 5, ততে স্থূলতা, ততে 3। এটা হচ্ছে বাংলায় মনে রাখা সহজ পদ্ধতি। আর তাহলে তোমরা ইংলিশে ট্রান্সলেট করে নিবা, দৈর্ঘ্য 10 10 to 12, প্রস্থ 5 5 to 6, স্থূলতা থিকনেস 3 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো এটা কম্প্যাক্ট ফ্ল্যাট বিন শেপ রেডিশ ব্ল্যাক ইন কালার। ছেলেদের অ্যাজ ইউজুয়াল কিডনির ওয়েট বেশি, মেয়েদের হচ্ছে কম। এরপর ওদের ফোল্ডটাকে আমরা বলি হাইলাম, হাইলাম দিয়ে ইউরেটার, রেনাল ভেইন, টাটা বাই বাই, রেনাল আর্টারি আর নার্ভ হচ্ছে তোমার এন্ট্রি নিল। এই পুরো কিডনির যে কভারিংস এটাকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুলের আরেকটা নাম হচ্ছে টিউনিকা ফাইব্রোসা। টিউনিকা ফাইব্রোসা এটা হচ্ছে রেনাল ক্যাপসুল, ওয়ান টাইপ অফ কানেক্টিভ টিস্যু, ঠিক আছে? পানি কম খাওয়ার জন্য হয়, মাহি। আচ্ছা, ওকে। তাহলে এরপর চলে আসি দেখো ইন্টারনাল স্ট্রাকচার। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে একটা কিডনিকে বাইরে থেকে দেখতে কেমন দেখা যায়। এখন আমরা যদি কিডনিটাকে লম্বা করে কাটি বা লঙ্গিটিউডিনাল সেকশন করি তাহলে আমরা কি কি দেখতে পারবো, আসলে আমরা দেখে ফেলি। একটা কিডনিকে আমি লং করে কাটি তাহলে ওর মধ্যে আমি দুইটা রিজিয়ন পাবো। একটা কিডনিকে লং করে কাটলে আমি ওর মধ্যে কয়টা রিজিয়ন পাচ্ছি? অ্যাকচুয়ালি 3টা রিজিয়ন পাওয়া যায়। একদম বাইরে আমরা পাবো হচ্ছে কর্টেক্স, কর্টেক্সের বিলোতে থাকে হচ্ছে মেডুলা, আর তার ভিতরে থাকে হচ্ছে পেলভিস। অ্যাকচুয়ালি পেলভিসটা তো ইউরেটারি একটা পার্ট। এই যে কর্টেক্স, এই কর্টেক্সের আবার দুটো রিজিয়ন আছে, একটা হচ্ছে এক্সটার্নাল কর্টিক্যাল, ইন্টারনাল জাক্সটা মেডুলারি। মেডুলার কাছাকাছি থাকে হচ্ছে জাক্সটা মেডুলারি, আর বাইরের দিকে থাকে হচ্ছে এক্সট্রা কর্টিক্যাল রিজিয়ন। ওকে, তাহলে এই যে দেখো আমাদের যে কর্টেক্সটা আছে, এই যে কর্টেক্স, লাইট রেড কালার মেডুলা, ইনার হোয়াইটিশ পেলভিস। তাহলে কর্টেক্সে তোমার কি কি থাকবে? এই কর্টেক্সে তোমার হচ্ছে যে স্ট্রং কানেক্টিভ টিস্যু দিয়ে ফর্মেশন হবে, যেখানে তোমার হচ্ছে গিয়ে নিউমেরাস রেনাল কর্পাসাল পাওয়া যাচ্ছে এবং কিছু নেফ্রনের পার্ট পাবো। মেডুলার রিজিয়নে আমরা পাচ্ছি রেনাল পিরামিড। এখানে কিছু কথাবার্তা আছে, এটা আমি তোমাদেরকে একটু ফ্লো চার্ট দিয়ে দেখিয়ে দিতে চাই। ধরো এটা হচ্ছে আমার একটা কিডনি, হ্যাঁ? তাহলে কিডনির এই যে বাইরে তোমার কর্টেক্স, ভিতরে হচ্ছে মেডুলা। এই যে তোমার মেডুলার ভিতরে 8 to 18 থাকে রেনাল পিরামিড। এই পিরামিডগুলো থেকে যে ব্রাঞ্চগুলো বের হয় সেগুলোকে আমরা বলি রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা, এই প্যাপিলাগুলো তোমার অ্যাকুমুলেট হয়ে ফর্ম করে মাইনর ক্যালিক্স।
মাইনর ক্যালিক্স, আর মাইনর ক্যালিক্স গুলো মিলে করে মেজর ক্যালিক্স। এই মেজর ক্যালিক্স গুলো একসাথে হয় কিসে? রেনাল পেলভিসে। তাহলে জিনিসটা অনেকটা এরকম, আমি যদি একদম শর্টকাটে দেখাতে চাই, এই যে একটা পিরামিড, এই আরেকটা পিরামিড, এখান থেকে বের হলো প্যাপিলা, প্যাপিলা মিলে গেল মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স সবগুলো মিলে মেজর ক্যালিক্স, অনেকগুলো মেজর ক্যালিক্স নিয়ে একসাথে হলো রেনাল পেলভিস। বুঝা গেছে? তাহলে ফ্লোচার্টটা আমি যদি বলতে চাই, আবার বলি, আমাদের মেডুলাতে থাকবে রেনাল পিরামিড, 8 to 18 রেনাল পিরামিড মিলে বের হয় রেনাল প্যাপিলা। এই যে রেনাল প্যাপিলা, 10 to 25 রেনাল প্যাপিলা মিলে মাইনর ক্যালিক্স, 8 to 14 মাইনর মিলে মেজর, 2 to 3 মেজর ক্যালিক্স পেলভিস। ঠিক আছে? তাহলে আমার ইউরিনটা যখন ফর্মেশন হয় নেফ্রনে, এই ইউরিনটা কিন্তু এভাবে বের হচ্ছে বডি থেকে, এই ইউরিন ফর্মেশনের পর কিন্তু এভাবে আমাদের বডি থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে সুন্দর করে বলেছে 8 to 18 renal pyramid, each pyramid is formed by the tubular part of nephron and some blood vessels. The base of the cortex remains towards the cortex and 10 to 25 porous apex or papilla opening to the pelvis. এবং হচ্ছে কি এখন দেখো কি কাজটা হয়, কিছু কিছু কর্টেক্সের পার্ট, এই যে কর্টেক্সের কিছু রিজিয়ন গুলো এরকম মাঝখান দিয়ে চিকন করে পিরামিডের মাঝখানে দিয়ে এক্সপ্যান্ড হয়। কর্টেক্সের যে রিজিয়ন গুলো এই পিরামিডের মাঝখান দিয়ে নেমে গেছে, কর্টেক্সের যে রিজিয়ন গুলো পিরামিডের মাঝখান দিয়ে বের হয়ে গেছে, ওদেরকে আমরা বলি রেনাল কলাম অর রেনাল স্তম্ভ। কি বলবো আমরা? রেনাল কলাম বলে থাকি। ঠিক আছে? কর্টেক্সের যে রিজিয়ন গুলো দুটো পিরামিডের মাঝখানে মিডলাতে এন্ট্রি নেয়। এরপরে চলে আসি, তাহলে দেখো এখানে আরো ডিটেইলড তোমাদের ছবি দিয়ে দিয়েছি জিনিসগুলো বোঝার জন্য। এই যে রাইট কিডনি, লেফট কিডনি, ইনফেরিয়র ভেনা ক্যাভা হচ্ছে ভেইনে তোমার এখানে এসে মিলিত হবে, আর অ্যাওর্টা থেকে রেনাল আর্টারি আমাদের কিডনিতে এন্ট্রি নেবে। এই যে মাথার উপরে ছোট টুপির মতো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এগুলো পড়ে ফেলেছি, ব্লাডার আর হলো ইউরেথ্রা। তাহলে দেখো এই যে তোমার প্রত্যেকটা ফানেল টাইপ ওপেনিং গুলো রেনাল পেলভিস ফর্ম করবে। 2 থেকে 3 হচ্ছে কি মেজর ক্যালিক্স, 8 to 14 হচ্ছে মাইনর ক্যালিক্স। তার মানে যখন ইউরিনটা প্রথম প্রোডাকশন হবে, এটা প্যাপিলা থেকে ফর্ম করে কি মাইনর ক্যালিক্সে, মাইনর ক্যালিক্স থেকে চলে আসবে মেজর ক্যালিক্স, সেখান থেকে তোমার হচ্ছে কি রেনাল পেলভিস, এবং আমাদের যে ডেট্রুসার মাসলটা আছে এটা কন্ট্রাক্ট করে আমাদের এই ইউরিনটা তখন পেলভিস থেকে ইউরেটার, ব্লাডার হয়ে ইউরেথ্রা দিয়ে টাটা বের করে দিবে। এটা হচ্ছে ইউরিনের ফ্লো। ওকে? তাহলে তোমার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কর্টেক্সে কি কি থাকে, মেডুলাতে কি কি থাকে, বা ইন হুইচ রিজিয়ন ডাজ দ্য রেনাল পিরামিড সিচুয়েটেড, অথবা ইন হুইচ রিজিয়ন রেনাল পিরামিড ইজ সিচুয়েটেড। তাহলে সেটা হচ্ছে কি তোমার রেনাল মেডুলা। এরপরে তোমার নাম্বারগুলো মনে রাখতে হবে আর ইউরিনারি ফ্লোটা মনে রাখতে হবে। ওকে? তাহলে ফাংশন অফ কিডনিতে তিনটা স্টার দাও, এখান থেকে আসতে পারে which one of the following is not the function of kidney, অথবা which one of the following is inappropriate for kidney। তাহলে পিউরিফিকেশন অফ ব্লাড, আমরা সবাই জানি যে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো বের করে দিচ্ছে, ওয়াটার ব্যালেন্স করছে থ্রু অসমো রেগুলেশন, এটা আমরা সামনে গিয়ে আরো ডিটেইলস পড়বো। আমাদের হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল বা নাইট্রোজেনাস টক্সিক ছাড়াও আমরা এই যে এত ওষুধ খাই, এক্সেস সুগার, এগুলো সব কিডনি বের করে। আমাদের হচ্ছে কি এই ম্যাটেরিয়াল গুলো বের করে দেওয়ার মাধ্যমে পিএইচ ব্যালেন্স করবে, সল্ট ব্যালেন্স করবে। ঠিক আছে? এরপরে হচ্ছে কি অসমো রেগুলেশনের মাধ্যমে অসমোসিস মেইনটেইন করবে, ব্লাড প্রেশার রেগুলেশন করবে। বলতো ব্লাড প্রেশার রেগুলেশনের ক্ষেত্রে আমাদের কিডনির হেল্প নেয় কোন ব্লাড রিসেপ্টর? আমাদের ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য কিডনির হেল্প নিবে কোন ব্লাড রিসেপ্টর? একটু অ্যানসার করো তো। নম্রতা, সাদমান, প্রতাপ, অরণি, মিম, ফাইজা, বক্তিয়ার। এক্সিলেন্ট। লো প্রেশার অর ভলিউম ব্যারো রিসেপ্টর আমরা পড়েছিলাম, সে অনেক অনেক বছর আগের কথা, তাই না? আমরা যখন ব্লাড পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে হচ্ছে যে লো প্রেশার অর ভলিউম ব্যারো রিসেপ্টর ও হচ্ছে আমাদের কিডনির অ্যান্টি ডায়োরেটিক হরমোনের মাধ্যমে ওরা হচ্ছে ব্লাড প্রেশারটা মেইনটেইন করে, তাই না? আচ্ছা, ওকে। তারপর এরপর দেখো তোমার ব্লাড কম্পোনেন্টগুলো স্পেসিফিসিটি মেইনটেইন করে, হরমোন প্রোডাকশন স্টার্ট দিবা। হ্যাঁ, ওরা তিনটা হরমোন প্রোডিউস করে, এরিথ্রোপয়েটিন which helps in the synthesis of red blood cell or erythrocyte, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাঞ্জিওটেনসিন। অ্যাঞ্জিওটেনসিন হচ্ছে আমাদের সোডিয়াম মেইনটেনেন্সে হেল্প করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের হচ্ছে ইমিউন সিস্টেমে হেল্প করে। এরিথ্রোপয়েটিন স্টিমুলেটস দ্য প্রোডাকশন অফ এরিথ্রোপয়েসিস। এনজাইম সিক্রেশন করে রেনিন। বলো তো রেনিন আমাদের কিডনি ছাড়া আর কোথায় পাওয়া যায়? কিডনি ছাড়া রেনিনটা আর কোথা থেকে সিক্রেশন হয়? ভ্যাসোপ্রেসিন একটু পরে পড়বো প্রতাপ আমরা। এডিএইচ এর একটা নাম হলো ভ্যাসোপ্রেসিন। মিম, নম্রতা, সাদমান, ফারদিন একটু ভুল হয়ে গেছে, ফাহিম, সতিল, প্রতাপ, সাদিফা, অক্ষয়, ভেরি গুড। স্টমাক, তার ডাবল এন থাকলে এটা সিক্রেট হয় স্টমাক থেকে, আর একটা এন থাকলে এটা সিক্রেট হয় কিডনি থেকে, জাস্ট লাইক ইলিয়াম, তাই না? ইলিয়াম আমরা হচ্ছে ডিউডেনামেও স্মল ইন্টেস্টাইনেও পাই, আবার হচ্ছে গিয়ে তোমার পেলভিক গার্ডেলেও পাচ্ছি, এটা ভালো করে মনে রাখবা। গ্লুকোনিওজেনেসিস আমরা ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারে পড়েছিলাম, গ্লুকোনিওজেনেসিস তোমার কিডনি রোল প্লে করবে, যার মাধ্যমে 20% গ্লুকোজ প্রোডিউস হয়, রিঅ্যাবজর্পশন করবে এবং স্ট্রং বোনস আর টিথ ফর্মেশনে একটা মেজর রোল প্লে করে। কিভাবে? আমরা জানি, অনেকে দেখবে আমাদের দাদিরা বলে যে বাবু হওয়ার পরে বাচ্চাকে রোদে রাখতে, রোদের মধ্যে নাকি ভিটামিন আছে। আসলে কি রোদে ভিটামিন ডি থাকে বলতো? সানলাইট থেকে কি ডিরেক্ট ভিটামিন ডি আমাদের বডিতে আসে, নাকি মেকানিজমটা কি? অ্যাকচুয়ালি দাদি-নানিরা না বুঝে বলে। ঠিক আছে? রোদের একটা সুবিধা হয় কি, আমাদের যে আলট্রাভায়োলেট রেটা আছে এটা আমাদের স্কিনের কোলেস্টেরলের সাথে তোমার রিঅ্যাক্ট করে 25 হাইড্রক্সি ফোলিক অ্যাসিড ফর্মেশন করে। এটা স্কিন থেকে প্রথমে তোমার আমাদের কোথায় যাবে? স্কিন থেকে প্রথমে যাবে লিভারে, লিভার থেকে আসবে আমাদের কিডনিতে। ঠিক আছে? কিডনিতে এসে এটা 125 ডাইহাইড্রক্সি ফোলিক অ্যাসিড ফর্মেশন করে, যার আরেকটা নাম হচ্ছে ভিটামিন ডি। তোমাদের এত ডিটেইলস লাগবে না, তোমরা ইনশাআল্লাহ মেডিকেল আসলে ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রিতে ভিটামিন ডি মেটাবলিজম পড়বা। কিন্তু এতটুকু মনে রাখো, দাদি-নানিরা যে বলে রোদে ভিটামিন আছে, তারা তো আরেকটা কথা বলে মাইরে ভিটামিন আছে। এটা আমি নিজে মনে প্রাণে স্বীকার করি, দেখবা মাইরের উপর কোনো কথা নাই। তাহলে রোদে ভিটামিন ডি আছে কথাটা ঠিক না, রোদের আলট্রাভায়োলেট রে আমাদের স্কিনের কোলেস্টেরলের সাথে তোমার রিঅ্যাক্ট করে কিডনি থেকে ভিটামিন ডি ফর্মেশন করে। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড মিম। আচ্ছা, স্কিন র্যাশ কি সানলাইটের কারণে? হ্যাঁ, হতে পারে মাহি। অনেকের ইউভি রেড তোমার হচ্ছে কি অ্যালার্জিক সেনসিটিভিটি থাকতে পারে। রেনিনকে এনজাইম আর হরমোন? এনজাইম ফাহিম। অ্যাকচুয়ালি ডাবল এন এর রেনিনটা হচ্ছে এনজাইম, আর একটা এন মানে কিডনিটা হচ্ছে হরমোন। কিন্তু তোমাদের বইতে যেটা রেনিনকে দুই জায়গাতে এনজাইম বলেছে, তোমরা দুটো এনজাইম মনে রাখো। আচ্ছা, তাহলে ভিটামিন ডি আমাদের বোন আর টিথকে হচ্ছে স্ট্রেংথ করে। তাহলে আমাদের ফার্স্ট কুইজ দেখি, প্রথম কুইজে কারা কারা প্রিপেয়ার আছো? সবাই ঝটপট অ্যানসার দিয়ে ফেলো। অ্যামাউন্ট অফ দ্য ব্লাড ফ্লো থ্রু টু কিডনিস অফ হিউম্যান পার মিনিট। দুই কিডনি দিয়ে কি পরিমাণে ব্লাড আমাদের প্রতি মিনিটে যায়? সবাই অ্যানসার করো। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমাকে বলা হয় যে দুইটা কিডনি দিয়ে কি পরিমাণে তোমার হচ্ছে ব্লাড এক্সক্রিট হয়, এখানে কি আমার কতটুকু ইউরিন প্রোডাকশন হয় সেটা বলেছে, নাকি আমাদের ব্লাড কতটুকু ফ্লো হয় সেটা বলেছে? ব্লাড ফ্লো বলেছে। তাহলে ব্লাড ফ্লো বলে এখানে অ্যানসার কত হবে? 1200 ml পার সিসি। তার মানে 1200 ml পার সিসি ব্লাড হচ্ছে বোথ কিডনি দিয়ে প্রোডিউসড হয়। ওকে, তাহলে ভেরি পুয়ার পার্সেন্টেজ। আমি খুবই হতাশ। ঠিক আছে? ভুল করে মিস্টেক করে ফেলেছে সাদমান, ফাবিয়া, ফাহিম, অন্বেষা, নীলাদ্রি। ভেরি ব্যাড। আমাদের লিডার বোর্ডে এবার ফার্স্ট হয়েছে নম্রতা, সেকেন্ড হয়েছে সামিয়া, থার্ড হয়েছে নুসরাত। ওদেরকে অনেক কংগ্রেচুলেশনস। এছাড়াও শাতিল, আদনান, সানজিদা, ওয়াজাহাত, মাহি, অরওয়া, রিফাত আমাদের টপ বোর্ডে আছে। ওকে, নেক্সট বার ইনশাআল্লাহ নতুন নাম আমরা পড়তে পারবো, তাই না? নতুন মুখ তো দেখা পসিবল না। ওকে, তাহলে চলে আসি আমরা আমাদের পরের কোশ্চেনগুলোতে। হুইচ অফ দ্য ফলোইং অর্গানস প্রোডিউস এরিথ্রোপয়েটিন? বলতে অ্যানসার কি হবে? কোন অর্গানটা এরিথ্রোপয়েটিন প্রোডিউস করে? ভেরি গুড, কিডনি। তাহলে দেখো লাংস কি প্রোডিউস করে জানো? লাংস হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন প্রোডিউস করে।
অ্যাঞ্জিওটেনসিন 2, লিভারে হয় অ্যাঞ্জিওটেনসিন 1, সেখান থেকে লাংসে তোমার অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাক্টিভেটেড হয়। ব্রেইনের তেমন কোনো স্পেসিফিক হরমোন তোমাদের এখন লাগবে না, হার্টের থেকেও তোমার তেমন কিছু স্পেসিফিক্যালি লাগবে না। তবে হ্যাঁ, আমাদের হার্টেরও কিন্তু কিছু কিছু তোমার হরমোন আছে যেগুলো কিন্তু আমাদের এই যে কিডনি বা কি বলে এক্সক্রিটরি সিস্টেমে কিন্তু রোল প্লে করে। ওকে, তবে তোমরা জাস্ট একটু মনে রাখো যে আমাদের যখন এরিথ্রোপয়েটিনের কথা বলবে এটা কার সাথে রিলেটেড বলতো, এটা হচ্ছে কিডনির সাথে রিলেটেড। আচ্ছা, which one is not a function of kidney, বলতো অ্যানসার কি হবে? which one is not a function of kidney? এটা লিখে রাখতে পারো, হার্ট থেকে অ্যাক্টিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড এএনপি। আচ্ছা, ভেরি গুড। এটা হবে তোমার হচ্ছে কন্ট্রোলিং টেম্পারেচার। ওরা হচ্ছে কি তোমার ব্যালেন্স সিস্টেমের মাধ্যমে ব্লাড প্রেশার রেগুলেট করে, অ্যাসিড বেস অবশ্যই ব্যালেন্স মেইনটেইন করে, প্রপার আয়নিক কম্পোজিশন মানে তো কিডনি। তাহলে অ্যানসার কি হবে? ওরা কিন্তু টেম্পারেচার কখনোই কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে? কন্ট্রোলিং টেম্পারেচার। আচ্ছা, তাহলে এবার আমরা পড়বো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নেফ্রনের স্ট্রাকচার। আমি যদি তোমাকে কোশ্চেন করি হাউ মেনি নেফ্রনস আর দেয়ার ইন কিডনি, অ্যানসার কি হবে বলো? হাউ মেনি নেফ্রনস আর দেয়ার ইন কিডনি, অ্যানসার কি হবে? আমি কিন্তু কিডনি বলেছি। কিডনি বলে কি বোথ কিডনিস বোঝায় না? ভেরি গুড। তাহলে আমি যদি বলি হাউ দ্য নাম্বার অফ নেফ্রন, কোনো কিছু উল্লেখ না করলে বা শুধুমাত্র কিডনি বলে কিন্তু 20 থেকে 24 লাখ বলবা, দুটা কিডনি বোঝায়। আর যদি আমি ওয়ান কিডনি স্পেসিফিক্যালি এটা মেনশন করে দেই, তখন সেটা তোমাকে লিখতে হবে 10 থেকে 12 লাখ। ঠিক আছে? এটা কিন্তু কোশ্চেনে খুব ভালো করে পড়বা। শুধুমাত্র নেফ্রন বলেছে, বোথ কিডনিস বলেছে, নাকি সিঙ্গেল কিডনি বলেছে? তাহলে দেখো আমাদের স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। ইচ কিডনিতে থাকে 10 থেকে 12 লাখ। প্রতিটা নেফ্রন 3 থেকে 5 সেন্টিমিটার লং হলে টোটাল ডিসটেন্স হলো 36 কিলোমিটার অর 22.5 মাইল। তার মানে চিন্তা করো, তুমি ঘুমানোর সময় তোমার মাথার বালিশের নিচে যদি একটা ইয়ারফোন রেখে দাও, ঘুমতে ঘুরতে কি অবস্থা হয়? প্যাচ লেগে একদম পুরো ঘিটু লেগে যায়। কিন্তু আমাদের কিডনিতে এই তোমার হচ্ছে কি 22.5 মাইল নেফ্রন উইদাউট এনি প্যাচ স্টে করতেছে। তার মানে কিডনিটা আমার কত সুন্দর একটা অর্গান, কত সুন্দর একটা ক্রিয়েশন, তাই না বলো? তাহলে এই যে কিডনি, এই কিডনিতে যেহেতু 1200 ml ব্লাড ফ্লো হচ্ছে, এর মধ্যে 125 সেন্টিমিটার কিউব লিকুইড সাবস্টেন্স ফর্মেশন হয়, যার মধ্যে 99% ব্লাডে ফিরে আসে, মাত্র 1 সেন্টিমিটার কিউব ইউরিন প্রোডিউস হয়। তার মানে আমার 1200 ml ব্লাড থেকে আমি 125 ml ফিল্টার পাচ্ছি, যার মধ্যে 1 ml টা কি বলতো? 1 ml টা হচ্ছে তোমার ইউরিন। ওকে, হ্যাঁ, ওকে। তাহলে তোমার হচ্ছে যে এটাই হবে কি বলতো? এটা হবে যে 1 কিউবিক সেন্টিমিটার ইউরিনটা হচ্ছে প্রতি মিনিটে প্রোডিউস হচ্ছে। ওকে, তাহলে এরপর চলে আসো, দেখো এই যে আমাদের নেফ্রনের স্ট্রাকচার, এই নেফ্রনের মধ্যে আমরা দুইটা জিনিস পাচ্ছি। একটা হলো রেনাল কর্পাসেল, এতটুকু পোর্শনকে আমরা বলছি রেনাল কর্পাসেল, আর এই নিচের অংশটুকুকে আমরা কি বলছি? রেনাল টিউবিউল। তাহলে দেখো রেনাল কর্পাসের পুরোটাই কিন্তু থাকে কর্টেক্সে। রেনাল কর্পাসের পুরোটাই থাকে হচ্ছে গিয়ে কর্টেক্সে। রেনাল টিউবিউলের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তার মানে এতটুকু পোর্শন এই পুরোটা থাকে তোমার হচ্ছে কর্টেক্সে। কালেক্টিং ডাক্টের হাফ পোর্শন থাকে কর্টেক্সে। তাহলে মিডুলাতে কি কি থাকে দেখো? মিডুলাতে থাকবে শুধুমাত্র লুপোফেনলি আর হচ্ছে কালেক্টিং ডাক্টের কিছু পার্ট। তাহলে which one of the following is situated in cortex? Renal corpuscle, PCT, DCT. Which one of the following is located in medulla? That will be lupofenly and part of collecting duct. ঠিক আছে? তাহলে এই যে আমাদের রেনাল কর্পাসেলের আছে দুটো পার্ট। দেখো আমাদের যে রেনাল আর্টারি, এই রেনাল আর্টারিটা যখন আমাদের এই কিডনিতে এন্টার করবে, ওর ব্রাঞ্চের নাম হলো অ্যাফারেন্ট আর্টারিয়ল। অ্যাফারেন্ট, অ্যারাইভাল, অ্যাফারেন্ট, অ্যারাইভাল, অ্যাফারেন্ট, এক্সিট, ইফারেন্ট। তাহলে অ্যারাইভাল, অ্যাফারেন্ট, বা এভাবে মনে রাখতে পারো ABCDE। তাহলে এ আগে আসে, ই পরে আসে। তাহলে অ্যারাইভাল দিয়ে ঢুকবে, ইফারেন্ট হলো এক্সিট, এক্সিট দিয়ে বের হবে। তাহলে রেনাল আর্টারি অ্যাফারেন্ট আর্টারিয়লটা যখন কিডনিতে এন্ট্রি করে, ওরা পাক্ষে একটা টাফট অফ ক্যাপিলারি ফর্মেশন করে 50 to 55 ক্যাপিলারি নিয়ে। এটাকে বলা হয় গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসটা যে কাপের মধ্যে থাকে, সে কাপটাকে আমরা বলি বোমান্স ক্যাপসুল। তাহলে আমি আবার বলছি রেনাল কর্পাসেল, এই রেনাল কর্পাসেলটার মধ্যে আমার রেনাল আর্টারি যে ব্রাঞ্চটা এন্ট্রি না, সেটা হলো অ্যাফারেন্ট আর্টারিয়ল। ও প্যাচ খেয়ে একটা টাফট অফ ক্যাপিলারি ফর্মেশন করবে 50 থেকে 55টা ক্যাপিলারি নিয়ে, এটাকে আমরা বলি গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসটা যে কাপের মধ্যে থাকে, সেটা হলো বোমান্স ক্যাপসুল। তাহলে রেনাল কর্পাসেলের আরেকটা নাম আছে মালপিজিয়ান বডি। বলো তো মালপিজিয়ান টিউবিউল আমরা কোথায় পাই? মালপিজিয়ান বডি, মালপিজিয়ান টিউবিউল আমরা কোথায় পাই? এক্সেলেন্ট, অরুণী, সাইফ, প্রতাপ, নাবিহা। আমরা আর্থ্রোপোডের মধ্যে কি পাই? মালপিজিয়ান টিউবিউল পাই। তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবা যে মালপিজিয়ান বডি হচ্ছে হিউম্যান বডিতে থাকে নেফ্রনে, আর মালপিজিয়ান টিউবিউল পাওয়া যায় হচ্ছে তোমার কিসের মধ্যে? আর্থ্রোপোডের মধ্যে। ঠিক আছে? রেনাল টিউবিউলের মধ্যে কি কি আছে? পিসিটি, পিসিটি একটা প্যাচ নিয়ে তৈরি করে লুপোফেনলি। যে পোর্শনটা নিচে নামে সেটা হলো অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং দেখো উপরের পোর্শনটা হলো থিক আর নিচের পোর্শনটা হলো থিন। সরি, ডিসেন্ডিং, ডিসেন্ডিং নট অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। আর হচ্ছে কি তোমার অ্যাসেন্ডিং মানে যেটা উপরে উঠবে, ডিসেন্ডিং মানে নিচে নামবে, অ্যাসেন্ডিং মানে উপরে উঠবে। উপরে ওঠার পরে সেটা হচ্ছে কি তোমার ডিসিটি দিয়ে আমাদের কালেক্টিং ডাক্টের সাথে মিলে গেল। ওকে, আচ্ছা। তো এরপরে চলে আসি আমরা, দেখো তাহলে নেফ্রনের দুটো পার্ট আমরা পড়ে ফেলেছি। মালপিজিয়ান কর্পাসেল বা মালপিজিয়ান বডির মধ্যে গ্লোমেরুলাস এন্ড বোমান্স ক্যাপসুল, টিউবিউলের মধ্যে পিসিটি, লুপোফেনলি, ডিসিটি। একটা হলো ডিসেন্ডিং লিম্ব, একটা হলো অ্যাসেন্ডিং লিম্ব। তাহলে প্রথম বোমান এই স্ট্রাকচারটা দিয়েছিলেন, এটা দুটো পার্ট বলেছিলেন। তাহলে এই যে আমাদের বোমান্স ক্যাপসুল, খেয়াল করো এই ক্যাপসুলের মধ্যে যে কাপটা আছে, ওর ইনার পার্টটাকে আমরা বলি ভিসেরাল পার্ট। ভিসেরা বা নরম অর্গানের সাথে যে জিনিসটা লেগে থাকে, ওটাকে আমরা বলি ভিসেরাল পার্ট। আর বাইরের দিকে যেটা থাকে, সেটাকে আমরা বলি প্যারাইটাল পার্ট। ভিসেরাল পার্টে আমাদের কিছু সেল থাকে, যে সেলগুলো করে কি আমাদের আলট্রা ফিল্ট্রেশনে বা ইউরিন ফিল্ট্রেশনে হেল্প করে। এই সেলগুলোকে আমরা বলি পোডোসাইট। তাহলে পরীক্ষা কোশ্চেন আসবে যে ওয়্যার ইজ পোডোসাইট লোকেটেড? অ্যানসার হবে ভিসেরাল লেয়ার অফ বোমান্স ক্যাপসুল। ভিসেরাল এবং প্যারাইটাল দুটো লেয়ারের মাঝখানে আমাদের থাকে ক্যাপসুলার স্পেস। কি থাকবে বলো তো? ক্যাপসুলার স্পেস। আর আমাদের এই যে তোমার প্যারাইটাল লেয়ারের যে কভারিংটা, এই কভারিংটাতে কি থাকবে? দেখে তোমরা কে বলতে পারবা? আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম যে ফিল্ট্রেশন বা হচ্ছে তোমার ডিফিউশন হলে স্কোয়ামাস, অ্যাবজর্পশন হলে কিউবয়েডাল, অ্যাবজর্পশন এন্ড সিক্রেশন হলে কলামনার। তাহলে বলো তো বোমান্স ক্যাপসুলের কভারিং এ কোন এপিথেলিয়াম থাকবে? স্কোয়ামাস, কিউবয়েডাল অর কলামনার? অ্যানসার করো তো। বোমান্স ক্যাপসুলের কভারিং এ কি থাকবে? স্কোয়ামাস, কিউবয়েডাল অর কলামনার? প্রতাপ অ্যানসার করেছে, ভেরি গুড। ফাহিম, শাতিল, এক্সিলেন্ট, স্কোয়ামাস, ভেরি গুড। সাদিফা, অ্যাগনেস, আজরা। যেখানে ডিফিউশন অর ফিল্ট্রেশন, সেখানে থাকে স্কোয়ামাস, এটা মনে রাখবা। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে বাইলেয়ার, এটা হচ্ছে গ্লোমেরুলাসের চারপাশে থাকে 0.2 মিলিমিটার ইন ডায়ামিটার। এটাকে আমরা বলেছি বোমান্স ক্যাপসুল। একটা হলো ভিসেরাল লেয়ার আর একটা হলো প্যারাইটাল লেয়ার। দুটোর মাঝখানে ক্যাপসুলার স্পেস থাকবে। ভিসেরাল লেয়ারে থাকে পোডোসাইট আর প্যারাইটাল লেয়ারে থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে তিনটা স্টার, দ্যাট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার দেখো এই যে আমাদের গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস আর বোমান্স ক্যাপসুলের মাঝখানের যে এরিয়াটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি বলতো? ফিল্ট্রেশন সাইট। তার মানে যেখানে ফিল্ট্রেশনটা হচ্ছে, সেই ফিল্ট্রেশন বেডে আমার কি কি থাকে দেখো। একটা ইউরিন যখন এদিক দিয়ে পাস করবে, ও কি কি ক্রস করছে? একটা হচ্ছে গ্লোমেরুলার যে ব্লাড ভেসেল, সেই গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি বা ব্লাড ভেসেলগুলোর এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলগুলোর বেসমেন্ট মেমব্রেন, বোমান্স ক্যাপসুলের এন্ডোথেলিয়াম। তাহলে আমাদের ইউরিন যখন
রেনাল কর্পাসেল দিয়ে পাস করবে, ওই তিনটা লেয়ার দিয়ে যাবে। একটা হচ্ছে গিয়ে গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, বোমাস ক্যাপসুল, এন্ডোথেলিয়াম। এটা মনে রাখবা। হ্যাঁ প্রতাপ, কারণ অ্যালভিওলাসে ডিফিউশন হয়েছিল গ্যাসের, এইজন্য অ্যালভিওলাসে স্কোয়ামাস, আবার তোমার হচ্ছে গ্লোমেরুলাস সরি বোমাস ক্যাপসুল স্কোয়ামাস। ওকে, এবার দেখো গ্লোমেরুলাসটা হচ্ছে ইনার অ্যাসপেক্টে থাকবে। অ্যাফারেন্ট আর্টারিওলে তোমার হচ্ছে 50 to 60 ক্যাপিলারি ব্রাঞ্চ মিলে ফর্ম করবে তোমার হচ্ছে গ্লোমেরুলাস, এবং সেটা মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল হিসেবে চলে যাবে। এই যে দেখো গ্লোমেরুলাস থেকে ইউরিনটা ফর্মেশনের পরে ব্লাডগুলো ইফারেন্ট আর্টারিওল দিয়ে আমাদের বডিতে আবার চলে আসে। তাহলে গ্লোমেরুলাস ফর্মেশন হয় অ্যাফারেন্ট থেকে এবং এটা অ্যাকুমুলেট হয় ইফারেন্টে গিয়ে। তাহলে এরপর কি হবে? অলওয়েজ বলো তো কার ডায়ামিটার বেশি, অ্যাফারেন্টে নাকি ইফারেন্টের? কোনটা মোটু বেশি, অ্যাফারেন্ট নাকি ইফারেন্ট? বলো তো কার থিকনেস বেশি, অ্যাফারেন্ট নাকি ইফারেন্ট? অ্যাফারেন্ট। ভেরি গুড। অ্যাফারেন্টের ডায়ামিটার বেশি আর ইফারেন্টের ডায়ামিটার কম দেখে আমার যখন রেনাল আর্টারি থেকে অক্সিজেনেটেড ব্লাড অ্যাফারেন্ট আর্টারিওলে এন্টার করে, রেনাল আর্টারি বড়, এফারেন্ট আর্টারিওল ছোট, তাহলে প্রেসার বেশি থাকার কারণে অনেক বেশি প্রেসারে ব্লাডটা গ্লোমেরুলাস থেকে বোমাস ক্যাপসুলে এন্ট্রি নেবে। যখন এন্ট্রি নেবে তখন ও একটা প্রেসার দিবে, ঠিক আছে? তখন একটা প্রেসার দিবে। এখন দেখো ইউরিনের একটা প্রেসার আছে, আবার ব্লাডের যে তোমার কলোয়েডাল অসমোটিক প্রেসার তার একটা প্রেসার আছে। তাহলে তোমার এখানে যে প্রেসারটা প্লাস আমাদের ব্লাডের প্লাজমা প্রোটিনের কলোয়েডাল অসমোটিক প্রেসার সবকিছু যোগ বিয়োগ করে যে প্রেসারটার কারণে আমার সলিউবল সাবস্টেন্সগুলো নিচে নেমে যাবে তাকে আমি বলবো ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। এখানে সুন্দর করে লেখা আছে দেখো, these capillaries again unite to form efferent arteriole. As diameter of the efferent artery is less than the afferent, always high blood pressure is maintained in the glomerulus. তার মানে এই যে আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে, আলট্রা মানে মাইক্রোস্কোপিক লেভেলে আমরা ব্লাডের প্লাজমা প্রোটিন আর কর্পাসেল ছাড়া সবকিছু ফিল্টার করে নিচে নামিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমাদের ব্লাডের প্লাজমা প্রোটিন আর কর্পাসেলগুলো ইফারেন্ট আর্টারিওলে পাঠিয়ে দিচ্ছি। এই জন্য এটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন। এবং গ্লোমেরুলার ফিল্টারটা বোমাস ক্যাপসুলে জমা হয়। কতটুকু ফিল্টার জমা হয় বলো? রেনাল কর্পাসেলে যখন ব্লাডের আলট্রা ফিল্ট্রেশন হবে, প্লাজমা প্রোটিন আর হচ্ছে কর্পাসেলগুলো ইফারেন্টে চলে যাবে আর লিকুইডটা বোমাস ক্যাপসুলে জমা হবে। কতটুকু গ্লোমেরুলার ফিল্টার জমা হবে বলো তো? একটু আগে আমরা পড়েছি। ভেরি গুড ফাহিম, মিম, এক্সিলেন্ট। 125 সিসি, তাই না? 125 সিসি। তাহলে এরপর আমরা চলে আসি রেনাল টিউবিউলের কাছে। দেখো ইচ টিউবেল ইজ 3 সেন্টিমিটার ইন লেন্থ আর তিনটা করে পার্ট থাকে। তাহলে পিসিটি থেকে মনে রাখো 14 মিলিমিটার লং থাকে, ও এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াল সেল, এবং হচ্ছে যে মাইক্রোস্কোপে কিছু মাইক্রোভিলাই থাকে। যে দেখো পিসিটিতে যে মাইক্রোভিলাইগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অ্যাবজর্পশনে হেল্প করবে। ওকে, নম্রতা ফাহিম, পুরোটা তো 125, নিচে নেমে গেলে তোমার 124 নেমে যায়, আর বাকি 1 সিসি নেমে যায়, 124টা বডিতে ফেরত আসে, কিন্তু আমার বোমাস ক্যাপসুলে জমা হবে 125, ঠিক আছে পুরোটা। তাহলে এই যে দেখো এখানে সুন্দর করে ছবিটা দেখিয়ে দিয়েছে, এবং আমাদের অ্যাফারেন্ট আর্টারিওলে একটা ব্রাঞ্চ ক্যাপিলারি ফর্ম করে পুরো রেনাল টিউবিউল জুড়ে থাকে, যেটাকে কি বলা হয় পেরিটিউবিউলার ব্লাড প্লেক্সাস বা ক্যাপিলারি। এই ক্যাপিলারিগুলো আমাদের প্রয়োজনীয় এলিমেন্টগুলোকে বডিতে নিয়ে আসবে। তাহলে সেকেন্ড কুইজ, হোয়াট ইজ দ্য নাম্বার অফ নেফ্রনস ইন দ্য হিউম্যান কিডনি? অ্যানসার করে ফেলো সবাই। নাম্বার অফ নেফ্রনস ইন হিউম্যান কিডনি। আচ্ছা, তাহলে আমি পোল ক্লোজ করে দিচ্ছি। এখানে যেহেতু বলেছে নাম্বার অফ নেফ্রনস, যদি আমাকে ইচ কিডনি বলা হতো তাহলে কিন্তু আমি লিখতাম 10 থেকে 12 লাখ, কিন্তু এখানে কি বলেছে? হিউম্যান কিডনি, তাহলে অ্যান্সার হবে 20 থেকে 24 লাখ। প্রশ্নতে কিন্তু অবশ্যই এটা ভালো করে তোমরা দেখবা। এবারে তোমাদের রাইট অ্যান্সার একটু বেড়েছে। এবার আবার হচ্ছে অ্যাগনেস আর সাদিফা, সরি জেবা আর অ্যাগনেসের ভুল হয়ে গিয়েছে। আমাদের টপ 10 এ আছে অরুণী, আদনান, ইমান, নম্রতা এবার 4th হয়ে গেল, প্রতাপ, সাদিফা, সাদমান, শাকিল, অপসরা, ওয়াজাহাত। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি দেখো তোমার পরের কোশ্চেনে, লুপ অফ হেনলি। তাহলে লুপ অফ হেনলিটা আমি তোমাদের পড়ে ফেলেছি যে এটাই একমাত্র রেনাল টিউবিউলের পার্ট যেটা কিন্তু মেডুলাতে থাকে, এবং সেটা ইউ শেপ লুপ করে আবার কর্টেক্সে ফিরে আসে। হেনলির নাম অনুযায়ী করা হয়েছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং লিম্ফ থাকে। ডিসিটিতে চলে আসি, দেখো এটা হলো 5 মিলিমিটার লং, এটাও কর্টেক্সে থাকবে, ওরও সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াম থাকবে। আমাদের অ্যাফারেন্ট আর্টারিওলের যে ব্রাঞ্চটা পিসিটি আর ডিসিটিকে পুরো কভার করে থাকে তার নাম হলো পেরিটিউবিউলার ক্যাপিলারি। ওদের কাজ কি? যখন ফিল্ট্রেটটা রেনাল টিউবিউল দিয়ে পাস করবে, কিছু ম্যাটেরিয়াল আমার দরকার, কিছু ম্যাটেরিয়াল দরকার নাই, যেগুলো এসেনশিয়াল সেগুলোকে ওরা অ্যাবজর্ব করে ডিরেক্টলি ব্লাডে নিয়ে আসবে, আর যেগুলো অ্যাবজর্ব করার দরকার নেই সেগুলো ডিসিটি থেকে কালেক্টিং ডাক্টে জমা হবে। ওকে, তাহলে কালেক্টিং ডাক্টে কিছু পোর্শন থাকে কর্টেক্সে, কিছু পোর্শন থাকে মেডুলাতে। আর এই যে আমাদের কালেক্টিং ডাক্ট, অনেকগুলো কালেক্টিং ডাক্ট মিলে একসাথে ফর্ম করে ডাক্ট অফ বেলিনি। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে হুইচ ওয়ান ফর্ম দ্য ডাক্ট অফ বেলিনি? অ্যান্সার হবে কালেক্টিং ডাক্ট। ওকে, তাহলে ফাংশন কি? পেরিটিউবিউলার ক্যাপিলারির মাধ্যমে ওরা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন করবে, সেখান থেকে তোমার ফিল্ট্রেট আর হচ্ছে কি ইউরিন ফর্মেশন হবে। তাহলে টাইপস অফ নেফ্রন, এটা হচ্ছে এনএসআই, মানে এটা হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট জেনে রাখতে পারো যে কিছু নেফ্রন আমাদের কর্টেক্সের 1 মিলিমিটার লেন্থে থাকে, তাদেরকে আমরা বলি সুপারফিশিয়াল কর্টিক্যাল। মোস্ট অফ দ্য নেফ্রন ইজ সুপারফিশিয়াল কর্টিক্যাল, এটা মনে রাখবা, স্টাডি রাখো। কিছু নেফ্রন কর্টেক্স আর মেডুলার যে জাংশন আছে, সাপোজ এটা হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে মেডুলা, এই কর্টেক্স আর মেডুলার একদম মাঝখানে থাকে হচ্ছে মিড কর্টিক্যাল, এটা হলো 5%। আর কর্টেক্স মেডুলার যে জাংশন আছে তার ঠিক উপর বরাবর থাকে হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন, মানে মেডুলাকে ঘেঁষে, জাক্সটা মানে ঘেঁষে কাছাকাছি। তাহলে 5% হচ্ছে মিড কর্টিক্যাল, 10% হলো জাক্সটা মেডুলারি। সবচেয়ে বেশি থাকে কোনটা? সুপারফিশিয়াল কর্টিক্যাল, এতটুকু মনে রাখবা। তাহলে ফাংশনস অফ নেফ্রন আর ফাংশনস অফ কিডনি অলমোস্ট সেম, ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন, নিউ সাবস্টেন্স প্রোডিউস করা, পিএইচ ব্যালেন্স মেইনটেইন করা। তাহলে দেখো এখানে সুন্দর করে তোমাদের মেট্রিক্সে যেভাবে করে চার্ট করে দেওয়া আছে সেখানে সুন্দর করে দিয়ে দিয়েছে, একটা গ্ল্যান্স তোমরা পুরোটা দেখতে পারবা। যেমন বোমাস ক্যাপসুল থেকে মনে রাখতে হবে কি? ফিল্ট্রেট জমা রাখে এবং ওর ওয়ালে কি থাকে? স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। গ্লোমেরুলাস আলট্রা ফিল্ট্রেট হিসেবে ফাংশন করবে, ওর মধ্যে থাকে হচ্ছে পোডোসাইট। এটা হচ্ছে কি তোমার কোন কোন পার্টি সিক্রেট হচ্ছে, কোন কোন পার্টি অ্যাবজর্পশন হচ্ছে। তাহলে দেখো বোমাস ক্যাপসুলে তোমার শুধুমাত্র প্রোটিন আর হলো কর্পাসেল বাদে বাকি ফ্লুইডগুলো হচ্ছে জমা হচ্ছে, আর ফিল্ট্রেশন হয় ব্লাড প্লাজমা বাদে বাকি সব কলোয়েডাল পার্ট। পিসিটিতে অ্যাক্টিভ অ্যাবজর্পশন, তার মানে উইথ দ্য হেল্প অফ এটিপি অ্যাবজর্বে ব্লাডে চলে যায় আমাদের এই এসেনশিয়াল এলিমেন্টগুলো। প্যাসিভ অ্যাবজর্পশন, তার মানে ডিফিউশন প্রসেসে হয় বাকিগুলো। আর সিক্রেশনের মধ্যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিয়েটিনিন, এটা পরীক্ষায় আসে যে ক্রিয়েটিনিন কোথায় তোমার হচ্ছে সিক্রেশন হয় পিসিটিতে। লুপ অফ হেনলিতে এগুলো হচ্ছে অ্যাবজর্পশন, ওয়াটার হয় তোমার প্যাসিভ অ্যাবজর্পশন, সিক্রেশন হয় ইউরিয়া, আর ডিসিটিতে সিক্রেশন হয় হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম। এটা স্টার দিয়ে রাখো। তাহলে দেখো ক্রিয়েটিনিন সিক্রেশন হয় পিসিটিতে, ইউরিয়া হয় লুপ অফ হেনলিতে, আর পটাশিয়াম, হাইড্রোজেন, অ্যামোনিয়াম বাকি সবগুলো সিক্রেশন হয় ডিসিটিতে। কালেক্টিং ডাক্ট ঠিক সেম, অ্যাক্টিভ অ্যাবজর্পশন পটাশিয়াম, প্যাসিভ হচ্ছে ওয়াটার, সোডিয়াম। দেখো ওয়াটার কিন্তু সব জায়গায় প্যাসিভ, আর সিক্রেশন হয় বাকিগুলো। এবং আমাদের কালেক্টিং ডাক্ট সব ফিল্ট্রেটেড রিফাইন্ড ফ্লুইডগুলোকে তোমার কালেক্ট করে সেটাকে ইউরেটারে পাঠিয়ে দিবে। ওকে, তাহলে এই চারটাতে 3টা স্টার দাও, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কোথায় কি অ্যাবজর্ব হয়, কোথায় কি সিক্রেশন হয়। তাহলে থার্ড কুইজ, উইদাউট দ্য ইনফ্লুয়েন্স অফ এডিএইচ হোয়াট পার্সেন্টেজ অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ দ্য রিঅ্যাবজর্বড ইন দ্য প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল? তাহলে আমরা জানি এডিএইচ কি ইলাবোরেট করলে হয়? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। নাম শুনে বুঝতে পারছো, ডাইউরেসিস মানে হচ্ছে ইউরিন প্রোডাকশন,
ডাইউরেসিস মানে হচ্ছে গিয়ে বেশি বেশি ইউরিন প্রোডাকশন, আর অ্যান্টি ডাইউরেসিস মানে কি? ইউরিন প্রোডাকশনে বাধা দেওয়া। তাহলে যে প্রোডাক্টগুলো ইউরিন ফর্মেশনে বাধা দিবে, তার মানে ইউরিন সিক্রেশন কমিয়ে দিবে, তারাই তো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ইউরিন সিক্রেশন কমিয়ে দেয় অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ওরা আবার ভেসেলকে প্রেস করে ব্লাড প্রেশারও বাড়ায়, এই জন্য ভ্যাসোপ্রেসিন। ইউরিন সিক্রেশন কমাবে, ভেসেলকে প্রেস করবে, সব দিক দিয়ে ব্লাড প্রেশার বাড়াবে, এডিএইচ আর ভ্যাসোপ্রেসিন। ভেরি পুয়ার স্ট্যাটিস্টিক্স, তোমরা অনেকেই পারো নাই, এটা অ্যান্সার হবে 60%। ওকে, এটা কিন্তু 10-11 সালে এসেছিল, এই জন্য তোমাদেরকে কোয়েশ্চেন ব্যাংকগুলো ভালো করে সলভ করতে হবে। শুধুমাত্র সলভ করে চলে গেলেই হবে না, কারেক্ট অ্যান্সারগুলো তোমাদেরকে সুন্দর করে দেখে ফেলতে হবে। ওকে, তাহলে বেশিরভাগই সব ভুল করছে, খুবই খারাপ অবস্থা। লিডার বোর্ডে মাত্র 7 জন আছে, শাতিল, অপসরা, আরোয়া, সাইফ, শায়াক, ফাহিম, সাদিফা। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন, কঠিন প্রশ্ন তো তোমরা লিডার বোর্ডে আসতে পেরেছো। আচ্ছা, ভাই আসলে এটা তো দিয়ে দিছো না। আজকে তোমাদের নামাজের ব্রেক দিচ্ছি, আমরা হচ্ছে নামাজের ব্রেক থেকে এসে বাকি কোশ্চেনগুলো সলভ করবো। এখন বাজে হচ্ছে তোমাদের 4:18, আমরা 4:28 থেকে আবার শুরু করবো।
সরি, ভুলটা মুছে ফেললাম। আচ্ছা নুসরাত, এই ব্যাপারটা হচ্ছে একটু কনফিউশন আছে। তোমরা হচ্ছে কি তুমি যে ব্রাঞ্চে অ্যাডমিট হয়েছো সেখান থেকে একটু সেন্ট্রালি ফোন দিয়ে জেনে নিও। ওকে, তাহলে তোমার জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে চলে যাই আমাদের নেক্সট স্লাইডের দিকে। সবাই অলরেডি চলে এসেছো আশা করি। হুইচ ইজ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি? অ্যান্সার করো, অ্যান্সার কি হবে? হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি? ভেরি গুড, এটা হবে হচ্ছে নেফ্রন, তাই না? তাহলে নিউরন হচ্ছে গিয়ে ব্রেইনের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। ল্যাকুনা, এই ল্যাকুনাটা আমরা কোথায় পাই বলো তো? ল্যাকুনা পাওয়া যায় হচ্ছে বোনসে, হ্যাভার্সিয়ান সিস্টেমে। অ্যালভিওলাস হচ্ছে লাংস। ওকে, ওয়্যার ইজ লুপোফেনি লোকেটেড? তাহলে লুপোফেনি কোথা থেকে? অ্যান্সার করো তো, লুপোফেনি কোথায় লোকেটেড? এটা হবে রেনাল টিউবিউল, তাই রেনাল টিউবিউলের পার্ট হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। লুপোফেনি ইজ দ্য পার্ট অফ কিডনি। আচ্ছা, এরপর আমরা এখন পড়বো ফিজিওলজি অফ এক্সক্রিয়েশন, তার মানে এক্সক্রিয়েশন কিভাবে হচ্ছে। তাহলে দেখো আমাদের বডিতে যতগুলো নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট আছে, ওদের মেইনগুলোর নাম কি কি দেখো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এটসেট্রা। ওদের মধ্যে হাইয়েস্ট বডি থেকে তোমার হচ্ছে প্রোডিউস হয় হলো ইউরিয়া, তাই না? তাহলে এখন যদি আমাকে কোয়েশ্চেন করা হয় যে ওয়্যার ইজ ইউরিয়া প্রোডিউসড, তাহলে ইউরিয়া কিন্তু প্রোডিউস হয় কোথায়? লিভারে, তাই না? ইউরিয়া প্রোডাকশন হয় কিন্তু আমাদের লিভারে। এই টাইপের ডমিনেন্স অফ ইউরিয়া ইন দ্য এক্সক্রিয়েশন, এটাকে বলা থাকে ইউরিওটেলিজম। তার মানে আমরা কিন্তু শুরুতে পড়েছিলাম, একটা ছিল ইউরিওটেলিজম, ইউরিকোটেলিজম, অ্যামোনিওটেলিজম। তার মানে আমাদের বডিতে সবগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল প্রোডাকশন হবে, কিন্তু হাইয়েস্ট অ্যামাউন্টে প্রোডিউস হয় ইউরিয়া, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে থাকি ইউরিওটেলিজম। আচ্ছা, তাহলে এই যে দেখো আমাদের বডিতে যে তোমার এক্সক্রিয়েশন হচ্ছে, এর ফিজিওলজিকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট প্রোডাকশন হয়, সেখান থেকে ইউরিন ফর্মেশন হয়। তাহলে দেখো নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টটা কিভাবে তোমার হচ্ছে ফর্মেশন হচ্ছে। আমাদের বডিতে যে প্রোটিন হয়, সেই প্রোটিনটা কিসের পলিমার? তোমরা অলরেডি বলে ফেলেছো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা অ্যামাইনো গ্রুপটাকে যদি বের করে দেই, সেই প্রসিডিউরটাকে আমরা বলবো ডিঅ্যামাইনেশন। ডি মানে হচ্ছে ডিপ্লিশন বা ডিলিট। তাহলে ডিঅ্যামাইনেশনে যে এনজাইমটা ইউজ করবো তার নাম ডিঅ্যামাইনেজ। তাহলে কি হলো? আমার অ্যামোনিয়া গ্রুপটা বের হয়ে গেল, আর বাকি গ্রুপটা ফর্ম করবে কিটো অ্যাসিড অর ফ্যাটি অ্যাসিড। এই যে কিটো অ্যাসিড ফর্মেশন হলো, এটা ক্রেবস সাইকেলের মাধ্যমে আমাদের বডিতে এনার্জি প্রোডিউস করবে, ক্রেবস সাইকেলের মাধ্যমে। আর এই যে আমাদের অ্যামোনিয়া গ্রুপটা রয়ে গেল, এই অ্যামোনিয়া গ্রুপটা এবার বডির এক্সেস হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে ফর্ম করবে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে ফর্ম করবে ইউরিয়া। তাহলে যেই সাইকেলের মাধ্যমে ইউরিয়া প্রোডিউস করে, সেই সাইকেলকে আমরা বলি অর্নিথিন সাইকেল। এবং অর্নিথিন সাইকেলটা কোথায় হয়? লিভারে। তাহলে যেটা খুব ভালো করে মনে রাখবা। অনেকেই ভুল করে মনে করে যে ইউরিয়া, যেহেতু আমরা হচ্ছে কিডনি চ্যাপ্টারে পড়তেছি, সো ইউরিয়া কিডনি প্রোডিউস করে, বাট এটা একদমই মিসকনসেপশন। তোমরা মনে রাখবা যে আমাদের ইউরিয়া কোথায় তোমার প্রোডিউস হয়? লিভারে, থ্রু অর্নিথিন সাইকেল। ইউরিয়া আমাদের লিভারে প্রোডিউস হচ্ছে থ্রু অর্নিথিন সাইকেল। ওকে, তাহলে দেখো এখানে কি বলা হয়েছে? প্রোটিন ফুড হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয় ডাইজেশনের পরে। এই অ্যামাইনো অ্যাসিড ইউজুয়ালি বডি গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে ইউজ করা হয়। ডিঅ্যামাইনেশন প্রসিডিউরের মাধ্যমে আমাদের এই এক্সেস অ্যামাইনো অ্যাসিডটা ডিঅ্যামাইনেজ এনজাইম দিয়ে কিটো অ্যাসিড আর অ্যামাইনো গ্রুপে ট্রান্সফর্ম হচ্ছে। কিটো অ্যাসিডটা তোমার এনার্জি হিসেবে ইউজ হয়, আর অ্যামাইনো গ্রুপটা থেকে পরবর্তীতে আমরা অ্যামোনিয়া পাচ্ছি। ডিঅ্যানিমেশন, ডিঅ্যানিমেশন বলে কিছু নেই মাহি, আমরা বায়োলজিতে যেটা পড়ি ওটা অ্যাকচুয়ালি ডিঅ্যামাইনেশন। আচ্ছা, তাহলে দেখো প্রোটিনকে আমরা ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা পাই কিটো অ্যাসিড প্লাস অ্যামাইনো গ্রুপ, সেখান থেকে অ্যামোনিয়া, সেখান থেকে অর্নিথিন সাইকেলের মাধ্যমে পেয়ে যাচ্ছি আমরা ইউরিয়া। ওকে, তাহলে এবারে দেখো এই যে অর্নিথিন সাইকেল, আমাদের বডিতে যখন তোমার হচ্ছে অর্নিথিন সাবস্টেন্সটা প্রোডিউস হচ্ছে, এই অর্নিথিনটা কোথা থেকে প্রোডিউস হয়? অর্নিথিনটা প্রোডিউস হয় অ্যামাইনো অ্যাসিড থেকে। এই অর্নিথিনটা তোমার সাইটোলিনে কনভার্ট হয়, সাইটোলিনটা আর্জিনিন হিসেবে ইউরিয়া প্রোডিউস করছে, আর আমাদের কিডনির মাধ্যমে ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা যখন ডিঅ্যামাইনেশন করবে, সেখান থেকে আমরা অ্যামাইনো গ্রুপ থেকে ইউরিয়া পাচ্ছি। ওরা প্রথমে অর্নিথিন, সাইটোলিন, আর্জিনিন ফর্মেশন করে সেখান থেকে আমরা ইউরিয়া প্রোডিউস করছে। তোমাদের এত ডিটেইলস জানা লাগবে না, তোমরা জাস্ট এতটুকু জেনে রাখো যে অর্নিথিন, সাইটোলিন, আর্জিনিন হচ্ছে ইউরিয়া তৈরির রাস্তায় তৈরি হয়। ঠিক আছে? তাহলে অ্যামোনিয়াটা একটা খুবই টক্সিক সাবস্টেন্স, যেটা কিনা তোমার কার্বন ডাই অক্সাইডের সাথে কম্বাইন করে অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া প্রোডিউস করছে, এবং এই পুরোটাকে আমরা বলে থাকি ইউরিয়া সাইকেল। এই ইউরিয়াটা প্লাজমাতে রয়ে যায়, এরপরে কিডনির মাধ্যমে সেখানে আমাদের বডি থেকে এক্সক্রিয়েট হয়ে যাবে। তাহলে স্পোর্ট কুইজ, এক্সেসিভ ইউরিয়া ইন এক্সক্রিয়েশন ইজ কল্ড। সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। এক্সেসিভ ইউরিয়া ইন এক্সক্রিয়েশন ইজ কল্ড। তাহলে আমি পোল ক্লোজ করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ইউরিওটেলিজম বলা হয় তাদেরকে যাদের হচ্ছে ইউরিয়া এক্সেসিভ হয়। ইউরেটেরিক, তাহলে ইউরিও ইউরিকোটেলিক, এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের সাথে। ইউরেনজিয়া, ইউরোপিনিয়া, এগুলো বলতে কিছু নাই। তাহলে অ্যান্সার কি হবে? ইউরিওটেলিজম। তার মানে এখানে তোমার সাদিফা ভুল করে ফেলেছে, আর ফারদিন ভুল করে ফেলেছে। লিডার বোর্ডে আছে নুসরাত, নম্রতা, নম্রতা আবার সেকেন্ড হয়েছে, প্রতাপ, প্রদীপ আবার এসেছে, ভক্তি আর অ্যাগনেস, অরণি, ওয়াজাহাত, সামি অপশন, এবার মাহি বের হয়ে গেছে। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন। ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, যে আলট্রা ফিল্ট্রেশন। আমরা এখন ফর্মেশন অফ ইউরিন পড়ছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বললাম যে কিভাবে আমার ওয়েস্ট প্রোডাক্টগুলো প্রোডাকশন হচ্ছে, এখন আমরা পড়বো ফর্মেশন অফ ইউরিন। তাহলে এটা খুবই খুব ইম্পর্টেন্ট প্রথম লাইনগুলো। এখানে তিনটা স্টার দাও, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে which one of the following is included in formation of urine, অথবা which one of the following is the step of urine formation। তাহলে সায়েন্টিস্ট কুশনি 1917 সবার প্রথম ইউরিন ফর্মেশনের তিনটা স্টেপ দেখিয়েছিলেন। আলট্রাফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, অ্যাক্টিভ সিক্রেশন। দেখে তোমরা কি বলতে পারবা? আমরা এখানে টিউবুলার অ্যাবজর্পশন না বলে রেনাল টিউবুলার অ্যাবজর্পশনটাকে কেন রিঅ্যাবজর্পশন বলছি? আমরা টিউবুলার অ্যাবজর্পশন না বলে কেন রেনাল টিউবুলার ব্যাপারটাকে রিঅ্যাবজর্পশন বলছি? রিপিট কেন বলছি? আমরা এটা অ্যান্সার করো তো, কেন রিঅ্যাবজর্পশন বলছি? তারপরে তোমার আসলে বুঝতে পারছো যে অবভিয়াসলি রেনাল টিউবুলে আসার আগে আরেক জায়গায় অ্যাবজর্পশন হয়, এখানে সেকেন্ড টাইম অ্যাবজর্পশন হয় দেখে রিঅ্যাবজর্পশন। তাহলে বলতো কিডনিতে আসার আগে আর কোথায় অ্যাবজর্পশন হয়েছিল? ভেরি গুড নম্রতা, ফাহিম, সানজিদা, এক্সিলেন্ট। আমরা স্মল ইন্টেস্টাইনাল ভিলাইতে একবার অ্যাবজর্পশন পেয়েছি। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে ফার্স্ট টাইম আমাদের ফুড প্রোডাক্টগুলো অ্যাবজর্পশন হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইনে ভিলাইতে, আর সেকেন্ড টাইম রিপিটেডলি রিঅ্যাবজর্পশন হচ্ছে রেনাল টিউবিউলে। এই জন্য আমরা একবার বলছি অ্যাবজর্পশন, আরেকবার বলছি রিঅ্যাবজর্পশন। ওকে, আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করো, আমাদের এখানে কি বলা হয়েছে যে আলট্রা ফিল্ট্রেশন। তাহলে আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে আমার কি হবে? আমি তোমাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে বলি। হ্যাঁ, আগেটা জানতাম না কারণ, আচ্ছা ঠিক আছে মাহি, ব্যাপার না। তাহলে দেখো আমার প্রথমে ব্লাডটা কোন দিক থেকে আসতেছে? আমার হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাডটা প্রথমে এন্ট্রি নেয় কোথায়? অ্যাওর্টাতে। অ্যাওর্টার ব্রাঞ্চ হচ্ছে রেনাল আর্টারি, সেখান থেকে ব্লাডটা আসলো এফারেন্ট আর্টারিওলে। এফারেন্ট আর্টারিওলটা যখন বোমান্স ক্যাপসুলে এন্ট্রি নেয়, ও ডিভাইড হয় কিসে? গ্লোমেরুলাসে। গ্লোমেরুলাস। আচ্ছা, এই যে আমাদের গ্লোমেরুলাসে যখন ব্লাডটা আসলো, গ্লোমেরুলাসে ঠিক নিচে কি আছে? আমাদের বোমান্স ক্যাপসুল। তাহলে ব্লাডটা যখন এখানে এন্ট্রি নিবে, তখন আমাদের যে প্রেশারটা কাজ করে তার নাম গ্লোমেরুলার ব্লাড প্রেশার। নাম কি? গ্লোমেরুলার ব্লাড প্রেশার। তার মানে ব্লাডটা যখন গ্লোমেরুলাস থেকে বোমান্স ক্যাপসুলে, গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন আর বোমান্স এন্ডোথেলিয়াম
পেনিট্রেট করে ভেতরে আসে, তখন ব্লাডের যে প্রেশারটা থাকে এটা হলো গ্লোমেরুলার ব্লাড প্রেশার, কত 75 মিলিমিটার মার্কারি। এখন কি হবে, আমার এই যে ব্লাডটা ভিতরে আসলো, এখানে শুধুমাত্র আসবে ওয়াটার, গ্লুকোজ, আয়নস, অ্যানায়ন, ক্যাটায়ন আর ডিফারেন্ট টাইপ অফ হরমোন, এগুলো আসবে। আর কোনটা আসবে না বলতো, গ্লোমেরুলাসে কোন জিনিসগুলো আসবে না? যে জিনিসগুলো আসবে না সেগুলো ইফারেন্ট আর্টারিওল দিয়ে আমাদের বডিতে চলে যাবে, ইফারেন্ট আর্টারিওল দিয়ে আমাদের বডিতে চলে আসবে। তাহলে কোন জিনিসগুলো ইফারেন্ট আর্টারিওল দিয়ে বডিতে চলে আসবে? প্লাজমা এবং ব্লাড কর্পাসেলস, এগুলো সাইজে বড় দেখে প্লাজমা আর ব্লাড কর্পাসেলস গুলো আমাদের হচ্ছে ইফারেন্ট আর্টারিওল দিয়ে বডিতে চলে আসবে। তাহলে এখন যখন গ্লোমেরুলার ব্লাড প্রেশার দিয়ে আমাদের ফিল্ট্রেটটা ক্যাপসুলার স্পেসে জমা হলো, আমাদের এই ব্লাডের মধ্যে কিছু থাকবে কলয়েডাল অসমোটিক প্রেশার আর কিছু থাকবে হচ্ছে ফ্লুইডের প্রেশার। তাহলে আমার এখানে যে প্রোটিনেশিয়াস বা কলয়েড সাবস্টেন্স গুলো আছে, এই কলয়েডের প্রেশার গুলো হচ্ছে 30, কলয়েড সাবস্টেন্সগুলোর প্রেশার হচ্ছে 30 আর ফিল্টার্ড ওয়াটারের প্রেশার হচ্ছে 20। তাহলে দেখো নিচের দিকে কাজ করছে আমাদের ফিল্ট্রেটের প্রেশার, উপরের দিকে কাজ করছে কলয়েড আর ওয়াটারের প্রেশার। এই দুটাকে বিয়োগ করলে আমরা যে প্রেশারটা পাবো, এই প্রেশারের মাধ্যমেই প্লাজমার কর্পাসেলগুলো বডিতে চলে আসতেছে, ফিল্ট্রেটগুলো নিচে নেমে আসতেছে। তাহলে এই ব্যাপারটা কেমন হবে দেখো, গ্লোমেরুলার ব্লাড প্রেশার মাইনাস কলয়েডাল অসমোটিক প্রেশার প্লাস ফিল্টার্ড ওয়াটার প্রেশার ইকুয়াল টু কি হবে? ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। ঠিক আছে, তাহলে আমার কি হবে? ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার মানে যেই প্রেশারের মাধ্যমে আমার সলিউবল সাবস্টেন্সগুলো ফিল্টার্ড হচ্ছে, সেটা হলো ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। উপরের দিকে ব্লাড দিচ্ছে গ্লোমেরুলার ব্লাড প্রেশার, উল্টা দিক থেকে প্রেশার আসছে কলয়েড সাবস্টেন্স আর হচ্ছে কি ওয়াটারের প্রেশার। এই দুটাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। তাহলে গ্লোমেরুলার ব্লাড প্রেশারটা কত? 75, কলয়েডাল অসমোটিক প্রেশার 30, ফিল্টার্ড ওয়াটার প্রেশার 20, তাহলে এটা হবে 25 মিলিমিটার অফ মার্কারি। ভেরি ইম্পর্টেন্ট, ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। তাহলে দেখো আমাদের এখানে এই কথাটাই বলেছে যে যখন আমার আলট্রা ফিল্ট্রেশন হবে, আমার ব্লাডটা হচ্ছে ডিসেন্ডিং আর্টারি, রেনাল আর্টারি, অ্যাপারেন্ট আর্টারি হয়, গ্লোমেরুলাসে এই প্রেশারে এন্ট্রি নেয়। হাই প্রেশার মানে কত? 75 মিলিমিটার অফ মার্কারি। এই যে হাই প্রেশার কেন হচ্ছে? কারণ অ্যাপারেন্টের থিকনেস মানে ডায়ামিটার বেশি, ইফারেন্টের ডায়ামিটার হচ্ছে কম। এরপর এই যে হাই হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে, এর মাধ্যমে আমার ব্লাড প্রোটিন আর আরবিসি বাদে বাকি সবগুলো আমাদের ক্যাপসুলার স্পেসে ডিপোজিশন হবে। ডিপোজিশন হওয়ার পরে আমার এখানে এটাকে আমরা বলবো প্রাইমারি ইউরিন আর গ্লোমেরুলার ফিল্ট্রেট 125 সিসি। ঠিক আছে, তো দুটো কিডনিতে টোটাল 1200 সিসি যে ব্লাড যাবে, এর মধ্যে 125 সিসি হবে ফিল্ট্রেট আর 1 সিসি প্রোডিউস হবে ইউরিন, আর বাকি সবগুলো কোথায় চলে যাবে? ইফারেন্ট আর্টারিওলে চলে যাবে। দ্য প্রেশার বাই হুইচ ফিল্ট্রেশন অফ দ্য ডিসলভড কম্পোনেন্ট অফ দ্য ব্লাড ইজ ফিল্টার্ড ইজ কল্ড ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। এটা হচ্ছে 25। ঠিক আছে, তার মানে এই প্রেশারের কারণেই 125 ml ফিল্ট্রেট ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, প্রসেসটা আবার বলবো। ক্যাটায়নের পরে লিখেছি তোমার হরমোনস, তাহলে আমি প্রসিডিউরটা আবার বলি, দেখো তোমাদেরকে সুন্দর করে ছবি দিয়ে বুঝিয়ে দিই। তাহলে আমার প্রথমে কি আসলো? রেনাল আর্টারি, রেনাল আর্টারি ডিভাইড হলো কিসে? অ্যাফারেন্ট আর্টারিওল। এই অ্যাফারেন্ট আর্টারিওলটা এখন এন্ট্রি নিয়েছে কিসে? গ্লোমেরুলাসে। আর গ্লোমেরুলাস থেকে বাইরে বের হয়ে গেল ইফারেন্ট আর্টারিওল। ওকে, তাহলে যখন আমার ব্লাডটা এই গ্লোমেরুলাসে এন্ট্রি নিবে, তখন গ্লোমেরুলার ব্লাড প্রেশার 75 মিলিমিটার অফ মার্কারি। গ্লোমেরুলার ব্লাড প্রেশার হচ্ছে 75 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, এখন তাহলে আমার এই যে তোমার ব্লাডটা যখন গ্লোমেরুলাসে আসলো, তার মানে তখন আমার গ্লোমেরুলার ব্লাড প্রেশারটা ঠিক এই বরাবর কাজ করছে। অরেঞ্জ কালারটা দেখো গ্লোমেরুলার ব্লাড প্রেশার। তাহলে আমার এখানে জমা হবে এখন গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেট আমার এখানে কতটুকু ব্লাড আসবে? 1200 সিসি। সিসি বাই এমএল একই কথা, ঠিক আছে, কিউবিক মিলিমিটার অফ ব্লাড অথবা মিলিলিটার একই কথা। আর এখানে ফিল্ট্রেট আসবে কত? 125 সিসি। তাহলে আমার ইফারেন্ট আর্টারিওল দিয়ে কি চলে যাবে? প্লাজমা প্রোটিন আর হচ্ছে কর্পাসেল, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, ওরা চলে যাবে বডিতে। আর এই যে আমাদের ফিল্ট্রেটটা এখানে আসলো, এখানে কি কি থাকবে বলতো? ক্যাটায়ন, অ্যানায়ন, ওয়াটার, হরমোন, গ্লুকোজ। তাহলে ওদের উপরে যে প্রেশারটা কাজ করবে, একটা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার, আরেকটা হচ্ছে ফিল্টার্ড ওয়াটার প্রেশার। কলয়েডাল অসমোটিক প্রেশার 30, ফিল্টার্ড ওয়াটার প্রেশার হচ্ছে 20। এই দুটো যোগ বিয়োগ করে আমরা যেটা পাবো তাকেই বলা হবে কি বলো? ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। তাহলে আমার ব্লাডের যে সলিউবল সাবস্টেন্সগুলো ফিল্টার হচ্ছে, এই ফিল্টার হয় যেই প্রেশারের মাধ্যমে, তাকে আমরা কি বলবো? ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। তাহলে আমি পুরো ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে দেখো কমলা কালার দিয়ে হচ্ছে গ্লোমেরুলার ব্লাড প্রেশার মাইনাস গ্রিন কালার দিয়ে কলয়েডাল অসমোটিক প্রেশার প্লাস তোমার ফিল্টার্ড ওয়াটার প্রেশার ইকুয়াল টু, তাহলে এখানে কোনটার অ্যামাউন্ট কতটুকু? গ্লোমেরুলার ব্লাড প্রেশার 75 মিলিমিটার অফ মার্কারি, এটা হলো 30, এটা হলো 20। তাহলে যোগ বিয়োগ করো, আমাদের ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার হচ্ছে 25 মিলিমিটার অফ মার্কারি। এই ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশারের কারণেই আমার যে ব্লাডটা আসলো 1200 ml, এই 1200 ml থেকে প্লাজমা প্রোটিন আর কর্পাসেল গুলো বডিতে ফেরত চলে গেল, আর আমার বাকি সব জিনিসগুলো গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে বোমাস ক্যাপসুলে স্টোর হলো। মনে থাকবে এবার? তাহলে এখান থেকে তোমার কি কি মনে রাখতে হবে? এখান থেকে তোমার মনে রাখতে হবে যে কতটুকু ব্লাড ফিল্ট্রেশন হচ্ছে বা কতটুকু ব্লাড বোথ কিডনিতে ফ্লো হচ্ছে। এটা হবে টোটাল 1200 ml। টোটাল ব্লাড হচ্ছে 1200 ml। আমার গ্লোমেরুলার ফিল্ট্রেটের অ্যামাউন্ট কত? 125 ml। ইউরিন কত? 1 ml। ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার কত? 25 মিলিমিটার অফ মার্কারি। ওকে, 25 মিলিমিটার অফ মার্কারি। তাহলে দেখো এখানে সুন্দর করে জিনিসগুলো কিন্তু আবার লিখে দিয়েছে। আচ্ছা, তাহলে এরপরে চলে আসি, দেখো টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড অ্যাক্টিভ সিক্রেশন। আমার যখন ফিল্ট্রেট রেনাল টিউবিউল দিয়ে পাস হবে, সবকিছু কি আমার ইউরিন দিয়ে বের হয়ে যাবে? যদি তোমার বডির সব গ্লুকোজ, সব হরমোন ইউরিন দিয়ে বের হয়ে যায়, তাহলে তুমি ওয়াশরুমে ঢুকবা আর শহীদ হয়ে বের হবা, তোমার বডি সব পানি বের হয়ে গেছে, সব গ্লুকোজ বের হয়ে গেছে। এমন তো হয় না। আমরা তো ইফারেন্ট আর্টারিওল দিয়ে সব প্লাজমা প্রোটিন কর্পাসেল পাঠিয়ে দিলাম, কিন্তু আমার বাকি সব তো নিচে দিয়ে নামে যেতেছে। তাহলে এটা মানে দুশ্চিন্তার বিষয়। এই জন্য রেনাল টিউবিউল করবে কি? আমার ফিল্ট্রেট থেকে যে জিনিসগুলো আমার দরকার সেগুলোকেও নিজের কাছে নিয়ে নিবে থ্রু পেরিটিউবুলার ক্যাপিলারি। আমরা জানি পুরো রেনাল টিউবিউল দিয়ে কি পেরিটিউবুলার ক্যাপিলারি ওদেরকে সারাউন্ড করে রেখেছে। তার মানে যে জিনিসগুলো লাগবে না, যে জিনিসগুলো আমাদের দরকার, সেগুলোকে অ্যাবজর্ব করে ব্লাডে নিয়ে আসবে। তাই তোমার যেটা লাগবে সেটা তুমি করবা অ্যাবজর্পশন, যেটা লাগবে না সেটা করবা সিক্রেশন। যেটা তোমার লাগবে সেটা তুমি করবা অ্যাবজর্পশন, যেটা লাগবে না সেটা তুমি করে দিবা সিক্রেশন। তাহলে মনে রাখবা যে যেটা তুমি অ্যাবজর্পশন করবা সেটা পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়ে তোমার ব্লাডে চলে আসবে, আর যেটা তুমি এক্সক্রিয়েশন করবা সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট দিয়ে তোমার ইউরিন দিয়ে টাটা বাই বাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে খেয়াল করো তোমার এখানে কি কি বলা হয়েছে, যে কোথায় কোনটা অ্যাবজর্পশন, কোথায় কোনটা সিক্রেশন হয়। অ্যারো চিহ্ন বাইরের দিকে মানে অ্যাবজর্পশন, ভিতরের দিকে মানে হলো সিক্রেশন। তাহলে আমরা কিন্তু আগে আরেকটা ফ্লো চার্টে পড়েছিলাম অ্যাবজর্পশন সিক্রেশনের ব্যাপারগুলো। এই যে দেখো তোমাদের পেজ 249 যে চার্টটা দেওয়া আছে, এখানে সুন্দর করে কোথায় কোনটা অ্যাবজর্পশন, কোথায় কোনটা সিক্রেশন হয় বলে দিয়েছে। আর এখানে এটা হচ্ছে তোমাদের বাংলা ভার্সনের বইতে আছে। দেখো তোমার পিসিটি থেকে অ্যাবজর্পশন হয় গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, ল্যাকটেট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। আর সিক্রেশন হয় ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন আর ক্রিয়েটিন মেডিসিন।
লুপোফিনি থেকে আমার ওয়াটার অ্যাবজর্পশন হয়, আবার হচ্ছে ইউরিয়া সিক্রেশন হয়। ডিসিটি থেকে সব আয়নগুলো অ্যাবজর্পশন হবে, পটাশিয়াম, হাইড্রোজেন, অ্যামোনিয়াম সিক্রেশন হবে। তাহলে ভালো করে মনে রাখবা, পিসিটি তে সিক্রেশন হয় ক্রিয়েটিনিন, ডিসিটি সিক্রেশন হয় অ্যামোনিয়াম। এটা কিন্তু পরীক্ষায় আসে। আর কালেক্টিং ডাক্টে ইউরিয়া তোমার হচ্ছে কি হচ্ছে অ্যাবজর্পশন হয়ে বাকিগুলো ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে কোথায় কোনটা অ্যাবজর্পশন, কোথায় কোনটা সিক্রেশন, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখো টিউবুলার রিঅ্যাবজর্পশন আর সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। সিলেক্টিভ কেন বলছে? কারণ শুধুমাত্র তোমার হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো অ্যাবজর্ব হলো। তাহলে 80% সাবস্টেন্সে কিন্তু তোমার রিঅ্যাবজর্ব হয়ে যায়। তাহলে কিভাবে ওদের রিঅ্যাবজর্পশনটা হচ্ছে? যেহেতু পিসিটিতে অনেক মাইক্রোভিলাই থাকে আর কিছু বেসাল চ্যানেল থাকে, সাইটোপ্লাজমে অনেক বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকাতে বেশি এটিপি প্রোডিউস হয়, আর হচ্ছে এটা ক্যাপিলারির সাথে একদম ক্লোজলি অ্যাটাচড থাকে। পেরিটিউবুলার ক্যাপিলারির সাথে শক্ত করে লেগে থাকে, প্রচুর পরিমাণে ভিলাই আছে, প্রচুর পরিমাণে এনার্জি আছে। দ্যাটস ওয়াই এখানে অনেক বেশি পরিমাণে অ্যাবজর্পশন হবে। দেখেছো 60% হচ্ছে এখানে অ্যাবজর্ব হয়ে যায়। এখান থেকে কোনগুলো মনে রাখাটা একদম জরুরি? গ্লুকোজ, ভিটামিন, হরমোন, সোডিয়াম, এগুলো মাস্ট মনে রাখতে হবে। ওয়াটার, লুপোফিনিতে দেখো সোডিয়াম, ক্লোরাইড, এই দুটো ইম্পর্টেন্ট। কিভাবে হচ্ছে অসমোসিস প্রসিডিউর, এটা স্টার্ট দাও। ডিসিটিতে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম, হাইড্রোজেন, এই যে এডিএইচ হেল্প করে। ডিসিটি থেকে হেল্প করছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর কালেক্টিং ডাক্টে মেইনলি ওয়াটার। তাহলে আমরা ওয়াটার কোথায় পেলাম? দেখো তো, ওয়াটার আমরা পেলাম হচ্ছে পিসিটিতে আর কালেক্টিং ডাক্টে। এই দুই জায়গা থেকে ওয়াটার অ্যাবজর্ব হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন কোন জায়গায় ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে, পিসিটি আর হলো কালেক্টিং ডাক্ট। এবারে চলে আসি আমরা অ্যাক্টিভ সিক্রেশনের কাছে। তাহলে তোমাকে বেসিক্যালি মনে রাখতে হবে যে ক্রিয়েটিনিন কোথায় হয়, ইউরিয়া কোথায় হয়। ক্রিয়েটিনিন হচ্ছে তোমার পিসিটিতে, ইউরিয়া হচ্ছে পিসিটিতে, পটাশিয়াম, অ্যামোনিয়াম, হাইড্রোজেন হয় ডিসিটিতে। ওকে, তাহলে দেখো পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে এগুলো হচ্ছে রেনাল টিউবিউলে সিক্রেট হচ্ছে। আর ডিসিটি থেকে কি হয়? হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম, সেরাটোনিন, কোলিন, হিস্টামিন মনে রাখতে পারো। সেরাটোনিন, হিস্টামিন এগুলো তো ডিফারেন্ট টাইপ অফ হরমোন। অ্যাকচুয়ালি সেরাটোনিনটা হরমোন, হিস্টামিনটা এক ধরনের তোমার নিউরো, আমরা বলে থাকি হচ্ছে সাইটোকাইন, বা হিস্টামিন কিন্তু ডাব্লিউবিসি সিক্রেট করে, এগুলো আমাদের ইমিউন সিস্টেমে হেল্প করে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইউরিন ফর্মেশনে হেল্প করবে। তাহলে দেখো এই যেখানে তিনটা স্টার দাও, তোমার অর্নিথিন সাইকেলের মাধ্যমে যে ইউরিয়া প্রোডাকশন হলো, সেটা ইউরিন ফর্মেশনের জন্য রেনাল আর্টারি হয়ে, অ্যাফারেন্ট আর্টারি হয়ে গ্লোমেরুলাসে আসলো। প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের চলে গেল ব্লাডে, ফিল্টার গুলো বোমাস ক্যাপসুল হয়ে রেনাল টিউবিউল হয়ে কালেক্টিং ডাক্ট হয়ে দেখো পেলভিস, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, বাইরে। তাহলে তোমার পরীক্ষা আসবে, পরীক্ষায় হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। তাহলে কম্পোজিশন অফ ইউরিন দেখে ফেলি, এটা তো স্টার দাও, এটা ইম্পর্টেন্ট। স্ট্র কালার, পাঞ্জেন্ট স্মেলিং। স্ট্র কালার কেন হবে? বিকজ অফ ইউরোক্রোম। কেউ কিন্তু ভুলেও বিলিরুবিন লিখবে না। যেখানে নর্মাল ইউরিন বা ন্যাচারাল ইউরিন বলা থাকবে, ভুলেও বিলিরুবিন লিখবে না। বিলিরুবিন কিন্তু নর্মাল ইউরিনে আসে না। যখন বডিতে বিলিরুবিন বেড়ে যায় তখন ইউরিন ক্রিয়েট হয়। তাহলে নর্মাল স্ট্র কালার হয় ইউরোক্রোমের জন্য, পাঞ্জেন্ট স্মেলিংটা হয় অ্যারোমেটিক কম্পাউন্ড স্পেশালি ইউরিন নোডের জন্য। তাহলে পাঞ্জেন্ট স্মেলটা হয় ইউরিন নোডের জন্য, which is deposited in the urinary bladder। আমার টোটাল ডেইলি আমরা বলেছিলাম না ব্লাডারে কতটুকু তোমার ফর্মেশন হয় ইউরিন, 600 থেকে 2500 ml ইউরিন। এটা হচ্ছে ডেইলি প্রোডিউসড হয়, আর এক্সক্রিয়েট হয় হচ্ছে 1.5 লিটার। অনেক সময় কিন্তু অপশনে 1500 লিটার লিখে দিবে, ভালো করে খেয়াল করবা। 1500 ml, তার মানে 0.6 থেকে 2.5 লিটার প্রোডাকশন হয়, আর এক্সক্রিয়েট হয় কত? 1.5 লিটার। ওকে, তারপরে হচ্ছে দেখো এখানে কি বলেছে, আমরা সল্টি ফুড, এগুলো হচ্ছে কি ডায়ুরেসিস করবে, ডায়াবেটিস, নেফ্রাইটিক ডিজিজ, এগুলো হচ্ছে আমাদের ইউরিনের রেট যেমন কমিয়ে দেয়। নেফ্রাইটিস, আইটিস মানে ইনফেকশন, নেফ্রন ইনফেকশন হলে আমরা কি বলি? নেফ্রাইটিস। তাহলে ডায়ুরেটিক্স কে কে আছে আমরা দেখি, ওয়াটার, টি, কফি, লেবুর শরবত। যদি দেখো এখানে ইউরিনের কিছু ডিজিজের কথা বলেছে, যদি আমাদের ইউরিন মোর দেন 2.5 লিটার পার ডে হয়, তাকে আমরা বলি পলিইউরিয়া। পলিইউরিয়ার অন্যতম প্রধান কজ হচ্ছে ডায়াবেটিস, আর অনেক কজই হতে পারে। লেস দেন 400 ml পার ডে হলে তাকে আমরা বলি অলিগোইউরিয়া। অলিগোইউরিয়া। আর যদি লেস দেন 100 ml পার ডে হয়, মানে অ্যাবসেন্টের কাছাকাছি, এটাকে আমরা বলি অ্যানুরিয়া। ওকে, তাহলে পলিইউরিয়া, অলিগোইউরিয়া আর অ্যানুরিয়া। এছাড়া যদি আমার এক্সক্রিয়েটরি ম্যাটেরিয়াল ইউরিনে বেড়ে যায়, এক্সক্রিয়েটরি সাবস্টেন্স যদি আমার বেড়ে যায়, সেটাকে আমরা বলি অ্যাজোটোমিয়া। আর অ্যাজোটোমিয়ার কারণে যে সিম্পটমসগুলো প্রকাশ পায় তাকে আমরা বলি ইউরেমিয়া। ঠিক আছে, তাহলে যদি আমার ওয়েস্ট ম্যাটেরিয়াল বেড়ে যায়, অ্যাজোটোমিয়া, এর জন্য যে সিম্পটম পাওয়া যায় তাকে বলা হয় ইউরেমিয়া। তাহলে পলিইউরিয়া, অলিগোইউরিয়া, অ্যানুরিয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, জিনিসগুলো কিন্তু টার্মগুলো ইম্পর্টেন্ট। তোমাদের সব নেফ্রোলজি বানাই দিচ্ছে আমরা ছোটখাটো, নেফ্রোলজিতে এই জিনিসগুলো পড়ানো হয়। তাহলে এই যে এখানে তিনটা স্টার দাও। ইউরিনের কালার হচ্ছে স্ট্র কালার হয় ইউরোক্রোমের জন্য, ভলিউম হচ্ছে ডেইলি 600 থেকে 2500, বাট এক্সক্রিয়েট করে 1.5 লিটার। স্পেসিফিক গ্র্যাভিটি এত, রিঅ্যাকশন হচ্ছে অ্যাসিডিক, এই যে পিএইচটা রেঞ্জে অথবা এমনিতেই মনে রাখবা। অর্ডারটা কেন হয়? বেসিক্যালি হয় তোমার ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের জন্য, তবে ইউরিনের জন্য ওদের পাঞ্চেন্ট স্মেলটা হবে। আমরা যখন নরমাল ইউরিনকে অনেকক্ষণ ধরে ফেলে রাখি, তখন সেখানকার ইউরিয়ার সাথে তোমার ব্যাকটেরিয়া এই জার্মসগুলো রিঅ্যাক্ট করে ফর্মেশন করবে হচ্ছে কি অ্যামোনিয়া। এই জন্য অ্যামোনিয়ার একটা স্মেল আসে। তাহলে ইউরিনের কম্পোজিশনে দেখো 95% কিন্তু ওয়াটার, আর বাকি 5% হচ্ছে আদার সলিড। রেঞ্জে বলে 95 থেকে 97, নরমালি বলে 95। এদের মধ্যে অর্গানিক কম্পাউন্ড 60, ইনঅর্গানিক 40। দেখো এই যে অর্গানিক ইনঅর্গানিক আলাদা করে দেওয়া আছে, ডাবল ইনসাইড বইয়ের ইনফরমেশন। এটা হচ্ছে আটমোস্ফিয়ার বইয়ে। দেখো এখান থেকে রেড কালিগুলো মাস্ট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম, ক্লোরাইড, এগুলো মাস্ট। বাকিগুলো না পড়লেও তেমন সমস্যা নাই। লাস্ট ইয়ারের কোশ্চেনে তোমার শুধুমাত্র রেড কালিগুলো আসতে দেখা গেছে, এই জন্য যেগুলো লাল কালি দেওয়া আছে প্লাস আপু যেগুলো দেখা দিলাম, এগুলো মাস্ট। যেমন সিরিয়ালি মনে রাখবা। আমি যদি সিরিয়ালি মনে রাখতে চাই তাহলে দেখো সবচেয়ে বেশি ইউরিয়া 2, তাই না? এরপরে কোনটা আসে দেখো, এরপরে আসে হচ্ছে তোমার ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন হচ্ছে 0.07। ইউরিক অ্যাসিড এটা হচ্ছে 0.05। এরপরে আমাদের আসে হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম হচ্ছে 0.04। আর সবচেয়ে কম হচ্ছে ক্রিয়েটিন। ক্রিয়েটিন দুটো কিন্তু আলাদা জিনিস, এক করা যাবে না। 0.01। তাহলে এগুলো তোমাদের বিভিন্ন রাইটারের এক্সাম্পলে প্লাস হচ্ছে লাস্ট ইয়ারে এসেছে, এই জন্য এগুলো সিরিয়ালি এইভাবে করে মনে রাখবা। 2 থেকে কমতে কমতে 0.07, 0.05, 0.04, 0.01 এইভাবে করে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আদার্স রাইটারে তোমার হচ্ছে অর্গানিকের মধ্যে আসে নাইট্রোজেনাস আর নন নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলো, ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে আসছে অ্যানায়ন আর ক্যাটায়নগুলো। তোর পার্সেন্টেজগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবা। এরপর দেখো কিছু অ্যাবনর্মাল কম্পোনেন্ট যেগুলো আমাদের ইউরিনে থাকে, যেমন ডায়াবেটিস মেলিটাসে তোমার গ্লুকোজ বেড়ে যায়। ইনসিপিডাস কিন্তু এডিএইচ হরমোনের প্রবলেমে হয়। ঠিক আছে, গ্লুকোজ ইউরিনে আসলে আমরা বলে থাকি গ্লাইকোসুরিয়া বা গ্লুকোসিরিয়া। প্রোটিন আসে যদি কিডনিতে কোনো ইনফ্লামেশন লাইক নেফ্রাইটিস হয়, লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার হয়, লিম্ফোসার্কোমা এটা হচ্ছে আমাদের লিম্ফ নোড বা লিম্ফেটিক গ্ল্যান্ডে কোনো ক্যান্সার। ঠিক আছে, তখন প্রোটিন ইউরিয়া মানে তোমার হচ্ছে প্রোটিন ইউরিনের সাথে প্রোটিন যাবে। লিপিড হতে পারে রেনাল ডিজিজ বা অ্যালকোহলের কারণে লাইপিউরিয়া। বিলিরুবিন বেড়ে যায় জন্ডিসে, আর ব্লাড আসতে পারে তোমার যদি কিডনি বা প্রোস্টেট গ্ল্যান্ড বা কোনো রেনাল ড্যামেজ হয়, তখন সেটাকে আমরা বলি হেমাচুরিয়া। হিম মানে হচ্ছে ব্লাড। তাহলে মিক্সচারেশন বা ইউরিন আমরা বলতে পারি যে হচ্ছে 280 থেকে 300 ml ইউরিন হচ্ছে ব্লাডে কালেক্ট হয়। আমরা যদি ডায়োরেটিক্স খাই তাহলে আমাদের ইউরিনের পরিমাণ বেড়ে যাবে। ডেট্রুসার মাসেলের কন্ট্রাকশন আর স্ফিংটার মাসেলের রিল্যাক্সেশনের মাধ্যমে কিন্তু ইউরিন ফর্মেশন হয়। হেলদি পারসন দিনে 6 থেকে 8 বার ইউরিনেশন করে। অনেকেই আছে পরিবেশ পরিস্থিতি বুঝে ইউরিনেশন করতে চায় না, খুবই খারাপ জিনিস, তাহলে কিন্তু ইউটিআর সম্ভাবনা বেড়ে যায়। তাহলে ফিফথ কুইজ, হুইচ ইজ নট এ স্টেপ অফ ইউরিন প্রোডাকশন। সবাই অ্যান্সার করো।
which is not a step of urine production। আমি তো বারবার বলেছি যে কোশ্চেনটা পরীক্ষায় আসে যে ইউরিন স্টেপের তোমার ইউরিন প্রোডাকশন স্টেপ কোনগুলো আর কোনগুলো না, এবং ইউরিনে যা কিছু আছে কোথায় কোনটা অ্যাবজর্পশন, কোথায় কোনটা সিক্রেশন, কোন কোন স্টেপ বা কোথায় কোন হরমোন ফাংশন করতেছে, ইউরিনের কম্পোজিশন, অ্যামাউন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমরা পড়াশোনা করে সবার আগে ইউরিনের সবকিছু পড়ে ফেলবা, তারপর বাকি জিনিস পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আলট্রাফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, অ্যাক্টিভ সিক্রেশন সবগুলো কিন্তু আছে, কিন্তু আমরা কিন্তু প্যাসিভ সিক্রেশন বলে কিছু পাই নাই। তাহলে অ্যান্সার কি হবে? প্যাসিভ সিক্রেশন। ওকে, এর অ্যান্সার হবে প্যাসিভ সিক্রেশন। আচ্ছা, তাহলে এবারে তোমাদের পার্সেন্টেজ আগে একটু বেড়েছে। এবার ফার্স্ট ফিঙ্গারে হচ্ছে শুধুমাত্র একজন ভুল করেছে, ফাবিয়া। আর লিডার বোর্ডে আছে নতুন করে ইমা, ঐশী, নম্রতা, ওয়াজাহাত, প্রতাপ, ফারাজ, সামিয়া, রাহিন, ফাহিম, শর্মি। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনগুলোতে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড স্ট্র কালার অফ নরমাল ইউরিন? তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম নরমাল ইউরিন বললেই আমরা কিসের কথা বলবো? ভেরি গুড, সাদিফা ওয়াজাহাত অ্যান্সার করেছে ইউরোক্রোম। কেউ কিন্তু ভুলেও বিলিরুবিন লিখবা না। বিলিরুবিন কখন আসবে? যদি নরমাল ইউরিন না হয়ে জন্ডিস হয় তখন, বা হেপাটাইটিস হয়। হুজ প্রেজেন্স মেক্স দ্য কালার অফ দ্য নরমাল ইউরিন লাইট ইয়েলো? একই কথা, ইউরোক্রোম হবে। ভুলেও কেউ বিলিরুবিন বিলিবার্ডিন লিখবা না। Which one is not a component of urine? অ্যান্সার করো তো। Which one is not a component of urine? আমরা ইউরিনের কম্পোনেন্টে কোনটা পাইনি? ভেরি গুড, সি। তাহলে বিলিরুবিন কিন্তু একটা অ্যাবনরমাল প্যাথোলজি, এটা কিন্তু নরমালি ইউরিনে থাকে না। Which one is actively secreted from the proximal convoluted tubule? অ্যান্সার করো। পিসিটি থেকে অ্যাক্টিভ সিক্রেশন কোনটার হয়? পিসিটি থেকে অ্যাক্টিভ সিক্রেশন কোনটার হয়? ফারাজ, মিম, রাহিন, সাদিফা, সাবা। ভেরি গুড, ক্রিয়েটিনিন, তাই না? তাহলে ভিটামিন এটা হচ্ছে কি কোনো সিক্রেশন হয় না, এটা হয় অ্যাবজর্পশন। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যাবজর্পশন। ওকে, আর ক্লোরাইড আয়ন এটাও হবে না, এটা অ্যাবজর্পশনের মধ্যে পড়ে যায়। তাহলে এবারে চলে আসি আমরা, দেখো যে রোল অফ কিডনি ইন এক্সক্রিশন অ্যান্ড অসমোরেগুলেশন। তার আগে আমাদের বডিতে কি কি ওয়েস্ট প্রোডাক্ট প্রোডিউস হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের মেইন ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে ইউরিয়া, তাই না? তাহলে ইউরিয়াটা কিভাবে হয় আমরা অলরেডি বলে ফেলেছিলাম যে ডিঅ্যামাইনেশনের মাধ্যমে কিটো অ্যাসিড প্রোডাকশন হলো, আর অ্যামোনিয়াটা অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া প্রোডিউস করে। নিউক্লিক অ্যাসিড মানে আমাদের যে ডিএনএ আরএনএ, ওইটার মেটাবলিজমের মাধ্যমে ফর্মেশন হয় আমাদের ইউরিক অ্যাসিড। এই জিনিসটা সবাই কাছে লাগে। দেখো, ক্রিয়েটিন হচ্ছে একটা মাসল প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড। ক্রিয়েটিনটা কি বলতো? ক্রিয়েটিনটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এই ক্রিয়েটিনিনটাকে যখন আমরা ব্রেকডাউন করব সেখান থেকে ফর্মেশন হবে ক্রিয়েটিনিন। তাহলে ক্রিয়েটিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড আর ক্রিয়েটিনিন হচ্ছে একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে হবে। ওকে, ক্রিয়েটিনিন হলো ময়লা আর ক্রিয়েটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে কতটুকু ফর্মেশন হয়? 2% ক্রিয়েটিন আমাদের বডিতে থাকে, যেটা কিনা এনার্জি প্রোডিউস করে ক্রিয়েটিনিন ফর্মেশন করবে। এটা হচ্ছে কিডনিতে ব্লাড দিয়ে যাবে এবং পরবর্তীতে কিডনিতে ফিল্ট্রেশন হয়ে ইউরিন দিয়ে টাটা বাই বাই হয়ে যাবে। তাহলে আমাদের এই ক্রিয়েটিনকে আমরা কি বলতে কি? ডায়াগনস্টিক ইনডেক্স অফ কিডনি। শুরুতে তোমাদের কোশ্চেন করেছিলাম যে বলতো তোমার কাছে একটা পেশেন্ট আসলে তুমি সবার প্রথমে কোন টেস্টটা করে তার কিডনি ফাংশন বুঝবা? এটা হচ্ছে ক্রিয়েটিনিন। মেলে থাকে 0.6 থেকে 1.2, ফিমেলে থাকে 0.5 থেকে 1.1, এবং ড্রাগস বা হরমোন যে কোনো কারণে এটা বাড়তে বা কমতে পারে। স্টার দিয়ে রাখো। তাহলে প্রসেস অফ অসমোরেগুলেশন, অসমোরেগুলেশনের সুন্দর একটা চার্ট তোমাদের বইতে দেওয়া আছে। দেখো, অসমোরেগুলেশনকে কন্ট্রোল করে আমি শুরুতেই বলে ফেলেছিলাম একটা স্পেশাল হরমোন যার নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা ভালো করে মনে রাখো, এটা সিনথেসিস হয় হাইপোথ্যালামাসে। আমাদের অ্যান্টেরিয়র ব্রেইন বা অ্যান্টেরিয়র সেরেব্রামের একটা পার্ট হচ্ছে হাইপোথ্যালামাস, বা আমরা আরেকটা বলতে পারি যে হচ্ছে আমাদের আমরা বলছিলাম ফোর ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন। তাহলে ফোর ব্রেইনের একটা পার্ট হচ্ছে হাইপোথ্যালামাস, যেখান থেকে এটা সিনথেসিস হয়, আর এটা সিক্রেশন হয় হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি, বা যার আরেক নাম হলো নিউরো হাইপোফাইসিস। এই জিনিসটা অনেকেই ভুল করো। এডিএইচ কিন্তু একটা নিউরো হরমোন, কারণ এটা সিনথেসিস হয় নিউরন দিয়ে এবং হাইপোথ্যালামাস দিয়ে, আর এটা সিক্রেশন হয় থেকে পোস্টেরিয়র পিটুইটারি থেকে। এই প্রসিডিউরটাকে আমরা বলি নিউরো সিক্রেশন। তার মানে এটা হাইপোথ্যালামাসে তৈরি হয়ে থাকবে এবং বেবে পিটুইটারিতে জমা হয়ে সেখান থেকে সিক্রেট হবে। তাহলে দেখো আমরা কিভাবে বুঝবো যে কিভাবে আমাদের বডিতে অসমোরেগুলেশন হচ্ছে। ধরো তোমাদের সাথে অ্যাগনেস আজকে সারাদিনে প্রচুর পরিমাণে একটু পানি খায়নি, ওর আম্মু আজকে কলেজে পানির বোতল দেয় না, এই জন্য ওর পানি অনেক কমে গেছে, ডিহাইড্রেশন হচ্ছে। তাহলে ওর বিপি অনেক কমে গেল। ওর যখন ব্লাড প্রেশার কমে যাবে তখন ওর গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার কমে যাবে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন অ্যামাউন্ট কমে গেলে কি হবে? ওর ইউরিন প্রোডাকশন কম হবে। আরেক দিক দিয়ে যখনই ওর বিপি কমে গেল তখনই হাইপোথ্যালামাস বেশি বেশি করে এডিএইচ সিনথেসিস করবে। তাহলে ও যখন এডিএইচ সিনথেসিস বাড়িয়ে দিল, এটা তখন চলে যাবে পোস্টেরিয়র পিটুইটারিতে। পোস্টেরিয়র পিটুইটারি তখন বেশি বেশি এডিএইচ সিক্রেট করবে। এডিএইচ সিক্রেশন যখন বেড়ে যাবে ও তখন চলে যাবে রেনাল টিউবিউলে, স্পেশালি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর কালেক্টিং ডাক্টে। তখন কি করবে? ওয়াটার অ্যাবজর্পশন বাড়িয়ে দিবে। ওয়াটার অ্যাবজর্পশন বাড়িয়ে দিবে। তাহলে ওয়াটার অ্যাবজর্পশন বেড়ে গেলে আমাদের ব্লাড ভলিউম বেড়ে যাবে, যেহেতু ওয়াটারটা অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে আসতেছে, আর যেহেতু গ্লোমেরুলার ফিল্ট্রেট কমে যাচ্ছে, সো আমার ইউরিনের অ্যামাউন্টও কমে যাবে। তাহলে যদি আমার ইউরিনের অ্যামাউন্ট কমে যায়, ব্লাড ভলিউম বেড়ে যায়, তখন আমার তোমার স্লাইট অ্যামাউন্ট অফ ইউরিন ফর্মেশন হবে, যেটা আমরা বলি হাইপারটনিক ইউরিন। হাইপারটনিক, টনিসিটি মানে হলো কনসেন্ট্রেশন। ইউরিন যেহেতু কমে যাচ্ছে, সো স্মল ভলিউমে হাইপারটনিক ইউরিন ফর্মেশন হবে। ভলিউম কম, টনিসিটি বেশি। এখন কি উল্টা হয়? অ্যাগনেস আজকে সারাদিন পানি খাইতেই আছে, ঠিক আছে, পানি কমানোর নাম নাই। তো ওয়াটার বেড়ে গেলে ব্লাড প্রেশারও বেড়ে যাবে, তখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার বেড়ে ইউরিনের অ্যামাউন্ট বেড়ে গেল, আর এডিএইচ সিক্রেশন কমে গেলে রিঅ্যাবজর্পশনও কমে যাবে, ব্লাড ভলিউমও কমে যাবে, তখন লার্জ অ্যামাউন্ট অফ পাতলা ইউরিন মানে হাইপোটনিক ইউরিন ফর্মেশন হবে। টনিসিটি কম, ভলিউম বেশি। তাহলে এভাবেই অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিনের মাধ্যমে কিডনি কি করবে? আমাদের বডিতে ব্লাড ভলিউম মেইনটেইন করবে। তাহলে দেখো সুন্দর করে লেখা আছে, যখন আমার হচ্ছে ব্লাড ভলিউম বেড়ে ব্লাড প্রেশার বেশি যাচ্ছে, তখন হাইপোথ্যালামাস সেটাকে ডিটেক্ট করে আলট্রা ফিল্ট্রেশন বাড়িয়ে দিবে, ফিল্ট্রেট বেড়ে যাবে। অন্যদিক দিয়ে এডিএইচ সিক্রেশন কমিয়ে দিবে, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিঅ্যাবজর্পশন কমে গেল, ভলিউম অফ দ্য ব্লাড ফ্লুইড রিটার্নস টু নরমাল। তার মানে তখন হবে হাইপোটনিক ইউরিন, তখন ফর্মেশন হবে হাইপোটনিক ইউরিন। তাহলে দেখো এখানে সেটাই বলেছে যে there is a hormone inside the body known as antidiuretic hormone, এটাকে বলা হয় থাকে ভ্যাসোপ্রেসিন। এটা আমাদের হচ্ছে কিডনি প্রোডিউস করে 0.5 ml per minute যদি আমাদের ওয়াটার কমে যায়, আর যখন এক্সেস ওয়াটার ফর্মেশন হবে তখন এডিএইচ র্যাপিডলি ডিক্রিজ হবে, কিডনির অ্যাবজর্পশন ক্যাপাসিটিও কমে যাবে, তখন কত 0.5 থেকে 16 ml per minute হয়ে যাবে। তাহলে এডিএইচ সিক্রেশন করে কে? হাইপোথ্যালামাস। সেখান থেকে এডিএইচ তোমার কোন প্রসিডিউরে সিক্রেশন করবে? নিউরো সিক্রেশনের মাধ্যমে এটা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে যাবে এবং সেখান থেকে ব্লাডে রিলিজ হবে। যখন আমাদের ব্লাড ভলিউমে তোমার ইমব্যালেন্স হয়, আমাদের হাইপোথ্যালামাসের অসমো রিসেপ্টর সেটাকে ডিটেক্ট করতে পারে। তাহলে আমাদের পুরো ফুল বডিতে এই চেঞ্জগুলো ডিটেক্ট করার জন্য কিছু রিসেপ্টর আছে। ব্লাড প্রেশারের জন্য ব্যারো রিসেপ্টর, এরপরে তোমার হচ্ছে ওয়াটার ভলিউমের জন্য অসমো রিসেপ্টর, টেস্ট সেন্সেশনের জন্য টেস্ট বার, এগুলো ডিফারেন্ট রিসেপ্টর আমাদের বডির ডিফারেন্ট পার্টে থাকে। এরপরে চলে আসো সোডিয়াম রেগুলেশন। আমাদের বডিতে 4টা আয়ন থাকে যেগুলোকে আমরা বলি ইলেক্ট্রোলাইট। সোডিয়াম,
পটাশিয়াম ফ্লোরাইড বাইকার্বনেট। দেখো যখন তুমি হসপিটালে যাবা, তোমার ভমিটিং বা হচ্ছে লুজ মোশন বা কোনো একটা অ্যাডাল্ট পার্সন হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সবার প্রথমে ডাক্তাররা তোমার ডায়াবেটিস মানে গ্লুকোজ টেস্ট করতে বলে, বিপি মাপতে বলে, আর ইলেক্ট্রোলাইট করতে বলে ইমার্জেন্সি, স্পেশালি সোডিয়াম আর পটাশিয়াম। পটাশিয়াম যদি 0.1 কমে যায় বা বেড়ে যায়, তুমি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যাবে। সোডিয়ামও খুবই সেন্সিটিভ। তাহলে দেখো সোডিয়ামটা আমাদের সেলের ভিতরে থাকে হচ্ছে 142, সরি 100, সেলের বাইরে থাকে হচ্ছে 142 আর ভিতরে থাকে 10। ঠিক আছে, মানে সেলের বাইরে সোডিয়াম বেশি, ভিতরে কম। যখন এক্সেস সোডিয়াম বডিতে এন্ট্রি নেয় কিসের মাধ্যমে? ফুড সল্ট আর ফ্লুইডের মাধ্যমে, আর বের হয়ে যায় ফিসেস, সোয়েট আর ইউরিন দিয়ে। আর পটাশিয়াম আয়নটাকে আমাদের কি করতে হয়? রেগুলেট করতে হয়, নাহলে মাসল উইকনেস অথবা ডায়রিয়াতে পটাশিয়াম আয়ন ডেফিসিয়েন্সি হতে পারে। নরমাল কন্ডিশনে এক্সট্রাসেলুলারে তোমার পটাশিয়াম কম, ইন্ট্রাসেলুলারে থাকে বেশি। তাহলে কি বুঝাইলো দেখো, এটা হলো সেল, এটা হলো ইসিএফ, এখানে আইসিএফ এক্সট্রাসেলুলার ফ্লুইডে। তাহলে তোমার সেলের ভিতরে সোডিয়াম কম, পটাশিয়াম বেশি, আর সেলের বাইরে এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম বেশি, পটাশিয়াম কম। ঠিক আছে, তার মানে আমার এক্সেস সোডিয়ামটা সেলের ভিতরে আসে, এক্সেস পটাশিয়ামটা সেল থেকে বাইরে বের হয়ে যায়, এতটুকু মনে রাখবা। তাহলে সেলের ভিতরে সোডিয়াম হচ্ছে কত? সেলের ভিতরে সোডিয়াম তো কম, সেলের ভিতরে থাকে 10, আর পটাশিয়াম থাকে হচ্ছে সেলের ভিতরে 160, আর সেলের বাইরে সোডিয়াম থাকে 142, পটাশিয়াম সেলের বাইরে থাকে মাত্র 4। ঠিক আছে, তাহলে আমরা বলে ফেললাম কিভাবে হচ্ছে। আর যখন ডিক্রিজ হয় তাহলে উল্টা সবকিছু হবে, এটা বলে ফেলছি। এই যেখানে অসমোরেগুলেশন আরো কিছু এক্সট্রা কথাবার্তা বলেছে, যেটা হচ্ছে একটা মেকানিজম যার মাধ্যমে বডিতে ব্লাড ভলিউম প্রেসার মেইনটেইন হচ্ছে। 60% অফ অ্যান অ্যাডাল্ট মেল বডিজ ওয়েট ইজ ওয়াটার, ফিমেলে আরো কম, বাচ্চাদের বেশি। কারণ আমাদের বডি ওয়েটে বাচ্চাদের সবচেয়ে বেশি ওয়াটার থাকে, এরপর মেল, এরপর ফিমেল। এদের মধ্যে 45% ওয়াটার থাকে সেলের বাইরে, 55% ওয়াটার থাকে হচ্ছে সেলের ভিতরে। যখন আমার ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে, 170 লিটার ওয়াটার হচ্ছে ফিল্টার হচ্ছে বোথ কিডনি দিয়ে, যার মধ্যে 168.5 লিটার অ্যাবজর্ব হয়ে যায়, 1.5 লিটারটা বের হয়ে আসে ইউরিন হিসেবে। আমরা প্রথমে করেছিলাম এমএল দিয়ে হিসাব, এখন আমরা ডেইলি বেসে হিসাব করতেছি। তখন আমরা করেছিলাম প্রতি মিনিটে, এখন আমরা করছি 24 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো মেইনটেনেন্স অফ ইকুইলিব্রিয়াম অফ দ্য সোডিয়াম, এখানে ঠিক সেম কথাগুলো আবার বলা হয়েছে যে আমাদের সোডিয়ামটা কি করে? আমাদের বডিতে অ্যাকশন পটেনশিয়াল মেইনটেইন করে সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে। এক্সট্রাসেলুলারলি হচ্ছে সোডিয়াম বেশি, ইন্ট্রাসেলুলারলি কম। হেলদি বডিতে অলওয়েজ তোমার হচ্ছে এটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আর পটাশিয়ামটাও সেম, ইন্ট্রাসেলুলারলি বেশি, এক্সট্রাসেলুলারলি হচ্ছে কম। হুইচ সাইকেল ইজ রিলেটেড টু ইউরিন প্রোডাকশন? অ্যানসার করো তো। ইউরিন প্রোডাকশনের সাথে রিলেটেড হচ্ছে কোন সাইকেল? না পারলে মাইড হবে, মাইড। ভেরি গুড, অর্নিথিন সাইকেল। ক্রেব সাইকেল কিসের মধ্যে আছে? আমাদের রেসপিরেশন মানে এটিপি প্রোডাকশনের সাথে আছে। নাইট্রোজেন সাইকেল কিছুই নাই, সাইট্রিক অ্যাসিড সাইকেল বলে ক্রেব সাইকেল কি। ঠিক আছে, হুইচ সাইকেল প্রোডিউসেস ইউরিয়া ইন লিভার? কোথাও কোথাও কি একই কথা। আচ্ছা, ইউরিয়া প্রোডিউস করে, এটা হবে কি? অর্নিথিন সাইকেল। তাই কিডনি ফেলিওর, তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত কিডনির খুঁটিনাটি সবকিছু করলাম, এখন আমরা কিডনি ট্রিটমেন্ট করবো, তাই তো? তোমার আমার সবারই কিন্তু দুটো করে কিডনি আছে, ওই যে বলেছিলাম তাদের আইফোন তাদের একটা কিডনি। তো এই দুটো কিডনি আমাদের 50 বছর বয়সের পর থেকেই অর্ধেক অর্ধেক করে কমতে থাকে, এবং 70 ইয়ার্স এজে তোমার আমার দুজনের কিডনি কিন্তু মাত্র 50% হচ্ছে অ্যাক্টিভ থাকে। এখন তুমি কিভাবে বুঝবা যে তোমার কিডনি ফেলিওর হয়েছে? ধরো উইদিন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে তোমার বডির কিডনি তোমার কোনো কাজ করতেছে না। তোমার বডির কিডনির কাজ কি? ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো এক্সক্রিট করে দিবে, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স মেইনটেইন করবে। তুমি দেখলা যে উইদিন 2 ডেজ, 2 দিনের মধ্যে তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছো। তুমি একটা ইলেক্ট্রোলাইট করে দেখলা সোডিয়াম বেড়ে হয়ে গেছে 142 থেকে 160, পটাশিয়াম হচ্ছে কমে হয়ে গেছে তোমার 4 থেকে 1। তার মানে 2 দিনের মাথায় তোমার কিডনি হচ্ছে বিকল হয়ে গেল। এটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ফেলিওর। আর অনেক দিন ধরে নষ্ট হতে 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 একটা সময় তুমি অন্যান্য টেস্ট করতে গিয়ে সেরাম ক্রিয়েটিনিন করতে দিলা, দেখে যে ক্রিয়েটিনিন অনেক বেশি বেড়ে গেছে। তার মানে তোমার হচ্ছে এটা হইছে ক্রনিক রেনাল ফেলিওর। যখনই দেখবা কিডনি তোমার বডি নরমাল যে ফাংশনগুলো করতেছিল সেগুলো ডিসরাপ্ট হচ্ছে, তার মানে তোমার কিডনি ফেলিওর হচ্ছে। তাহলে দেখো এখানে সেই কথাগুলো বলা হয়েছে যে 70 বছর বয়সে আমাদের কিডনি মাত্র 50% ফাংশনাল থাকে। দুটো টাইপ হয়, অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউটটা ইনস্ট্যান্ট, ক্রনিকটা লং টার্ম। তাহলে 3 মাসেরও বেশি সময় লাগতে পারে ক্রনিকের জন্য। এটা ট্রিটমেন্ট হচ্ছে ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশন। ডায়ালাইসিসে যদি কাজ না হয় কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করি, আমাদের দেশে কিডনি পাওয়া যায় না সহজে, কেউ কিডনি দিতে চায় না। কিডনি নরমালি আমাদের এখন কনস্টিটিউশনের নিয়ম আছে যে ব্লাড রিলেটেড দিতে হবে, অন্য কারো কিডনি নেওয়া যাবে না। যদি বাইরের কান্ট্রিতে এখন বৈধ, আমাদের দেশে এখন বৈধ হয়নি। আর ডায়ালাইসিস সরকারি হাসপাতাল ছাড়া বেসরকারিতে প্রচুর খরচ, মানে মানুষকে নিঃস্ব করে দেয় ডায়ালাইসিস। সরকারি হসপিটালে তোমার তুমি যদি প্রথম দিন করো কি বলে ফিস্টুলা করতে হয়, একটা আর্টারি ভেনাস ফিস্টুলা হাতের মধ্যে এরকম হাত দিয়ে সুন্দর মটরের মতো ঘুম ঘুম করে বাজে। ফিস্টুলা করতে কিছু খরচ আছে, ক্যানুলা করতে কিছু খরচ হয়। আদারওয়াইজ তুমি সরকারি হসপিটালে দিলে মোটামুটি পার ডায়ালিসিস 1000 টাকার মতো খরচ হয়, কিন্তু প্রাইভেটে অনেক টাকা লাগে, বুঝছো? অ্যাকিউট ফেলিওরে 48 আওয়ার্সের মধ্যে কিডনি ডিসেবল হয়ে যায়। এই অ্যাকিউট কিডনি ফেলিওরে হঠাৎ করে যদি পটাশিয়াম বেড়ে যায়, তোমার কিন্তু হার্ট কাজ করা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে তোমার হচ্ছে যে যদি একটা ফেল হয়, আদার কমপ্লিটলি হেলদি থাকে, তখন কিন্তু একটা কিডনি পুরো বডির কন্ডিশন মেইনটেইন করতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের অ্যাকিউট কিডনি ফেলিওরে কি কি কজ আছে? 70% কজ হচ্ছে ডায়াবেটিস আর হাইপারটেনশন। এছাড়াও যদি ব্লাড ফ্লো কমে যায়, ধরো অনেকের ক্রনিক ডায়রিয়া, রক্তক্ষরণ বা হেমোরেজ হচ্ছে, পায়খানার সাথে রক্ত যায়, হেমোরাইজ পাইলসের কারণে বমির সাথে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে গেলে সেটাকে বলা হয় পায়খানার সাথে গেলে হিমাটোক্রিজিয়া, ভমিটিং এর সাথে গেলে হিমাটেমেসিস, কফের সাথে গেলে হিমোপ্টাইসিস। ঠিক আছে, যদি হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, ওয়াটার ডেফিসিয়েন্সি হয়, এরপরে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, তার মানে তোমার ব্লাড বি পজিটিভ, তুমি নিলে পজিটিভ ব্লাড, লিভার ডিজিজ, সিভারাল অ্যালার্জিক রিঅ্যাকশন, ইনফেকশন, ডিহাইড্রেশন, বার্নিং, কোনো কারণে তোমার কিডনিতে ব্লাড ফ্লো কমে গেছে, এটা হচ্ছে প্রি রেনাল কজ। প্রি রেনাল, এটা হচ্ছে রেনাল কজ, মানে রেনাল নিজেই ড্যামেজ হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে, ভাইরাস, হেপাটাইটিস, টিবি, ম্যালেরিয়া, সাপের কাটা, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এটা হচ্ছে তোমার ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া, ব্লাড ক্লটিং হয়ে গিয়েছে, এটার জন্য কিডনি ড্যামেজ। আর এটা হলো পোস্ট রেনাল, মানে কিডনিতে ঠিকমতো তোমার ব্লাড ফ্লো আসতেছে, কিডনি ইউরিন ফর্মেশন করতেছে, কিন্তু এরপরের পার্টসগুলোতে কোনো একটা প্রবলেম হয়েছে, লাইক ইউরেটারে বা ইউরেথ্রারে কোনো টিউমার, স্টোন, কোনো ওভারগ্রোথ, মানে ক্যান্সার ফর্মেশন হয়েছে, তাহলে তোমার ইউরিন ঠিকই ফর্মেশন হবে, এটা বডি থেকে বাইরে বের হতে পারবে না, তখন কিন্তু রেনাল ফেলিওর হতে পারে। এছাড়া যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি হয়, কনজেনিটাল অ্যানোমালি কোনগুলো? পিসিওডি, পলিসিস্টিক কিডনি ডিজিজ, পিসিকিডি, এটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। কিডনিতে অনেকগুলো ছোট 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 স্টোনের মতো হয়, ঠিক আছে, কেমিক্যাল সাবস্টেন্সের কারণে হতে পারে। তাহলে সিম্পটম কি? ইউরিন প্রোডাকশন কমে যাবে, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বেড়ে যাবে, তোমার ক্রিয়েটিনিন বেড়ে যাবে। তোমার যেহেতু ঠিকমতো ওয়াটার এক্সক্রিট হচ্ছে না, হাত পা ফুলে যাবে। মনে করবা কিডনির প্রবলেম হলে সবার প্রথমে তোমার মুখে পানি আসে, হার্টের প্রবলেম হলে পায়ে পানি আসে, লিভারের প্রবলেম হলে পেটে পানি আসে। তাহলে কিডনির প্রবলেমে সবার প্রথমে তোমার ফেস ফুলে যাবে, এরপর সারাউন্ডিংস ফুলে যাবে, দেখছো? পেইন হবে কোমরে, রিপস আর ওয়েস্টের মাঝখানে ফ্ল্যাঙ্ক পেইন, এই জায়গায় পেইন হবে। তোমার খিদা কমে যাবে, নজিয়া, ভমিটিং, মাসল অ্যাক্টিভিটি কমে যাবে, যেহেতু পটাশিয়াম বেড়ে যাচ্ছে কিডনির জন্য। অনেক সময় চুলকানো হয়, ইচিং, রেস্টলেসনেস, মাসেল স্পাজম, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, অথবা ইউরিনেশন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে তোমার এই যে মেটালিক টেস্টটা মনে রাখবা, তোমার হবে ঢেকুর হিসাব হবে, মুখে মেটালিক টেস্ট হবে। তাহলে অ্যাকিউট রেনাল ফেলিওর আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? ইউরিয়া ক্রিয়েটিনিনের অ্যামাউন্ট দেখে, আয়ন লেভেল দেখে, আরবিসি কমে যাবে, যেহেতু এরিথ্রোপয়েটিন ফর্মেশন হচ্ছে না, পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া থাকবে, আর ইউরিন ডিক্রিজ হবে। তার মানে মোট কথা তোমার অ্যানিমিয়া হচ্ছে বিকজ অফ দ্য ডেফিসিয়েন্সি অফ এরিথ্রোপয়েটিন, বা ইউরিনের অ্যামাউন্ট কমে যাচ্ছে, যেহেতু ইউরিন প্রোডাকশন হতে পারছে না বা হলেও বের হতে পারছে না। এরপরে তোমার হচ্ছে যে আয়নিক ইমব্যালেন্স হবে। আচ্ছা, প্রোস্টেট গ্ল্যান্ড দেখো, আমাদের এই যে ইউরিনারি ব্লাডারের নিচে ইউরেথ্রা, ছেলেদের ক্ষেত্রে এই ইউরেথ্রার দুই পাশে থাকে প্রোস্টেট গ্ল্যান্ড, মেয়েদের থাকে না। এই প্রোস্টেট গ্ল্যান্ডের ফাংশন হচ্ছে, ও কি করবে বলতো? ও হচ্ছে সেমিনাল ফ্লুইড ফর্মেশনে হেল্প করবে।
যেটা কিনা রিপ্রোডাকশনে হেল্প করে, ঠিক আছে। সেমিনাল ফ্লুইড এটা হচ্ছে গিয়ে স্পার্মকে নিউট্রিশন দেবে এবং রিপ্রোডাকশনে হেল্প করবে। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে রেনাল ফেলিউর ডায়াগনোসিস। এখন দেখো আমি যদি কোনো একটা রেনাল ফেলিউর বা কিডনি ডিজিজ ডায়াগনোসিস করি, আমি ট্রিটমেন্ট করতে পারি হচ্ছে 3D দিয়ে। 3D একটা হলো ডায়েট, একটা হলো ডায়ালাইসিস, আরেকটা কি বলতো, ডায়ালাইসিসের পর হচ্ছে তোমার কিডনি ট্রান্সপ্লান্টেশন। যদি কিডনির মধ্যে দিয়ে আছে এখানে ডি এর হিসাব নাই, বা তুমি আরেকটা মনে রাখতে পারো ডায়েট ডিসিপ্লিন ডায়ালাইসিস, এটা তোমাদের ডায়াবেটিসের মধ্যেও ছিল, ঠিক আছে। তবে আরেকটা আছে কিডনি ট্রান্সপ্লান্টেশন, ডায়েট ডিসিপ্লিন ডায়ালাইসিস, এবং আরেকটা হলো কিডনি ট্রান্সপ্লান্টেশন। তাহলে তোমার ডায়ালাইসিসে কি করা হয় দেখো, ডায়ালাইসিস মানে হচ্ছে তোমার কিডনি নষ্ট, এখন আমি একটা আর্টিফিশিয়াল মেশিন বানিয়ে সেই মেশিন দিয়ে তোমার কিডনির সব কাজগুলো করে দিব। তাহলে কিডনি কি করতো, তোমার বডির সব ব্লাডগুলো যখন কিডনির মধ্যে দিয়ে যেত, কিডনি সেই ব্লাডটাকে ছেকে ময়লা আবর্জনাগুলো বের করে দিত আর রিয়েল ম্যাটেরিয়ালগুলো ব্লাডে পাঠিয়ে দিত। আমাদের ডায়ালাইসিসে কি করা হবে, ডায়ালাইসিস আমাদের একটা মেশিন থাকবে, এই যে তোমার বক্সটা, এটা আমরা কিডনি মেশিন বলি, ওর মধ্যে দিয়ে কিছু টিউব যাবে, যেগুলোকে আমরা বলি ডায়ালাইসিস টিউব। এই ডায়ালাইসিসের টিউবটা যে ফ্লুইডের মধ্যে চুবানো থাকবে তার নাম ডায়ালাইসেট বা ডায়ালাইসিস ফ্লুইড। এই যে ডায়ালাইসিস এত টাকা না, এটা ফ্লুইডটার জন্যই নাই, কারণ ফ্লুইডটা পুরোপুরি আমাদের ব্লাডের মতো বানানো হয়। আমাদের ব্লাডের কম্পোজিশন যেমন, এই ডায়ালাইসিসের কম্পোজিশন ঠিক সেম, আমাদের ব্লাডের মতো পিএইচ, আয়নিক কম্পোজিশন, গ্লুকোজ, হরমোন, নিউট্রিশন, এই সব কিছু ডায়ালাইসিসে দেওয়া হয়। একটা পাতলা নল টিউব বা ক্যাথেটারের মাধ্যমে তোমার ভেইন থেকে ব্লাডটাকে পাম্প করে পুরো বডির ব্লাড এই ডায়ালাইসিস মেশিনের মধ্যে দিয়ে চালনা করা হয়। চালনা করানোর পরে তোমার পিউরিফাইড ব্লাডটা আরেকটা ক্যাথেটার দিয়ে তোমার ভেইনে দিয়ে দেওয়া হয় এবং ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো হচ্ছে বডি থেকে বের করে দেওয়া হয়। এই যে তোমার কিডনি মেশিনের মধ্যে একটা গ্রেডিয়েন্ট ফর্মেশন হয়, এখানে তোমার ডিফিউশন হবে, তোমার ব্লাড থেকে ওয়েস্ট গুলো তোমার ডায়ালাইসিসে চলে যাবে আর ডায়ালাইসিস থেকে নিউট্রিশন গুলো ব্লাডে চলে আসবে। তাহলে নিউট্রিশন যাবে ব্লাডে, ওয়েস্ট যাবে ডায়ালাইসিসে। এভাবে করে পুরো বডির ব্লাডটা আমরা কিডনি মেশিনে পিউরিফাই করে পিউরিফাইড ব্লাডটা তোমার বডিতে দিয়ে দিব, ওয়েস্ট ম্যাটেরিয়ালটা টাটা বাইরে করে দিব। তাহলে কেন ডায়ালাইসিস এত খরচ হয়, অনলি বিকজ অফ ডায়ালাইসিস। বুঝে গেছে? তাহলে দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে আমরা কি করব, ডায়ালাইসিস একটা আর্টিফিশিয়াল প্রসেস যার মাধ্যমে এই পচা পচা ওয়েস্ট প্রোডাক্টগুলো আমি বডি থেকে রিমুভ করে দিচ্ছি। যখন আমার ওয়েস্ট প্রোডাক্ট বেড়ে যায়, এটা হচ্ছে অ্যাজিটোমিয়া, এবং সিম্পটমস গুলোকে আমরা বলি ইউরেমিয়া বলে ফেলেছি অলরেডি। তোমার ডিসকভার করেছিলেন জর্জ হাস। দুই রকম, হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আমি তোমাদেরকে যেটা দেখালাম এটা হলো হিমোডায়ালাইসিস। তাহলে দেখো হিমোডায়ালাইসিসে কি করা হবে, একটা ডায়ালাইজার কনস্ট্রাক্ট করা হয় কিছু ইকুইপমেন্ট, সলিউশন আর টিউব দিয়ে। এটা অ্যাকচুয়াল কিডনির মতো ফাংশন করে ব্লাডটাকে বডি থেকে পাম্প আউট করবে ফিল্ট্রেশন করার পরে। একটা হলো নিডল আমরা ইনসার্ট করব আর্টারি বা ভেইন, যে কোনো কিছুতে করা যায়, যেটাকে বলা হয় ক্যাথেটার। আমরা সেখান থেকে কি করব, ক্যাথেটার দিয়ে ব্লাডটা নিয়ে আসবো, যেটা পোস্টেরিয়র পার্টের সাথে একটা টিউব অ্যাটাচ থাকবে, এটা কিডনি মেশিনের সাথে অ্যাটাচ থাকবে, তারপরে ভেইন, তার মানে ব্লাডটাকে নিয়ে আসবো আর্টারি থেকে, দিয়ে দিব হচ্ছে ভেইনের কাছে। ক্যাথেটার আমরা ফোরআর্মে দিই, ওকে, ফোরআর্মে দিয়ে থেকে লোয়ার এন্ড অফ দ্য হ্যান্ডে, এবং এটা ফ্রিকোয়েন্ট ডায়ালাইসিস যাদের দরকার তাদের জন্য পার্মানেন্টলি রেখে দেওয়া হয়, যাদের বারবার বারবার ডায়ালাইসিস করতে হয় কিন্তু আর্টারি ভেনাস ফিস্টুলাই করে দেয়, ওদের বারবার বারবার ক্যাথেটার ঢুকাতে হয় না। তাহলে ব্লাডটা আমরা করবো কি, ব্লাডটা আমরা ক্যাথেটার দিয়ে নিলাম, হেপারিন মিক্স করতে হবে, তুমি বারবার ব্লাডকে বডি থেকে বের করছো ঢুকাচ্ছো, বের করছো ঢুকাচ্ছো, যে কোনো মুহূর্তে এয়ারের সংস্পর্শে আসলে তো ক্লট হয়ে যাবে, এইজন্য আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করবো। এরপর এটা পার্শিয়ালি পারমিয়েবল মেমব্রেন দিয়ে কি করবো, এখান দিয়ে আমি হচ্ছে যে ব্লাডটাকে ট্রান্সপোর্ট করবো। কেন পার্শিয়ালি পারমিয়েবল, যাতে করে আরবিসি, প্লেটলেট আর প্রোটিন ডিফিউজ হতে না পারে, কিন্তু গ্লুকোজ, ওয়েস্ট প্রোডাক্ট, হরমোন এগুলো হচ্ছে ডিফিউজ হতে পারে। পেশেন্টকে সপ্তাহে 2 বার করে করতে হয় এবং এটা প্রতিবার করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এখন অনেকেই আছে 4 থেকে 5 ঘন্টা বেডের মধ্যে শুয়ে থাকতে পারে না, ওরা নড়াচড়া করতে চায়, কাজকর্ম করতে চায়, বাসায় থাকতে চায়, ওদের জন্য হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ঠিক আছে। ডায়ালাইসিস ব্লাডের সাথে বডি চলে যায় না, না রে কেন চলে যাবে, হ্যাঁ আসলে নানি আমারও অনেক রিলেটিভ করেছিল, আর্টিফিশিয়াল কিডনি ট্রান্সপ্লান্ট করলেই তো হয়। শোনো, আর্টিফিশিয়াল কিডনির অনেক ঝামেলা আছে। নাম্বার 1 দাম অনেক বেশি, নাম্বার 2 ডোনার পাওয়া যায় না, কারণ ব্লাড গ্রুপ মিললেই চলে না। আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে যে ক্লোজ রিলেটিভ কাউকে কিডনি দিতে হবে। বিদেশে অনেকে বাইরে থেকে কিডনি দেয়, কিন্তু আমাদের দেশে এখন সেই নিয়মটা হয়নি। দেখা যায় নিজের ফ্যামিলির বাবা মার সাথে টিস্যু টাইপ ম্যাচ করতেছে না, ব্লাড গ্রুপ ম্যাচ করতেছে না, কিডনি টাইপ ম্যাচ করতেছে না। আবার তোমার হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টের সার্জারি হচ্ছে 100% সাকসেসফুল হবে, এটা কোনো সিউরিটি নাই। এইজন্য ক্রিয়েটিনিন যদি 10 বা 20 এর মধ্যে থাকে আমরা ডায়ালাইসিস করি। যদি দেখি যে ডায়ালাইসিস করার পরও পেশেন্ট ভালো হচ্ছে না, বা পেশেন্টের ফিজিক্যাল স্টেজ এমন নয় যে সে ডায়ালাইসিস করতে পারবে, একদম এন্ড স্টেজ রেনাল ডিজিজ, তার ক্রিয়েটিনিন 50 এর কাছাকাছি, তখন আমরা তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করব, ঠিক আছে। কারণ এত কষ্ট করে এত মেজর সার্জারি আমি কেন করব যদি ডায়ালাইসিস দিয়ে রোগী সুস্থ হয়ে যায়। আমার যখন নেফ্রোলজিতে প্লেসমেন্ট ছিল, আমি এরকম অনেক রোগীকে দেখছি, ওরা 2-3 বছর ডায়ালাইসিস নিয়ে এখন কমপ্লিটলি সুস্থ, ওদের ক্রিয়েটিনিন 1 থেকে 2 এর মধ্যে থাকে, ওরা হচ্ছে ওরাল ওষুধ খাচ্ছে, কিছুদিন পর এরিথ্রোপয়েটিন ইনজেকশন নাই তোমার অ্যানিমিয়া কন্ট্রোল করার জন্য, এই পেশেন্ট এখন দিব্যি সুস্থ আছে, বুঝছো। আর্টিফিশিয়াল কিডনি মেশিন, হ্যাঁ আর্টিফিশিয়াল কিডনি মেশিন ট্রান্সপ্লান্ট করা যায়, কিন্তু যাদের হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন বেশি, ওদের বডির ভিতরে তুমি সবসময় একটা কিডনি মেশিন রেখে দিতে পারবে না, বুঝছো। তাহলে দেখো হিমোডায়ালাইসিস আর্টারি দিয়ে ব্লাড পাম্প করে মেশিন দিয়ে নিলো, ডায়ালাইজার মিক্স করলো, আবার ভেইন দিয়ে ব্লাড দিয়ে দিলো, এই যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বাইরে বের করে দিলো। তাহলে কম্পোনেন্টস অফ ডায়ালাইসিস ভালো করে পড়বা, ব্লাডের যা কিছু আছে, ব্লাডের আয়ন, অপটিমাম টেম্পারেচার, ইলেক্ট্রোলাইট, নিউট্রিয়েন্ট, পিএইচ সব কিছু রাখতে হবে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস, আমি আমার বডিতে কোনো আর্টিফিশিয়াল কিডনি মেশিন ইউজ করব না, আমার যে পেটে মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি কভারিংস যে পেরিটোনিয়াম, এটাকে আমি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে ইউজ করব। বাইরের ওয়ালে আমি ডায়ালাইসিস দিয়ে দিব, এই দুটার মধ্যে এখন ডিফিউশন চলবে। তার মানে আমার তলপেটে লোয়ার অ্যাবডোমেনে একটা ছোট ছিদ্র করে পোর করে সেখানে ক্যাথেটার ইনসার্ট করে দেয়, সেই ক্যাথেটার দিয়ে ডায়ালাইসিস ফ্লুইড দেয়, পেরিটোনিয়াল মেমব্রেনের মধ্যে ডিফিউশন হয়, ওয়েস্ট ম্যাটেরিয়ালটা ড্রেনেজ ব্যাগে স্টোর হয়ে যায়। তাহলে দেখো পেরিটোনিয়াল মেমব্রেনকে যদি আমরা ডায়ালাইজিং মেমব্রেন হিসেবে ইউজ করি, দ্যাট ইজ পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই ওয়াল অফ দ্য অ্যাবডোমেন ক্যাভিটিকে আমরা পেরিটোনিয়াম বলি, যেটা ডায়ালাইজিং মেমব্রেন হিসেবে ইউজ হয়, আর আমরা সেই ফ্লুইডটাকে সপ্তাহে দিনে 3 থেকে 4 বার চেঞ্জ করব। বলো আমি হিমোডায়ালাইসিস না করে যদি পেরিটোনিয়াল ডায়ালাইসিস করি, আমার কি সমস্যা হতে পারে বলো তো। আমি যদি পেরিটোনিয়াল ডায়ালাইসিস করি, হিমোডায়ালাইসিস এত খরচ, হাসপাতালে যেতে হয়, 4 থেকে 5 ঘন্টা বসে থাকতে হয়, এটা করার সময় হাঁটাচলা করতে পারতেছো, এই জন্য এটাকে বলা হয় সিএপিডি, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। কি সমস্যা হয় এটাতে, হ্যাঁ ঠিক হয় তাহিতি, কিডনি ফেলিওর হলে তুমি যদি ডায়ালাইসিস করতে পারো রেগুলারলি, এন্ড স্টেজে না চলে গেলে আবার ঠিক হতে পারবে। ভেরি গুড ফাহিম ফাইজা। এই ইনফেকশনকে কি বলে, পেরিটোনিয়ামের আইটিস বা প্রদাহ, এই রোগটাকে কি বলে, পেরিটোনাইটিস। খুবই খারাপ একটা রোগ। পেরিটোনাইটিস হলে সেখান থেকে ব্যাকটেরিয়া ছড়ায় পড়ে সেপ্টিসেমিয়া হয়ে যায়। এই ক্ষতিকর কমপ্লিকেশনটা কিন্তু আমাদের হিমোডায়ালাইসিসে নাই, এইজন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা অনেকেই অ্যাভয়েড করে। তাহলে এরপরে দেখো তুমি তোমার ডায়েটের মাধ্যমেও তুমি সুধাতে পারলা না, ডায়ালাইসিস করেও কিডনির কোনো উন্নতি হলো না, এরপরে তোমার লাস্ট ওয়ে হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। তাহলে কিডনি ট্রান্সপ্লান্টেশনের কি কি তোমার ম্যান্ডেটরি মেজার আছে দেখো। আমি কিডনি নিয়ে টেকনাফ তেতুলিয়া ট্যুর দিতে গেলাম, 1 সপ্তাহ পরে এসে আমি কিডনি ট্রান্সপ্লান্ট করলাম, হবে না। কিডনি কালেকশনে 48 আওয়ার্সের মধ্যে ট্রান্সপ্লান্ট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি ট্রান্সপ্লান্ট করবা ততক্ষণ পর্যন্ত কিডনিকে স্যালাইন ওয়াটারের মধ্যে ডিজলভ করে রাখতে হবে, ঠিক আছে। ডোনার যদি ডেড হয় তখন কিডনি তোমার বডি ডেথের পরপরই কালেক্ট করতে হয়। এই ডোনারের কিডনিটা অবশ্যই হেলদি হতে হবে। তোমার কিডনি সমস্যা, তুমি কিডনি ট্রান্সপ্লান্ট করলে, ট্রান্সপ্লান্ট করার পর দেখলাম এইচআইভি হয়ে গেল, যাহাইলাও তাহাই কদু, তার মানে যে কিডনি নিবা সেই পেশেন্ট অবভিয়াসলি এইচআইভি, হেপাটাইটিস বি বা অন্য যে কোনো ইনফেকশন ফ্রি হতে হবে। ব্লাড গ্রুপ টিস্যু টাইপ ম্যাচ হতে হবে। আমরা করি কি, আমরা হচ্ছে কি ডোনার কিডনিটা নিয়ে রিসিপিয়েন্ট কিডনি ব্লাডের সাথে একটা আর্টিফিশিয়াল ইউরেটার দিয়ে কানেক্ট করে দিই, এরপরে সেই রেনাল আর্টারি আর নার্ভ ওর সাথে কানেক্ট করে দিব। পুরাতন কিডনি আমরা চাইলে রেখে দিতে পারি, চাইলে ফেলে দিতে পারি। কখন ফেলে দিব, যদি পুরাতন কিডনি থেকে ইনফেকশন হয়, বা অনেক সময় তোমার হচ্ছে এই ব্লাডার থেকে ব্যাকফ্লো হয়ে ইউরিনটা হচ্ছে তোমার
পুরাতন কিডনিতে চলে যায়, তখন আমরা পুরাতন কিডনিটা ফেলে দিব। এখন তোমার বডিতে আমি একটা ফরেন পার্টিকেল দিলে কি ডাব্লিউবিসি মাথা নষ্ট হয়ে যাবে, এই জন্য এই তোমার ডাব্লিউবিসি রিঅ্যাকশন প্রিভেন্ট করতে আমরা একটা নির্দিষ্ট টাইম লিমিট পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাবো, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার করো তো, হোয়াট ইজ দ্য টাইম উইদিন হুইচ দ্য কিডনি নিডস টু বি ট্রান্সপ্লান্টেড ইনটু দ্য রিসিপিয়েন্টস বডি আফটার কালেকশন? কত ঘন্টার পরে আমাদেরকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে? মাত্র বললাম, সবাই অ্যান্সার করে ফেলো। মাহি সবার আগে অ্যান্সার দিয়েছে, সাদিফা, নম্রতা, মিম, ফাইজা, ফারদিন, ফাহিম, নুসরাত, অ্যাগনেস, আদনান, জারিফ, ভেরি গুড, 48 আওয়ার্স। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে হরমোনাল অ্যাক্টিভিটি এন্ড পিএইচ ব্যালেন্স। হরমোনাল অ্যাক্টিভিটি কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি। আমাদের কিডনিতে আমরা অ্যাকচুয়ালি কথা বলি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন নিয়ে, অ্যালডোস্টেরন নিয়ে, ঠিক আছে? এই দুটো হলো আমাদের প্রিন্সিপাল হরমোনাল ফাংশন। তাহলে হরমোনাল ফাংশন সম্পর্কে সবার প্রথমে বলেছিলেন সায়েন্টিস্ট ক্লড বার্নার্ড। তাহলে দেখো যে ইউরিন কনসেন্ট্রেশন মেইনটেইন করে সবগুলো কথা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এডিএইচ একটা পেপটাইড হরমোন, এটা হাইপোথ্যালামাসে তোমার প্রোডাকশনের পরে নিউরোসিক্রেশন দিয়ে পিটুইটারি গ্ল্যান্ডে চলে যাচ্ছে, এবং এডিএইচ এর জন্য রিসেপ্টর কোথায় কোথায় থাকে বলতো? ডিসিটি আর কালেক্টিং ডাক্টে। এই দুই জায়গায় ওয়াটার রিঅ্যাবজর্পশন মেইনটেইন করে কে? এডিএইচ। কন্ট্রোল অফ সোডিয়াম ইন দ্য ব্লাড, এটা একটু ভালো করে বুঝাই দিই। দেখো, তোমার বডিতে যখন সোডিয়াম কমে যাবে তখন তোমার ব্লাড প্রেশার কমে যাবে। তখন তোমার কিডনিতে একটা স্পেশাল সেল আছে যার নাম জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এই জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স সিনথেসিস করবে রেনিন। এই রেনিনটা করবে কি? আমার ইনঅ্যাক্টিভ অ্যানজিওটেনসিনোজেনকে অ্যাক্টিভ অ্যানজিওটেনসিনে কনভার্ট করবে। মনে রাখবা, নামের লাস্টে জেন বা নামের স্টার্টিং এ প্রো থাকলে ও হলো ইনঅ্যাক্টিভ। তাহলে আমার অ্যানজিওটেনসিনোজেন হচ্ছে একটা প্লাজমা প্রোটিন যেটা কিনা লিভারে সিনথেসিস হয়। আমরা বলেছিলাম অ্যানজিওটেনসিন 1 হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ, অ্যানজিওটেনসিন 2 হচ্ছে অ্যাক্টিভ। 1 হয় লিভারে, 2 হয় লাংসে। এই অ্যানজিওটেনসিনটা করবে কি? আমাদের কিডনির মাথার উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে বলবে বাবু তুমি অ্যালডোস্টেরন সিক্রেট করো। তাহলে অ্যানজিওটেনসিনে কনভার্ট করলো রেনিন, আর অ্যানজিওটেনসিন অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে বলবে তুমি অ্যালডোস্টেরন সিক্রেশন করো, স্পেশালি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সিক্রেট করো, ঠিক আছে? এই অ্যালডোস্টেরন এবার করবে কি? আমাদের ডিস্টাল কনভোলেটেড টিউবিউলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে। এখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন করলে কাকে তো পাঠিয়ে দিতে হবে? পটাশিয়াম এক্সক্রিয়েশন করবে। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশনের মাধ্যমে ব্লাডে সোডিয়াম বেড়ে গেল, ব্লাড প্রেশারও বেড়ে যাবে। তার মানে মোট কথা, তোমার এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, which one of the following activates the angiotensin? অ্যানসার হবে রেনিন। which one of the following secretes aldosterone from adrenal cortex? অ্যানসার হবে angiotensin। which one of the following maintains the sodium balance in body? aldosterone। তাহলে বেসিক্যালি আমাদের তার কথা আসবে যখন কন্ট্রোলের কথা বললে, মেইন হরমোনাল ব্যালেন্স বা সোডিয়াম ব্যালেন্স করে কে? aldosterone secreted from adrenal gland। তাহলে দেখো এখানে সুন্দর করে কথাগুলো বলা হয়েছে যে মেইনলি কন্ট্রোল করছে অ্যালডোস্টেরন, এটা হচ্ছে আউটার রিজিয়ন থেকে সিক্রেট হবে। জাক্সটা গ্লোমেরুলার, জাক্সটা মানে হচ্ছে কাছাকাছি, গ্লোমেরুলাসের কাছাকাছি সেল থেকে রেনিন হয় যে কিনা অ্যানজিওটেনসিনকে অ্যাক্টিভেট করবে, আর অ্যালডোস্টেরনটা আমাদের ডিস্টাল কনভোলেটেড টিউবিউলের সোডিয়াম পটাশিয়াম পাম্পকে অ্যাক্টিভেট করে দিবে, যার কারণে 3টা সোডিয়াম অ্যাবজর্ব হবে, 2টা পটাশিয়াম টাটা বাই বাই হয়ে যাবে। এছাড়া ইন্টেস্টাইনে সোডিয়াম অ্যাবজর্পশন বাড়ায় দেয়, আর সোডিয়ামের মাধ্যমে সোডিয়াম এক্সক্রিশনকে কমিয়ে দিবে, যার কারণে সোডিয়াম রিস্টোর হয়ে গেল। তাহলে এখানে সুন্দর করে আপু যে ফ্লোচার্টটা দেখাই দিয়েছে সেভাবেই দাও দিয়ে দিয়েছে। পিএইচ থেকে জাস্ট এতটুকু মনে রাখবা যে ব্লাড পিএইচ 7.4, ইউরিনে হচ্ছে 6 বা আমরা রেঞ্জে বলে 4.5 থেকে 8। যদি আমাদের বডিতে তোমার হচ্ছে গিয়ে হাইড্রোজেন বেড়ে যায় তখন সেটা বাইকার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে কার্বনিক অ্যাসিড ফর্মেশন করে, আর যখন আমাদের হাইড্রোজেন কমে যাবে ওটাকে মেইনটেইন করবে কে বলতো? বাইকার্বনেট। তাহলে দেখো যখন ব্লাড এক্সেসিভলি অ্যাসিডিক হতে শুরু করবে তখন ডিসিটি আর কালেক্টিং ডাক্ট থেকে হাইড্রোজেনটা তোমার টিউবিউলে থেকে ব্লাডে চলে আসবে এবং কার্বনিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে। যখন কার্বন ডাই অক্সাইড যেহেতু হাইড্রোজেনের সোর্স, তখন আমার হচ্ছে বাইকার্বনেটে প্রোডিউস হয়ে ব্লাডে ব্যাক করবে। আর অ্যামোনিয়াম যখন কিডনি সেলে প্রোডিউস হবে কখন প্রোডিউস হবে? যখন পিএইচ কমে যায়। পিএইচ কমে গেলে আমার অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন রিঅ্যাক্ট করে অ্যামোনিয়াম ফর্মেশন করে, যেটা ইউরিন দিয়ে টাটা বাই বাই হয়ে যাবে। তার মানে মোট কথা, আমাদের ব্লাড যখন অ্যাসিডিক হতে শুরু করবে, কখন অ্যাসিডিক হবে? যখন আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে আর হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে, তখন আমাদের বডিতে পিএইচ ডিক্রিজ হলো, তখন এই এক্সেস হাইড্রোজেনটা আমাদের বাইকার্বনেটের সাথে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে কার্বনিক অ্যাসিড ফর্ম করবে। আরেকটা কি করবে? এই হাইড্রোজেন আয়নটা অ্যামোনিয়ার সাথে রিঅ্যাক্ট করে অ্যামোনিয়াম আয়ন ফর্মেশন করবে, যেটা কিনা ইউরিনের সাথে টাটা বাই বাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের 6th কুইজ, which is called vasopressin। সবাই অ্যানসার দিয়ে ফেলো। ভ্যাসোপ্রেসিন বলা হবে কোন দিকে? এএনপি ফর্ম করে আমাদের হার্ট, অ্যানজিওটেনসিন হচ্ছে লিভার, টিএসএইচ হচ্ছে থাইরয়েড, এডিএইচ হচ্ছে হাইপোথ্যালামাস মানে ব্রেইন। তাহলে এদের মধ্যে কোনটাকে ভ্যাসোপ্রেসিন বলা হয়? পোল ক্লোজ করে দিলাম, এখানে অ্যানসার হবে এডিএইচ, তাই না? এডিএইচ যেহেতু আমাদের ব্লাড প্রেশার বাড়ানোর জন্য তোমার ওয়াটার অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়, আবার ব্লাড ভেসেলকে কন্ট্রাকশনে হেল্প করে, কনস্ট্রিকশন করে, কনস্ট্রিকশন বা ভেসেলকে প্রেস করে, এই জন্য নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তাহলে এবারে ফার্স্ট ফিঙ্গারে ভুল করেছে রিফাত, আর লিডার বোর্ডে আছে রাইসা, নুসরাত, ফাবিয়া, অরনি, জারিফ, মিম, ইমা, ফাহিম, সানজিদা, ফাইজা। তোমাদের সবার জন্য হাততালি। ওকে, তাহলে এর মধ্য দিয়ে আমাদের শেষ হলো মোটামুটি আমাদের চ্যাপ্টার 6। এই চ্যাপ্টার 6 এ আদার রাইটার্সে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলা হয়েছে। দেখো কিছু কিছু হরমোনের কথা এক্স মানে একসাথে বলে দিয়েছে, এডিএইচ, অ্যালডোস্টেরন, অ্যানজিওটেনসিন আর এএনপি। কোনটা কোথা থেকে সিক্রেট হয়? দেখো এডিএইচটা সিক্রেট হয় হাইপোথ্যালামাস থেকে, যেটা কিনা আমাদের, যেটা অভাবে কি হয়? ডায়াবেটিস ইনসিপিটাস। স্টার দিয়ে রাখো, ইনসুলিন দিয়ে হবে ম্যালিটাস, এডিএইচ দিয়ে হবে ইনসিপিটাস। এই যে দেখো অ্যানজিওটেনসিন 2, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যানজিওটেনসিন 1 হিসেবে লিভার থেকে সিক্রেট হয়। এটা হচ্ছে অ্যালডোস্টেরন হরমোনের কার্যকারিতা বাড়াবে, ব্লাড প্রেশার বাড়াবে ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে, পিসিটিকে বলবে সোডিয়াম অ্যাবজর্ব করো, পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে এডিএইচ সিক্রেশনের জন্য। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোডিউস করে লাংস। অ্যালডোস্টেরন আমরা সবাই জানি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সিক্রেট হয়, এনপি সিক্রেট হয় অ্যাট্রিয়াল ওয়াল অফ দ্য হার্ট থেকে। এটা সোডিয়াম এক্সক্রিশন বাড়ায় আর ব্লাড ভলিউম, ব্লাড প্রেশারকে কমাচ্ছে। এক্সেসিভ ব্লাড ইন দ্য অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট কজেস দ্য স্ট্রেচিং অফ দ্য অ্যাট্রিয়াল ওয়াল। তার মানে যখন এক্সেসিভ ব্লাড চলে আসে তখন আমার এনপিটা সিক্রেট হবে। তাহলে এনপিটা কি? ইনভার্সলি প্রপোর্শনাল টু এডিএইচ আর অ্যালডোস্টেরন। ও কি করবে? ও হচ্ছে ব্লাড ভলিউম, ব্লাড প্রেশার কমাবে, আর এডিএইচ কি করে? ব্লাড ভলিউম, ব্লাড প্রেশার বাড়ায়, তাই না? তাহলে দুটো হচ্ছে একটা আরেকটার অপোজিট। হুইচ হরমোন মেইনটেইনস দ্য ব্যালেন্স অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম ইন দ্য ব্লাড? অ্যানসার করো তো। সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা ব্লাডে মেইনটেইন করে কে? ভেরি গুড, অ্যালডোস্টেরন। ইনসুলিন হচ্ছে কি? গ্লুকোজ মেইনটেইন করে। থাইরক্সিন তো থাইরয়েড হরমোন, এটা আমাদের মেটাবলিজম কন্ট্রোল করে। আর অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন তো তোমার হচ্ছে কোথা থেকে সিক্রেশন হয়? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এগুলো আমাদের হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, অ্যাড্রেনাল মেডুলা থেকে। হুইচ অফ দ্য ফলোইং হরমোনস রেগুলেটস দ্য সোডিয়াম লেভেল ইন দ্য ব্লাড? একই কথা, অ্যালডোস্টেরন। রেনিন অ্যানজিওটেনসিনকে অ্যাক্টিভ করবে, অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভ করবে, আর এডিএইচ এর আরেক নাম তো হলো ভ্যাসোপ্রেসিন, ওয়াটার ব্যালেন্স করে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইউরিনের যা কিছু আছে, ইউরিন ফর্মেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, সিক্রেশন, কম্পোজিশন, এভরিথিং। নেফ্রন, নেফ্রনের কি কি পার্ট, কোথায় কি আছে, সব খুব ভালো করে পড়তে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা ইউরিন আর নেফ্রন একদম ভাজা ভাজা করে ফেলবো, তাহলে দেখবে মোটামুটি পড়া হয়ে গেছে। এছাড়াও কিছু হরমোনাল ব্যালেন্স আছে, কোন হরমোন কোথায় কিভাবে কাজ করতেছে, তোমরা যদি মেডিট্রিক্সের ইনফরমেশনটা পড়ে ফেলো তাহলে অলমোস্ট তোমাদের সব হরমোন একসাথে পড়া হয়ে যাবে। আর এডিএইচ, অ্যালডোস্টেরন ভালো করে পড়ার জন্য মেডিট্রিক্সের চার্টের কোনো বিকল্প নাই। আপু ক্লাসে বলে দিয়েছি, তোমাদের মেডিট্রিক্সে সুন্দর করে চার্ট করে দেওয়া আছে, ওভাবে করে পড়লে ইনশাআল্লাহ বইয়ের কথাগুলো আর গরু রচনা মনে হবে না, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার 6 শেষ। তোমাদের মাগরিবের টাইম হয়েছে, এখন বাজে 5টা 38, আমরা হচ্ছে 5টা 45 থেকে শুরু করব, তোমাদের 8 মিনিট ব্রেক, 7 মিনিট ব্রেক, ঠিক আছে?
আমরা ইনশাআল্লাহ মাগরিব পরে অ্যানিমেল বিহেভিয়ারটা শুরু করবো, ঠিক আছে? ওকে, আমরা আবার শুরু করলাম। আমরা এখন শুরু করবো অ্যানিমেল বিহেভিয়ার দিয়ে, ঠিক আছে? অ্যানিমেল বিহেভিয়ার এই চ্যাপ্টারটা মানে তোমাদের অনেকের কাছে একটু গোল রচনা টাইপ চ্যাপ্টার, কারণ এখানে অনেকের পড়তে গেলে মনে হয় যে কাজের জিনিস কিছুই নেই, ঠিক আছে? কিন্তু কাজের জিনিস কিন্তু আমাদের মধ্যে এখানে অনেক কিছুই আছে। তো আমাদের হচ্ছে যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে বা কোন জিনিসগুলো একটু কম পড়লেই চলবে বা কোন জিনিস একেবারেই পড়ার দরকার নেই, আসলে আমরা এটা একটু লিখে ফেলি, ঠিক আছে? এটা যদিও চ্যাপ্টারটা বড়, কিন্তু এক্সামে আসার মতো টপিক খুবই কম। তাহলে দেখো আমাদের ট্যাক্সিস থেকে আর হচ্ছে যে তোমার ইনস্টিংক্ট থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন এসেছে। আরেকটা হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার থেকে কিছু কোয়েশ্চেন আসে, এই টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই যে আমাদের এই পুরো চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু কথা বলেছে ইথোলজি নিয়ে। ইথোলজিতে কি নিয়ে কথা বলা হয়? বিহেভিয়ার নিয়ে কথা বলা হয়। তাহলে আমাদের এই যে কোনো একটা এনভায়রনমেন্টাল স্টিমুলাসের প্রতি আমাদের যে রিঅ্যাকশন, এটাকে আমরা বলে থাকি আমাদের অ্যানিমেল বিহেভিয়ার। তাহলে আমাদের অ্যানিমেল বিহেভিয়ারটা বেসিক্যালি আমাদের বডির মুভমেন্ট, পোস্চার, ফেশিয়াল এক্সপ্রেশন, ভোকালাইজেশন, কালার চেঞ্জ, এই সব কিছু দিয়ে তোমার কন্ট্রোল হচ্ছে। তাহলে বায়োলজির যেই ব্রাঞ্চে আমরা এই অ্যানিমেল বিহেভিয়ার নিয়ে আলোচনা করি তাকে বলা হচ্ছে ইথোলজি। তাহলে ইথোলজি নিয়ে সবার প্রথমে হিউম্যান অ্যানিমেলিয়া, ঠিক আছে? দাঁড়াও, হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম, হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম, এই বুকটাতে সবার প্রথম অ্যানিমেল বিহেভিয়ার নিয়ে কথা বলেছিলেন সায়েন্টিস্ট অ্যারিস্টোটল। পরবর্তীতে আমাদের ইথোলজির ফাউন্ডার হিসেবে বিভিন্ন কিছু ডিসকভার করেন ভন, ফ্রিচ, লরেঞ্জ আর হচ্ছে টিনবার্গেন। এদেরকে বলা হয় ইথোলজির ফাউন্ডার।
আর ইথোলজির ফাদার বলা হয় টিনবার্গেনকে। ওকে, তাহলে প্রথম হিস্টোরিয়া অ্যানিমেলিয়া বুকে তোমার বিহেভিয়ার নিয়ে কথা বলেছিলেন অ্যারিস্টটল। ইথোলজির ফাউন্ডার বলা হয় ফ্রিজ, লরেঞ্জ আর টিনবার্গেনকে, যাদের মধ্যে টিনবার্গেন হচ্ছেন ফাদার অফ ইথোলজি। তাহলে দেখো এখানে সুন্দর করে কথা বলে দেওয়া হয়েছে যে ফ্রিজ, লরেঞ্জ, টিনবার্গেন দে আর কনসিডার্ড অ্যাজ দ্য মেইন আর্কিটেক্টস অফ ইথোলজি, ফাউন্ডার অর আর্কিটেক্টস। এই সায়েন্টিস্টরা ইম্পর্টেন্ট বেশ কিছু আর্টিকেল প্রুফ করেন, যার কারণে ওনারা কিন্তু নোবেল প্রাইজও পেয়েছেন। তাহলে দেখো আমাদের অ্যানিমাল বিহেভিয়ারের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখো। এই বিহেভিয়ার গুলো হচ্ছে আমাদের অর্গানিজমগুলোকে র্যাপিডলি রেসপন্ড করতে, অ্যাডাপ্ট করতে হেল্প করবে। জিন আর এনভায়রনমেন্ট আমাদের অ্যানিমাল বিহেভিয়ারকে এফেক্ট করে। এটা হচ্ছে স্পিসিস স্পেসিফিক, তার মানে ডিফারেন্ট স্পিসিস ডিফারেন্ট বিহেভিয়ার ডিসপ্লে করে। এটা হচ্ছে অ্যাডাপটিভ এনভায়রনমেন্টের সাথে। কিছু কিছু বিহেভিয়ার হচ্ছে সাইক্লিক অর্ডারে হচ্ছে অকার হয়, যেমন সার্কাডিয়ান রিদম একটা বায়োলজিক্যাল ক্লক, আমাদের ডিফারেন্ট হরমোন সিক্রেশন, এনজাইম সিক্রেশন, এগুলো কিন্তু একটা টাইপের সার্কাডিয়ান রিদম। ওকে, এরপর দেখো এটার বোথ ইননেট আর হচ্ছে লার্ন কম্পোনেন্টস আছে। কিছু হচ্ছে তুমি জন্ম থেকে পাবা, আবার কিছু তুমি নিজে নিজে শিখে শিখে থ্রু লার্নিং পাবা। এটা হচ্ছে স্টিমুলেশনের উপর ডিপেন্ড করবে, তুমি যেরকম স্টিমুলেশন দিবা সেরকম বিহেভিয়ারই পাচ্ছ। এটা ইউজুয়ালি মোটিভেটেড হয়, মোটিভেশনের উপর ডিপেন্ড করে। কস্ট এন্ড বেনিফিট ইফেক্ট আছে, এবং এটা হচ্ছে কিছু বিহেভিয়ার তোমার হচ্ছে এক্সিবিট করবে, যেগুলো কিছু কগনিটিভ অ্যাবিলিটি দরকার হয়। এক একটা অ্যানিমাল এক একটা অ্যাবিলিটি অনুযায়ী ওদের বিহেভিয়ারকে ডিসপ্লে করবে। তাহলে এদের মধ্যে এই টপিকগুলো আমরা কেন মনে রাখবো, নিচে কোশ্চেন করবে which one of the following is correct for animal behavior। জাস্ট একবার করে রিডিং করবে, এরপর তুমি পড়লে বুঝতে পারবা। এখন দেখো বিহেভিয়ারাল চেঞ্জকে আমরা তিনটা টাইপে স্টিমুলেশনে ডিভাইড করতে পারি। মোটিভেশনাল স্টিমুলাই, রিলিজিং স্টিমুলাই, টার্মিনেটিং স্টিমুলাই। মোটিভেশনালটা হচ্ছে পুরোপুরি আমাদের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, যেটা কিনা তোমার ইন্টারনাল স্টিমুলাস অথবা এক্সটার্নাল স্টিমুলাস দিয়ে হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে তোমার স্টিমুলাসটা কি টাইপের হবে, ধরো তোমার যখন শীতকাল হয়, শীতকালে তোমার কি হয়, ডে কমে যায়, নাইট বেড়ে যায়। কিন্তু যখন গ্রীষ্মকাল, তখন গ্রীষ্মকালে কি হবে, তোমার ডে টাইম বেড়ে যাচ্ছে আর নাইটের টাইমটা কমে যাচ্ছে। এটা হলো এক্সটার্নাল স্টিমুলাস। আবার তুমি চিন্তা করো যে হচ্ছে যে যখন তোমার শীতকাল হয়, তখন আমাদের যে ফ্রগগুলো থাকে, সেই ফ্রগগুলো কি করে, তোমার গাছের কোটরে লুকিয়ে যায় এবং নিজের বডি থেকে যে ফুড স্টোর করা থাকে সেখান থেকে নিউট্রিশন অ্যাবজর্ব করে। এটা হলো ইন্টারনাল স্টিমুলাই। তাহলে এই বার্ডের যে লোকোমোশন, এটা হলো এক্সটার্নাল, উইন্টারে ফুড প্রোডাকশন হলো ইন্টারনাল স্টিমুলাই। এবং আমাদের এই যে তোমার এই মোটিভেশনাল স্টিমুলাইটা ওদেরকে সেকেন্ড সিগন্যালের জন্য প্রিপেয়ার করে। রিলিজিং মানে হচ্ছে যে কোনো একটা সোর্স থেকে একটা স্টিমুলাস রিলিজ হওয়ার কারণে তুমি তার প্রতি অ্যানিমাল বিহেভিয়ার ডিসপ্লে করবা। লাইক হেরিঙ্গাল বার্ড, এই হেরিঙ্গাল বার্ডটা যখন কি করে, তার মুখে করে তোমার কোনো একটা ফুড নিয়ে আসে তার বাচ্চাদের জন্য, তার বিকের মধ্যে তিনটা ফোঁটা থাকে রেড কালারের, সেই ড্রপগুলো দেখে বাচ্চাগুলো বুঝতে পারে যে না, মা আমাদের জন্য খাবার এনেছে। তাহলে বিকের ডিজাইনটা এখানে একটা তোমার মোটিভেশন রিলিজ করছে, একটা স্টিমুলেশন রিলিজ করছে। তাহলে এটা সম্পর্কে প্রথম বলেছিলেন সায়েন্টিস্ট লরেঞ্জ, উনি রিলিজার ওয়ার্ডটা ফার্স্ট রিলিজ করেছিলেন। আর টিনবার্গেন এটা সম্পর্কে রিসার্চ করেছিলেন কোন বার্ডে, হেরিঙ্গাল। তাহলে হেরিঙ্গালে কোন স্টিমুলেশন কাজ করে, রিলিজিং। টার্মিনেশন মানে শেষ, তোমার যতক্ষণ পর্যন্ত ক্ষুধা থাকবে তুমি ততক্ষণ খাবা, ক্ষুধা শেষ খাওয়া শেষ। এটাই হচ্ছে কি টার্মিনেটিং স্টিমুলেশন। তাহলে দেখো যখন ভিজুয়াল স্টিমুলাই অফ দ্য বার্ড অ্যাজিউম দ্যাট নেস্ট বিল্ডিং ইজ কমপ্লিটেড, তখন সে তার বাসা বানানোটা বন্ধ করে দিবে। আবার তুমি যখন খাওয়া মানে ক্ষুধা শেষ হয়ে যাবে, তুমি খাওয়া বন্ধ করে দিবা। এটা হচ্ছে ইন্টারনাল টার্মিনেটিং স্টিমুলাই। তার মানে এক্সটার্নাল ইন্টারনাল এই দুটো স্টিমুলাই আমরা মোটিভেশনালেও পেয়েছি, আবার টার্মিনেটিংও পেয়েছি। মোটিভেশনে বার্ডসের জন্য এক্সটার্নাল, ফ্রগের জন্য ইন্টারনাল। টার্মিনেটিং এ তোমার হচ্ছে যে আমার খাওয়ার জন্য হলো ইন্টারনাল, আর নেস্ট বিল্ডিং এর জন্য এক্সটার্নাল স্টিমুলাই। এরপর চলে আসে আমরা ইননেট বিহেভিয়ার, যেটা তুমি জন্মগতভাবে বলো, জন্ম থেকে জ্বলছি মাগো, বাই বার্থ তুমি পেয়েছো, অ্যাকোয়ার করেছো। তাহলে ইননেট বিহেভিয়ারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে একবার রিডিং দিবে, এটা তো বেশি ইম্পর্টেন্ট না। এটা জেনেটিক্যালি অবশ্যই, এটা তুমি লার্নিং বা এক্সপেরিয়েন্সের মাধ্যমে জানতে পারবে না। এটা প্রতি বংশ মানে তোমার 14 গোষ্ঠীতে একই রকম ভাবে এটা তোমার কি স্প্রেড করবে। লাইক ব্রেস্ট ফিডিং, হ্যাচিং অফ এগ, নেস্টিং অফ দ্য বার্ড। দেখবা অনেক সময় এখন ডিসকভারি চ্যানেল অফ হয়ে গেছে, মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেলে দেখা কি যে তোমার সি শোরে কচ্ছপ মানে টার্টল ডিম পেড়ে রাখে, যে ডিম থেকে টার্টলটা বের হয় অমনি সে দৌড় দিয়ে সির কাছে যায়। তাকে কিন্তু কেউ শেখায় না যে তুমি হওয়ার পরে সমুদ্রে যাবা, সে জন্মের পর ডিম থেকে বের হয়ে সমুদ্রে দৌড় দেয়। এটা হলো তার ইননেট বিহেভিয়ার, বুঝে গেছে। তারপরে বাবু হওয়ার পরে সে ব্রেস্ট ফিডিং করে, মায়ের দুধ খায়, কিন্তু কেউ তাকে শেখায় না, এটা একটা ইননেট বিহেভিয়ার। ইউরিনেশন, ডেফিকেশন, মিকচুরেশন, এগুলো কিন্তু কেউ শেখাচ্ছে না, এগুলো সব আমাদের ইননেট বিহেভিয়ারের মধ্যে পড়ছে। এবং এই ইননেট বিহেভিয়ারের মাধ্যমে কিন্তু ওরা ওদের বায়োলজিক্যাল নিডস ফুলফিল করছে। এই যে ফিডিং এর মাধ্যমে ওদের স্যাটিসফ্যাকশন মেইনটেইন হচ্ছে, তারপরে মিকচুরেশন, ডেফিকেশনের মাধ্যমে মেটাবলিজম কন্ট্রোল হচ্ছে, এগুলো সবই ইননেট বিহেভিয়ার। এরপর এখন আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়বো, যেটা হচ্ছে ট্যাক্সিস। ট্যাক্সিস মানে হলো চলন, লোকোমোশন। দেখো এখানে সুন্দর করে বলেছে অ্যানিমালস পারফর্ম লোকোমোশন বাই মিনস অফ মুভমেন্ট অফ ডিফারেন্ট অর্গান বাই দ্য ইন্টারাকশন অফ সেন্সরি অর্গান এন্ড নার্ভাস সিস্টেম। তার মানে তোমার যখন এনভায়রনমেন্ট থেকে কোনো একটা স্টিমুলেশন তুমি গ্যাদার করবা, ওটার প্রতি রেসপন্স দিয়ে তুমি লোকোমোশন ডিসপ্লে করবা, এটাই হচ্ছে ট্যাক্সিস। তাহলে ট্যাক্সিস একটা গ্রিক ওয়ার্ড, ট্যাক্সিস ক্যারেক্টারগুলো পড়বা ভালো করে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, একবার করে রিডিং দিবা। এখান থেকে ইম্পর্টেন্ট কি, এটা কোনো লার্ন বিহেভিয়ার না, এটা এক্সটার্নাল স্টিমুলাস দিয়ে কন্ট্রোল হয়, সেন্সরি অর্গান এটা তোমার রোল প্লে করবে, এটা স্পিড অনেক র্যাপিড। ঠিক আছে, এটা কিন্তু মোবাইল অ্যানিমেলের জন্য প্রযোজ্য। এই কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখন দেখো ট্যাক্সিসকে আমরা অনেকভাবে ডিভাইড করতে পারি, তোমার স্টিমুলেশনের উপরে ডিপেন্ড করে, স্টিমুলেশনের নেচার মানে ডিরেকশনের উপর ডিপেন্ড করে, বা ওরিয়েন্টেশন যে ওটার মানে তোমার সোর্সের দিকে যাবে নাকি অপোজিটে আসবে, এটা হলো তোমার সোর্সের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তার ডিরেকশনের উপর ডিপেন্ড করে। দেখো স্টিমুলেশনের দিকে গেলে পজিটিভ, অপোজিটে গেলে নেগেটিভ। যেমন আমি যদি বলি যে সাপোজ তোমার হচ্ছে ফ্লাই, মাছি, ও লাইটের দিকে যায়, এটা হলো পজিটিভ। এরপরে ধরো ফ্রগ, ও হচ্ছে টেম্পারেচারের অপোজিটে মানে ট্রির কাছে যায়, এটা হলো নেগেটিভ। তার মানে ফ্লাইয়েরটা হলো পজিটিভ ফটো ট্যাক্সিস, ফ্রগেরটা হলো নেগেটিভ থার্মো ট্যাক্সিস মানে টেম্পারেচার এগেইনস্টে যায়। ঠিক আছে, হ্যাঁ আসলে ওকে। তাহলে এখন দেখো আমরা চলে যাচ্ছি আমাদের সোর্সের উপরে ডিপেন্ড করে, জাস্ট ওয়ার্ডগুলো মনে রাখো। দেখো ফটো মানে হচ্ছে লাইট, তাই না, ফটো মানে হলো লাইট। তাহলে ফটো বা হচ্ছে লাইট সোর্সের দিকে লোকোমোশন হলো ফটো ট্যাক্সি। দেখছো গ্রাসহপার মানে আর্থ্রোপোডের পজিটিভ আর ককরোচের নেগেটিভ। তুমি যখন রুমে লাইট জ্বালাই দিবা, দেখবে যে ককরোচগুলো এদিকে ছোটাছুটি করে। আর অন্ধকারে তোমার পানি পিপাসা লাগলে তুমি টেবিলের উপরে পানি খেতে যাবা, দেখবে অন্ধকারে তোমার ডাইনিং টেবিল, কিচেন, ফ্লোরের উপরে ককরোচরা পার্টি করতেছে, ডান্স করতেছে। তোমার লাইট জ্বালালেই তোমার কি ককরোচগুলো ডার্কের দিকে দৌড় দেয়, আর যখন তুমি লাইট জ্বালাবা তখন গ্রাসহপার লাইটের উপরে আসবে। এটাই হলো পজিটিভ আর নেগেটিভ ফটো ট্যাক্সি। থার্মাল মানে হলো টেম্পারেচার, তার মানে ওই যে ফ্রগের কথা বলেছিলাম, দেখছো যে বাগ ইনফেস্টেশন হলো পজিটিভ আর হাইবারনেশন অফ ফ্রগ হচ্ছে নেগেটিভ। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট এখানে। হাইড্রো মানে ওয়াটার, লাইক তোমার সয়েলে যে আর্থওয়ার্ম থাকে ওয়েট সয়েল, এটা হলো পজিটিভ হাইড্রোট্যাক্সিস। হাইড্রো মানে হলো ওয়াটার। কেমো মানে হলো কেমিক্যাল, কেমিক্যালের গন্ধ শুকে। যেমন একটা পিঁপড়া কি সুগারের দিকে যায়, এটা হলো পজিটিভ, আর স্নেক কার্বলিক অ্যাসিড থেকে দূরে সরে, এটা হলো নেগেটিভ। জিও মানে হলো গ্র্যাভিটি, গ্র্যাভিটির দিকে গেলে পজিটিভ, অপোজিটে গেলে নেগেটিভ। তার মানে তোমার হচ্ছে ট্রি যখন উপরে নিচে নড়াচড়া করবে, এটা হলো পজিটিভ। হ্যাঁ, মুভিং আপ এন্ড ডাউন অ্যালং দ্য ট্রিজ বাই ডিফারেন্ট ইনসেক্ট, এটা হলো পজিটিভ আর নেগেটিভ জিওট্যাক্সিস। ঠিক আছে, হিগমো মানে হচ্ছে টাচ, এটা তোমাদের মনে থাকবে না, এটা একটু তোমার স্টার দিয়ে রাখো। ঠিক আছে, বাকিগুলো ওয়ার্ড দেখলে মনে পড়ে যে ফটো মানে লাইট, থার্মো মানে টেম্পারেচার, হাইড্রো মানে ওয়াটার, কেমো মানে কেমিক্যাল, জিও মানে গ্র্যাভিটি, কিন্তু মনে থাকবে না হচ্ছে থিগমোট্যাক্সিস। এজন্য থিগমোট্যাক্সিস স্টার দিয়ে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসে দেখো রিও, রিওটাও মনে থাকে না, এটা হচ্ছে ওয়াটার টাইডের উপরে ট্যাক্সিস, এটা মনে রাখবা। গ্যালভানো মানে হচ্ছে কারেন্ট বা ইলেকট্রিসিটি। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট। অ্যামিবা যখন তোমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, এটাকে আমরা বলবো হচ্ছে গ্যালভানোট্যাক্সিস। আর ফোনো মানে হচ্ছে গিয়ে সাউন্ড, তার মানে ওয়াটারের সাউন্ড তোমার কি করে পজিটিভ সোনোট্যাক্সিস, আর হচ্ছে ফিশের জন্য করে হচ্ছে গিয়ে নেগেটিভ সোনোট্যাক্সিস। অ্যানিমো, অ্যানিমো বলতে কি বোঝায় দেখো, এয়ার কারেন্টের দিকে অ্যানিমো, তাহলে অ্যানিমো মানে হলো এয়ার, এটা মনে রাখবা।
স্টেরো হচ্ছে স্মুথ প্লেন, আর কন্ডিশনাল মানে হচ্ছে যখন দুইটা বা তার বেশি ট্যাক্সিসের দিকে লোকোমোশন শো করবে। তাহলে স্টেরিও, কন্ডিশনাল, অ্যানিমো, রিও, থিগমো, এই কটা ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা ওয়ার্ড দেখে বুঝতে পারবা। আচ্ছা, এবারে চলে আসি আমরা হচ্ছে ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে আরো 5টা বিহেভিয়ার আছে। এখান থেকে অনলি এক্সাম্পলগুলো মনে রাখো। দেখো, আমি মনে রাখা শর্টকাটগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যদি আমার সেন্সরি অর্গানটা তোমার স্পেসিফিক না হয়, পুরো বডি জুড়ে সেন্সরি অর্গান, তাহলে সেন্সরি অর্গান হোল বডিতে, এটা হলো ক্লাইনো। মেনোটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিরেকশন, অ্যাঙ্গুলার। নেমো আসছে কোথা থেকে? মেমোরি থেকে। টেলো বলতে বোঝানো হয়েছে যে স্ট্রঙ্গার স্টিমুলাস, এই কিওয়ার্ডগুলো দিয়ে মনে রাখবা, স্ট্রঙ্গার স্টিমুলাস। আর হচ্ছে ট্রপো বলতে কি বোঝানো হয়েছে? যে হচ্ছে যে মাল্টিপল রিসেপ্টর অর্গান, মাল্টিপল। তার মানে ক্লাইনোতে হচ্ছে কোনো স্পেসিফিক সেন্সরি অর্গান নেই, পুরো বডি জুড়ে, ঠিক আছে, পুরো বডি জুড়ে তোমার সেন্সরি অর্গানগুলো বা রিসেপ্টরগুলো থাকবে, এটা হলো ক্লাইনো। হিউম্যান ফুডের দিকে যে ফুডোট্যাক্সিস, ভেরি গুড, পজিটিভ ফুডোট্যাক্সিক। রাতের পানি খেতে পারে, যেন তাকে রাতের বেলা ব্রাশ, পেস্ট, এরপরে গ্লাস এগুলো কভার করে রাখবে, তাহলে সেখানে ককরোচ ড্যান্স করে, বুঝছো? নেমো মানে দেখো, মেনো মানে হচ্ছে অ্যাঙ্গুলার, ধরো অ্যান্ড করবে কি সানকে রেখে কোনাকুনি ভাবে চলে, এটা হলো কি মেনো। নেমো মানে হচ্ছে ধরো তোমাকে আমি বললাম যে সঞ্চয়ের উপর বাসায় এসো, তুমি বলবা যে আপু আমি কিভাবে আপনার বাসা মনে রাখবো? আমি বললাম সনি সিনেমা হলের পিছনে আসবা, তাহলে সনি স্কয়ার বা সনি সিনেমা হল, এই একটা পয়েন্টে তুমি আমার বাসা মনে রেখেছো, এটা হলো নেমোট্যাক্সিস, ঠিক আছে? নেমো মানে কোন একটা মেমোরি রেসপন্স। টেলো মানে হচ্ছে ধরো তোমাদেরকে আমি বললাম যে তোমার বাসা থেকে নিচে নামলে ডান দিকে গলিতে উন্মেষ, সেখানে আপু বায়োলজি পড়াবো, বাম দিকে কাচ্চি ভাই, সেখানে আপু কাচ্চি খাবো, তোমরা কোন দিকে যাবা? ডান দিকে উন্মেষে আপু বায়োলজি পড়াবো, বাম দিকে কাচ্চি ভাইতে কাচ্চি খাবো, তোমরা কোন দিকে যাবা? অবভিয়াসলি কাচ্চি খেতে যাবা, কারণ তোমাদের কাছে বায়োলজি স্টিমুলেশন কি কাচ্চির চেয়ে বেশি। তাহলে এই যে দুইটা স্টিমুলেশন থাকলে স্ট্রঙ্গার স্টিমুলেটিং অ্যানিমাল যাবে, সেটাকে বলা হচ্ছে তোমার টেলোট্যাক্সিস, ঠিক আছে? দ্য মুভমেন্ট অকার্স অ্যালং দ্য ডিরেকশন ওয়্যার দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্টিমুলাই ইজ স্ট্রঙ্গার। তার মানে যখন একটা অ্যান্টের জন্য তোমার ফ্লাওয়ারও থাকবে আবার সানও থাকবে, তখন ওরা সানের দিকে না গিয়ে হানিকম কোথায় যাবে? ফ্লাওয়ারের কাছে যাবে, হানির জন্য। আর ট্রপো মানে হচ্ছে বডির 2-3টা রিসেপ্টর অর্গানে একটা স্টিমুলাই তোমার রিসিভ হবে। এটা এক্সাম্পল হচ্ছে ফিশ লাউস, মাছের উকুন। এটার এক্সাম্পলটা পরীক্ষা বেশি আসে, ক্লাইনোটা বেশি আসে, ব্লো ফ্লাই আর বাটারফ্লাই, ঠিক আছে? লার্ভা, ব্লো ফ্লাই, বাটারফ্লাই, এই দুটো এক্সাম্পল পরীক্ষা বেশি আসে, ক্লাইনো আর হচ্ছে ট্রপো। ওকে, ডান দিকে যাবো। আচ্ছা, ভেরি গুড সঞ্জিদা, কাচ্ছি। গোল্ডফিশের ব্রেইনটা কি মানে বুঝিয়ে রিফাত কোশ্চেনটা ক্লিয়ারলি করো। তাহলে 7th কুইজ সবাই অ্যানসার করো। হুইচ ট্যাক্সিস ইজ সিন ইন দ্য লার্ভা অফ ব্লো ফ্লাই এন্ড বাটারফ্লাই? অ্যানসার করো। ব্লো ফ্লাই আর বাটারফ্লাইতে কোনটা দেখা যায়? ওকে, পোল ক্লোজ করে দিলাম। আমরা একটু আগে দেখেছি যে ক্লাইনো, তাই না? ক্লাইনো ট্যাক্সিস। মেনো কি ছিল বলতো? মেনো ছিল হচ্ছে অ্যাঙ্গুলার, নেমো ছিল মেমোরি, আর টেলো ছিল স্ট্রঙ্গার স্টিমুলাই। তাহলে অ্যানসার হবে ক্লাইনো ট্যাক্সিস। ওকে, তাহলে যারা অ্যানসার দিয়েছো সবাই অ্যানসার দিয়েছো, ভেরি গুড। অনেকে অ্যানসার করতে পারো নাই, সানজিদা, নুসরাত, নম্রতা, শায়াক, স্নেহা, প্রদীপ্ত, ইমা, সাদিফা, জারিফ, শর্মি, তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস। ওকে, ভেরি গুড। এবারে দেখো, হুইচ টাইপ অফ ট্যাক্সিস ইজ হাইবারনেশন অফ ফ্রগ? অ্যানসার করো। এটা একদম রিসেন্ট কোয়েশ্চেন, মেডিকেল 18-19 এসেছিল। হাইবারনেশন অফ ফ্রগ একটা ছিল তোমার হচ্ছে হাউস ফ্লাই টুয়ার্ডস দ্য লাইট, আর এটা হচ্ছে হাইবারনেশন অফ ফ্রগ। সরি, লাইট না, তোমার কি বলে এটাকে? মুভমেন্ট অফ হাউস ফ্লাই টুয়ার্ডস দ্য সান অথবা টুয়ার্ডস দ্য টেম্পারেচার, এটা হচ্ছে পজিটিভ। এটা কি হবে? নেগেটিভ থার্মোট্যাক্সিস, তাই না? ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক করবো, যেটা হচ্ছে রিফ্লেক্স। তোমার চোখের সামনে দিয়ে কেউ যদি হাতটা এমন করে নিয়ে যায়, তুমি চোখের পাতা অটোমেটিক্যালি ফেলে দিবা। আবার আমরা যখন সেলাই করতে থাকি তখন হাতে সুচ দিতে না, করে হাতটা সরাই ফেলি। তাহলে এই যে তোমার ইনস্ট্যান্ট যে ফাংশনগুলো, এগুলোকে আমরা বলি রিফ্লেক্স। এবং এই রিফ্লেক্সের সেন্টার হিসেবে কিন্তু ব্রেইন ফাংশন করে না, ফাংশন করে আমাদের স্পাইনাল কর্ড। তার মানে ইউজুয়ালি আমাদের ব্রেইন হচ্ছে কন্ট্রোলিং অ্যাক্টিভিটি সেন্টার, কিন্তু অনেক ইমার্জেন্সি সিচুয়েশন আছে যেটা কিনা কন্ট্রোল করে স্পাইনাল কর্ড। দেখো, আইলিড আর ইনস্ট্যান্টিনিয়াসলি ক্লোজ ইন লাইট, হ্যান্ড মোভস অ্যাওয়ে when coming in contact with heated iron, এগুলো সবই হচ্ছে কি? reflex action. Involuntary effect produced spontaneously in any organ or muscle in any response to the stimuli without the help of brain is known as reflex action. তো reflex action আমার ব্রেইনের হেল্প ছাড়া স্পাইনাল কর্ডের রেসপন্সে ফাংশন করবে। তাহলে reflex action এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখো। Usually most of the reflex actions are simple because a single reaction occurs in response to a single stimulus. একটা স্টিমুলাসে একটা রিঅ্যাকশন। এটা obviously involuntary আর innate, কোনো প্রি প্ল্যানিং থাকবে না, কোনো গোল বা রেজাল্ট থাকবে না। এটা যে কোনো টাইমে রিপিট করতে পারে এবং এটা সেলফ প্রোটেক্টিভ, খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত কাজ করবে এবং এটার জন্য কি দরকার নেই বলো তো? চেঞ্জ করা কোনো পসিবল না এবং এটা সময়ের সাথেও চেঞ্জ হবে না। দেখো, রিফ্লেক্স সাইকেল কি কি থাকে? ধরো তোমার হাতে একটা মশা কামড় দিল, মিঠাস করে আরেক হাতে তোমার হাতের মধ্যে বাড়ি দিলা, তাহলে মশা কামড় দিল তোমার হ্যান্ডে, এটা হচ্ছে তোমার রিসেপ্টর, তাই তো? ও স্টিমুলেশনটাকে নিবে। অ্যাফারেন্ট মানে হচ্ছে যেই নার্ভটা আমার এই সেন্সেশনটা স্পাইনাল কর্ডে নিয়ে যাবে, তার মানে এটা সেন্সরি নার্ভ। সেন্সরি নার্ভ কি করবে? এটাকে ক্যারি করবে। সেন্টার মানে আমাদের স্পাইনাল কর্ডে যে সিনাপস থাকবে তোমার অ্যাক্সন আর ডেনড্রাইটের মাঝখানে। ইফারেন্ট মানে আমাদের ব্রেইন থেকে যে নার্ভটা, স্পাইনাল কর্ড থেকে যে নার্ভটা এই হাতে স্টিমুলেশন নিয়ে আসবে, আর আমি এই হাত দিয়ে মশা মারলাম, দ্যাট ইজ দ্য ইফেক্টর অর্গান। তাহলে 5টা রিসেপ্টর, সেন্সরি, স্পাইনাল কর্ড, মোটর মানে অ্যাফারেন্ট, ইফারেন্ট, আর হচ্ছে তোমার হলো ইফেক্টর অর্গান। আচ্ছা, রিও আর হাইড্রো। হাইড্রো মানে হচ্ছে তোমার যে পানিটা চলমান না, মানে স্টিল ওয়াটার, আর রিও মানে হলো মুভেবল ওয়াটার। বুঝতে পেরেছো ফাহিম? দুটো ডিফারেন্স হচ্ছে ওদের লোকোমোশন। তাহলে দেখো, সুন্দর করে এখানে ছবি দেওয়া আছে আমাদের রিফ্লেক্স অ্যাকশনের। ক্লাসিফিকেশন অফ রিফ্লেক্স অ্যাকশন আমরা সেই বাচ্চাকাল থেকে জানি। একটা হচ্ছে আনকন্ডিশন, একটা হলো কন্ডিশন। আনকন্ডিশন মানে তোমার মা তোমার মুখে খাবার দিয়ে দিবে, সেটা কচু হোক, শুটকি হোক, কাঁঠাল হোক আর বিরিয়ানি হোক, তোমার স্যালাইভেশন হবে, কোনো কন্ডিশন দরকার নাই। আর তুমি মনে মনে বাসায় বসে চিন্তা করছো, তেতুল ট্যামারিনের কথা বললে কি আমাদের অটোমেটিক্যালি স্যালাইভেশন হয়? এটার কন্ডিশন হচ্ছে তোমাকে জানতে হবে ট্যামারিন বা কাচ্চি টেস্ট কেমন, এটা হলো কন্ডিশনাল রিফ্লেক্স। তাহলে আনকন্ডিশন রিফ্লেক্সটা কয় রকম হতে পারে দেখো, এই যে বলেছিলাম, স্যালাইভেশন, পিউপিল কনস্ট্রিকশন, উইথড্রল অফ দ্য লিম্ব ইন রেসপন্স টু এনি হিট অর প্রিক ইনজুরি। এই যে দেখো, তোমার পায়ের মধ্যে কুতু কুতু দিলে তুমি পা সরাবা, এটা হলো সুপারফিশিয়াল, মানে এখানে হচ্ছে ডার্মিস বা স্কিন রিলেটেড। দেখবা হাঁটু কোনো কিছুর সাথে বাড়ি খেলে পুরো তোমার হচ্ছে নি জয়েন্টে ঝনঝন ঝনঝন একটা রিফ্লেক্স হয়। আবার তুমি কোনো এলবো জয়েন্ট কোনো কিছু বাড়ি খেলে মনে পুরো হাত ঝিঝি করতেছে, এটা হলো ডিপ রিফ্লেক্স। ডিপ মানে হচ্ছে তোমার ভিতরে টেন্ডন স্টিমুলেশনটা নিয়ে পুরো মাসেলে সেটা স্প্রেড করে দিয়েছে, এটা হলো ডিপ রিফ্লেক্স। কোথা থেকে আসে? টেন্ডন থেকে, ঠিক আছে? দেখছো, অসিলেশন অফ নি। আর ভিসেরাল রিফ্লেক্স মানে তোমার ভিসেরা থেকে আসে, লাইক তোমার স্টোমাক রিফ্লেক্স হলে তোমার ভমিটিং হলো, ইউরিনারি ব্লাডের রিফ্লেক্স হলে তোমার ইউরিনেশন বা মিকচুরেশন হলো, কোলনের রিফ্লেক্স হলে তোমার ডেফিকেশন হলো, স্টুল ফর্মেশন হলো, এগুলো সব হলো ভিসেরাল রিফ্লেক্স, ঠিক আছে? তাহলে রিফ্লেক্সটা খুব ইম্পর্টেন্ট। কন্ডিশন মানে যে বললাম যে তোমার হচ্ছে কোন একটা পচা গন্ধ পেলে তোমার কাশি আসবে, তোমার তেঁতুলের কথা চিন্তা করলে স্যালাইভেশন হবে, এটা হলো কন্ডিশন রিফ্লেক্স। তাহলে কন্ডিশন রিফ্লেক্স নিয়ে সবার প্রথমে কথা বলেছিলেন কে? সায়েন্টিস্ট পাভলভ, ইভান পিত্রোভিচ পাভলভ। চিন্তা করো, সে কুকুরের লালা নিয়ে গবেষণা করে নোবেল পেয়ে গেছে। এখন তোমার মনে কষ্ট হতে পারে যে আমি তো কুকুর নিয়ে গবেষণা করতে পারলাম না, কোনো কথা নাই, তুমি বিড়াল নিয়ে গবেষণা করবা। বিড়ালের স্যালাইভা ধরো ডিসকভারি করে আরেকটা রিফ্লেক্স ডিসকভার করলো হচ্ছে জারিফ। আমি পত্রিকার ছবি দেখলাম, আরে ও তো আমার কাছে ক্লাস করছিল, ঠিক আছে? তোমাদের সামনে অনেক অপশন খোলা আছে। পিপল কনস্ট্রাকশনটা বুঝো নাই? তোমার লাইট যখন পিপলের উপর আসবে, তোমার পিপলটা কি হয়ে যায়? এরকম বড় থেকে ছোট হয়ে যায়। আজকে আয়নার সামনে দাঁড়ায় তোমার ছোট ভাই বোন বা নিজের চোখের উপরে মোবাইলে টর্চ ফেলবা, দেখবা ডাইরেক্ট পিপলটা কনস্ট্রিক্ট হয়ে গেছে, এটা এক ধরনের রিফ্লেক্স। বুঝছো সাদিফা?
তাহলে প্যাভলভ কি করেছিলেন, তার ল্যাবে একটা কুকুরকে বেঁধে রেখেছিলেন, সেই কুকুরের স্যালাইভারি গ্ল্যান্ডের সাথে একটা পাইপ অ্যাটাচ করে দিয়েছিলেন। প্রথম কুকুরকে শুধু খাবার দিতেন, দেখলেন যে স্যালাইভা কতটুকু সিক্রেট হয়। যতবার কুকুরকে খাবার দিতেন ততবার একটা করে ঢং ঢং বেল বাজাতেন এবং ল্যাবের যে টেকনিশিয়ানরা ছিলেন তারা ল্যাব কোট পরে সেই কুকুরকে খাবার দিতেন। দেখলেন কি প্রথম নর্মাল খাবার দিলে যেরকম স্যালাইভেশন হয়, ঘন্টা বাজালেও সেম স্যালাইভেশন হয়। এরপরে কয়েকদিন দেখলেন কি যে খাবারের সাথে ঘন্টা বাজালে সেই কুকুরের স্যালাইভেশনটা ইনক্রিজ হচ্ছে। তার কিছুদিন পরে প্যাভলভ করলেন কি কোনো খাবার দিলেন না, শুধুমাত্র কুকুরের সামনে ঘন্টা বাজালেন, দেখলেন যে সেম অ্যামাউন্ট অফ স্যালাইভা সিক্রেশন হয়। আবার খাবারও দিলেন না, ঘন্টা বাজালেন না, ল্যাব কোট পরে ল্যাব টেকনিশিয়ান কুকুরের সামনে গেলে তার স্যালাইভা সিক্রেশন শুরু হয়ে যায়। তার মানে কুকুর এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে যখনই ঘন্টা বাজবে বা যখনই হোয়াইট অ্যাপ্রন পরে টেকনিশিয়ান আসবে তখনই আমাকে খাবার দিবে। সেটা শর্ত মেনে নিছে যে বেল বাজা বা ল্যাব কোট দেখা মানেই খাবার। এটাই হলো কন্ডিশন রিফ্লেক্স। বুঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো প্রথম ক্ষেত্রে আমার ফুডটা হচ্ছে আনকন্ডিশনাল স্টিমুলাই, স্যালাইভেশনটা হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স। প্রথম দিকে কিন্তু বেলটা ছিল নিউট্রাল, মানে বেলটা রেসপন্সের উপরে কোনো ইফেক্ট ফেলে নাই। এরপরে বেলটা হয়ে গেছে আনকন্ডিশনাল রেসপন্স, এরপরে খাবার ছাড়াই বেল শুনে স্যালাইভাটা হলো কন্ডিশনাল রিফ্লেক্স। তার মানে প্রথমে যখন সে খাবার দেখে তার স্যালাইভা বের হতো, এটা তার আনকন্ডিশনাল, খাবার মানেই স্যালাইভা, তখন বেলের কোনো রোল ছিল না, এজন্য বেলটা হচ্ছে নিউট্রাল। খাবারের সাথে বেল বাজালে এটাও তোমার আনকন্ডিশনাল, কারণ সে খাবার দেখলে তার স্যালাইভা বের হবে। কিন্তু পরে যখন বেল শুনে তার স্যালাইভা সিক্রেশন হতো তখন সেটা হয়ে গেছে কন্ডিশনাল, কারণ সেটা শর্ত জানে বেল বাজলে খাবার আসবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো রিফ্লেক্স অ্যাকশন। এখন আসলে ন্যাচারাল বিহেভিয়ার, তার মানে আমাদের পরীক্ষা এখান থেকে জাস্ট এতটুকুই আসবে যে ইননেট বিহেভিয়ার কার মধ্যে দেখা যায়। সর্বপ্রথম ডারউইন এই ইনস্টিংক্ট নিয়ে কথা বলেছিলেন, এখান থেকে জাস্ট এতটুকুই মনে রাখবা। লরেন্স হচ্ছে গিয়ে বলেছিলেন আমাদের ইনস্টিংক্টকে কন্ট্রোল করে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ফিক্সড অ্যাকশন প্যাটার্ন মানে আমাদের যে ইনন্যাচারাল বিহেভিয়ার সেগুলোকে কন্ট্রোল করার জন্য কিছু স্পেসিফিক প্যাটার্ন আছে, এবং উনি এক্সপ্লেনেশন দিয়েছিলেন কিন্তু হ্যারিঙ্গেল মাদারবার্ড দিয়ে। এটা আমরা শুরুতেই দেখেছি চ্যাপ্টারে। তাই এটাতে তিনটা স্টার দাও, এফিপি ক্যারেক্টার স্টেরিওটাইপ, তার মানে অলওয়েজ সেম হবে। কুকুর, বিড়াল, গরু, ছাগল, তুমি সবার জন্য সেম হবে। ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিভিজুয়াল এক্সপেরিয়েন্স, প্রত্যেকটা এক্সপেরিয়েন্সের প্রকাশটা আলাদা আলাদা হবে। ব্যালিস্টিকনেস, একবার রেসপন্ড করার পরে যতই তুমি সিচুয়েশন চেঞ্জ করো না কেন এটা চেঞ্জ হবে না। সিঙ্গেলনেস অফ পারপাস, একটা সিঙ্গেল অ্যাক্ট একটা সিঙ্গেল স্টিমুলেশনে পারফর্ম হবে। তাহলে দেখো রিফ্লেক্স আর ইননেট বিহেভিয়ার ডিফারেন্স বলেছে, এটা জাস্ট একবার রিডিং দিবা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। মাইগ্রেশন অফ উইন্টার বার্ড, আমাদের যখন শীত প্রধান দেশের পাখিগুলো আছে ওরা করে কি শীতকালে আমাদের দেশে চলে আসে। কেন চলে আসে বলো তো? উইন্টার কান্ট্রিগুলার বার্ডগুলো শীতকালে কেন আমাদের দেশে চলে আসে? কোন অ্যান্সার আছে? আচ্ছা, ওরা করে কি, ওদের হচ্ছে তখন নেগেটিভ থার্মোট্যাক্সিস হয়, ওরা হচ্ছে প্রচন্ড শীতে বাঁচতে পারে না, এজন্য ওরা ওদের সার্ভাইভালের জন্য আমাদের কান্ট্রিতে মাইগ্রেট করে। এটা কিন্তু এক ধরনের ইনস্টিংক্ট। কোনো পাখিকে কেউ শিখাবে নাই, শোন এই শীতে আমরা ট্যুর দিতে যাবো বাংলাদেশে, এটা কিন্তু কেউ কাউকে লার্নিং বা এক্সপেরিয়েন্সের মাধ্যমে দেয় না, এটা জন্মগতভাবে সবাই জানে যে হ্যাঁ ভেরি গুড নম্রতা, অ্যাডভার্স কন্ডিশন থেকে বাঁচতে সার্ভাইভালের জন্য ওরা হচ্ছে কোথায় চলে আসে, বাংলাদেশে চলে আসে। তাহলে এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যে আমাদের প্যালিয়ার্টিক রিজিয়নের 40% বার্ডই হচ্ছে কি মাইগ্রেটরি। এটা একটা এক্সাম্পল হচ্ছে কি হিমালয়ান স্নোকক, এটাকে বলা থাকে একরকম পার্ট্রিজ, আর এটা হলো গোল্ডেন ক্লোভার। তাহলে এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মাইগ্রেটরি বার্ড, স্নোকক আর এটা হচ্ছে গোল্ডেন ক্লোভার। এখান থেকে একটা কিছু কিন্তু দাঁড়ানো সেন্টেন্সের বাইরে পড়ো না, কারণ পড়া বেড়ে যাবে। এই চ্যাপ্টারে এমনিতে আজের জিনিস খুবই বেশি, অনলি মার্ক করা সেন্টেন্সগুলো আর আপু ক্লাসে যেগুলো বলছি সেগুলো পড়বা, আর মেডিটিক্স থেকে এক্সচেঞ্জগুলো দেখবা। ব্যালিস্টিকনেস আবার বলবো। আচ্ছা দেখো, ব্যালিস্টিকনেস মানে হচ্ছে একবার রেসপন্ড করার পরে তুমি যতই সার্কামস্টেন্সেস চেঞ্জ করো না কেন, ধরো তোমার গোল্ডেন ক্লোভার বার্ড তুমি ওকে প্যালিয়ার্টিক রিজিয়ন থেকে এনে তুমি সুইজারল্যান্ডে নিয়ে গেলা, যতই কান্ট্রি চেঞ্জ করো না কেন ও বাংলাদেশে আসবেই। তার মানে একবার যখন বুঝে গেছে যে শীতকালে বাংলাদেশে আসতে হয়, এরপর তুমি যতই সিচুয়েশন চেঞ্জ করো না কেন ওর বিহেভিয়ারটা চেঞ্জ করবে না। আশা করি সবই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এরপর চলে আসি, দেখো বাংলাদেশে তোমার মাইগ্রেটরি বার্ড কিছু কিছু বার্ড আছে যারা করে কি, ধরো তোমার সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আসলো, 3 দিন থেকে ভারতে চলে গেল, তাহলে এদেরকে বলা হয় ট্রানজিয়েন্ট মাইগ্রেটর। তার মানে ওরা বাংলাদেশে মাঝখানে কিছুদিন থাকবে। বাংলাদেশে টোটাল বার্ডের মধ্যে 500 বার্ড স্পিসিস পার্মানেন্ট, 300 হচ্ছে টেম্পোরারি। ঠিক আছে, বাংলাদেশে কি কি আছে দেখো, ডাক, সোয়ান, এরা হচ্ছে কি তোমার বার্ড হান্টারের জন্য আসে। ইন বাংলাদেশ মেনি বার্ডস বিকাম মাইগ্রেটেড রেঞ্জিং ফ্রম ডাকস, সোয়ান টু হান্টার বার্ড। আচ্ছা, মানে ডাক, সোয়ান থেকে শুরু করে কাইট, ফাল্কন, বড় বড় পাখি, ছোট ছোট পাখি, এরা সবাই হলো মাইগ্রেটরি। এবং অক্টোবর থেকে মার্চ মাসে তোমরা কে জাহাঙ্গীরনগরে এই মাইগ্রেটরি বার্ড দেখতে গেছো, কি আসো? আমি গত বছর গেছিলাম, এর আগে বছর যাইনি। মেডিকেল চান্স পরে 2016 সালের ডিসেম্বরে গেছিলাম মাইগ্রেটরি বার্ড দেখতে। আমি, আমার দুটো কাজিন, আমার বড় আপু আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড। তখন তো বুঝো না, মেডিকেল চান্স পেয়েছি, রক্ত গরম, কোথায় যাবো কোথায় যাবো। জাহাঙ্গীরনগরে অনেক সুন্দর ট্রানজিয়েন্ট মাইগ্রেটরি বার্ড বা নরমাল মাইগ্রেটরি বার্ড দেখা যায়। ওদের বিশাল বড় বড় তোমার হচ্ছে আছে, হাওড়ের মতো আছে। ওই ক্যাম্পাসটা আলাদা ইউনিভার্স, বুঝছো, ওখানে ঢুকলে মনে হারা গেছো। তো ওখানে অনেক সুন্দর তোমার হচ্ছে মাইগ্রেটরি বার্ড দেখা যায়। এই যে সাদিফা ফাইজা দেখেছে, ইনশাআল্লাহ এবার মেডিকেলে চান্স পেলে তোমরা দেখতে যাবা, এরপর আপুর সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করবা। আচ্ছা, তাহলে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হচ্ছে মাইগ্রেটরি বার্ড ওয়াচিং টাইম। তাহলে দেখো কি কি মাইগ্রেটরি বার্ড আছে, সাইন্টিফিক নেম নিয়ে তো মাথা ঘামানোর দরকার নাই, সাইন্টিফিক নেমগুলো হচ্ছে ডিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা জাস্ট নামগুলো মনে রাখি, ছোট শার্লি, লেজার হুইসলিং টিল, চামচ ছোট বালান, স্পুন বিল্ড, স্যান্ড পাইপার। আচ্ছা, তোমাদের বাংলা ভাষার মধ্যে দেওয়া আছে চামচ ছুটি কাদা খোঁচা, বালিহাঁস মানে কটন পিগমি গুজ, সাধারণ সাধারণ বাটান, কমন স্যান্ড পাইপার, সাপ পাখি, ডার্টার। জাস্ট ইংলিশ নামগুলো মনে রাখো। ঠিক আছে, আচ্ছা, সাইন্টিফিক নেমগুলো ডিউর জন্য ইম্পর্টেন্ট। স্পাইডার ওয়েব, এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে স্পাইডার ওয়েবটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। ঠিক আছে, স্পাইডার ওয়েবটা প্রথম দেখেছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম হলো হ্যান্স পিটার্স। এটা ইম্পর্টেন্ট। যখন তোমার স্পাইডার ওদের সিল্ক গ্ল্যান্ড থেকে স্ক্লেরোপ্রোটিন সিক্রেট করে, ওইটা হচ্ছে এয়ারের কাছে এসে শক্ত হয়ে ওয়েব হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো লার্নিং বিহেভিয়ার সম্পর্কে কে বলেছিলেন, সায়েন্টিস্ট মর্গান আরি কিং। উনি বলেছিলেন যে লার্নিংটা হচ্ছে রিলেটিভলি পার্মানেন্ট। ক্যারেক্টারিস্টিক্স রিডিং দিবা, এখান থেকে তোমার লার্নিংগুলো রিডিং দিবা। ঠিক আছে, এই টাইপসের লার্ন বিহেভিয়ার আছে। তাহলে দেখো থট ক্লাসিফাইড লার্ন বিহেভিয়ার ইনটু 6 ক্লাসেস কি আছে। হ্যাবিচুয়েশন মানে স্বভাবগত, ইমপ্রিন্টিং মানে তোমার হচ্ছে যে জেনেটিক ইমপ্রিন্টিং এর মাধ্যমে বাপ মার কাছ থেকে তুমি পেয়েছো, কন্ডিশনিং লার্নিং তার মানে তুমি কন্ডিশনাল রেসপন্সের মাধ্যমে যেটা তুমি শিখেছো, ট্রায়াল এন্ড এরর তুমি যেটা করে দেখলা যে সেটা তোমার জীবনে হচ্ছে কি হার্মফুল ইফেক্ট ফেলতেছে, এটা হলো ট্রায়াল এন্ড এরর। লেটেন্ট লার্নিং মানে হচ্ছে যে তোমার অনেকদিন পর্যন্ত লেটেন্ট ছিল, একটা স্পেসিফিক কন্ডিশনে সেটা বের হয়ে গেছে। যেমন বাড়ির ক্ষেত্রে কি ডিম পাড়াটা হচ্ছে লেটেন্ট থাকে, এবং যখন ওরা ক্রিটিক্যাল পিরিয়ড পায় তখন ডিম পাড়ে, এটা হলো লেটেন্ট। ইনসাইট লার্নিং মানে তোমার হচ্ছে কি একটা সিচুয়েশন তুমি ইনস্ট্যান্ট অবজার্ভ করে তুমি ইনস্ট্যান্ট সলিউশন দিলে, এটা হচ্ছে ইনসাইট লার্নিং। তাহলে তুমি এটা দেখতে পারো ইননেট লার্ন বিহেভিয়ার, এটা একবার রিডিং দিবা। 8 কুইজ, which is not the correct character of the reflex action, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটা কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, তখন কত হয়ে যাবে সঞ্জিদা, পৃথিবী গোল, একদিন হাত থেকে তোমার আমার দেখা হয়ে যাবে, বুঝছো। বা ধরো সঞ্জিদা তুমি হচ্ছে ডিএমসি টপারসে চলে আসলে, টপ 10 তখন দেখা গেল তোমার সাক্ষাৎকার আমি নিচ্ছি, এই জন্য ভালো মতো পড়াশোনা করতে হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা পোল ক্লোজ করে দিচ্ছি। অ্যান্সার কি হবে বলো তো, আমাদের কোনটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনের একটা তোমার ক্যারেক্টার না, এটা অ্যান্সার হবে হচ্ছে সি। এটা হচ্ছে টট বিহেভিয়ার, রিফ্লেক্স মানে টট বিহেভিয়ার না, এটা হচ্ছে ইনভলান্টারি, জন্মগতভাবে। আচ্ছা, which one does not belong to homologous group of bird, homologous মানে কোনগুলো সেম, দেখো স্প্যারো, স্পুন বিল, স্যান্ডপাইপার, হিমালয়ান পার্ট্রিজ, গোল্ডেন ক্লোভার, এদের মধ্যে কোনটা হচ্ছে হোমোলোগাস না, মানে কোনটার সাথে কোনটার কোনো মিল নাই। আগের কুইজে হচ্ছে শুধুমাত্র সাদিফা ভুল করেছিল, বাকি মোটামুটি সবাই রাইট অ্যান্সার করেছে। হ্যাঁ, নুসরাত, জারিফ, সাইফ, নম্রতা, শায়াক, মিম, তাহিতি, ইমা, সবাইকে কংগ্রেচুলেশনস, ভেরি গুড। অ্যান্সার হবে এ স্প্যারো। স্প্যারো হচ্ছে আমাদের দেশি পাখি, হ্যাঁ, ও হচ্ছে মাইগ্রেটরি বার্ড না। তাহলে দেখো সোশ্যাল বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স, এটা একবার রিডিং দিবা, এগুলো তো বেশি ইম্পর্টেন্ট না।
অ্যালট্রুইজম। আচ্ছা, এই যে বলে না যে মানুষ সামাজিক জীব, তুমি আমি একই সমাজে বসবাস করি, তুমি আমি একজনকে কোঅপারেট করছি, হেল্প করছি, তাহলে আমাদের এই যে সোশ্যাল বিহেভিয়ার গুলো, এই সোশ্যাল বিহেভিয়ার বা পরস্পরের প্রতি যে সিম্প্যাথি, এটাকে আমরা বলি হচ্ছে অ্যালট্রুইজম। কি বলবো? অ্যালট্রুইজম। তাহলে অ্যালট্রুইজম সম্পর্কে প্রথম বলেছিলেন সায়েন্টিস্ট অগাস্ট কমেট, সালটা লাগবে না। আমাদের বইতে যে অ্যালট্রুইজমের এক্সাম্পল দিয়েছে সেটা হচ্ছে হানিবি। ওকে, ওটা হলো সোশ্যাল ইনসেক্টস। ওদের মধ্যে দেখা যাবে বেবুন, ওরা 6 বছর কাটায় ওদের বাচ্চাদেরকে বড় করতে। জাপানিজ ফলিয়েজ স্পাইডার, ওরা কি করে? ওরা হচ্ছে কি তোমার বড় উপামগুলোকে চেষ্টার সাথে রেখে দেয়, যখন বাচ্চা বের হয়ে আসে তখন তাদের বডি থেকে ওদেরকে বের করে দেয় এবং তখন মা মারা যায়। ঠিক আছে, এটি টেক দ্য বডি দেয়ার মাদার এজ ফুড, আহারে বাচ্চাগুলো মাকে খাবার হিসেবে খেয়ে ফেলে, এটা হচ্ছে অ্যালট্রুইজম। ভ্যাম্পায়ার ব্যাট ফিড দেয়ার মেম্বার্স হু ফেল টু ফিড দেমসেলস বাই ব্লাড রিগার্জিটেটিং ফ্রম দ্য ব্লাড অফ দোজ মেম্বার্স ডিউরিং টেকিং মিলস এট নাইট। মানে ব্যাটগুলো করে কি? নিজের রক্ত দিয়ে দেয় তার সাথীদের, আহারে কি কষ্ট। বারবিট মাঙ্কি, ডলফিন বাংলাদেশে দেখা যায় কোথায়? স্পটেড ডিয়ার এন্ড রেসাস মাঙ্কি, সুন্দরবনের হরিণ আর বানরদের মধ্যে দেখা যায়। তাহলে পরীক্ষা কোশ্চেন আসতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমালস শো অ্যালট্রুইজম। ঠিক আছে, এরপর আমরা চলে আসি অ্যালট্রুইজম অফ হানিবি। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই স্লাইডটা। কত টাইপসের হানিবি দেখা যায়? অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ডরসাটা, অ্যাপিস ফ্লোরিয়া। ঠিক আছে, 3 টাইপের বি আছে আমাদের বাংলাদেশে। এর মধ্যে দেখো এক একটা সোসাইটিতে আমরা 3 টাইপসের বি পাবো, কুইন বি, ড্রোন বি, ওয়ার্কার বি। কুইন বি, ড্রোন বি, ওয়ার্কার বি। এদের মধ্যে কুইন বি আর ওয়ার্কার বি হচ্ছে ফিমেল, ড্রোন বি হচ্ছে মেল। কুইন বি হচ্ছে ম্যাট্রিয়ার্কি, অনেক মজার সমাজ ওদের, বুঝছো? ওদের হচ্ছে মাতৃ প্রধান, মা বা রানী হচ্ছে গেট প্রধান। ঠিক আছে, ওরা হচ্ছে 15 থেকে 20 মিলিমিটার লেন্থে হবে, উইংস গুলো ছোট হবে, ওদের কোনো স্যালাইভারি গ্ল্যান্ড থাকে না এবং ওদের হচ্ছে স্টিংয়ে কোনো বার্ব নেই, রিপিটলি স্টিং করতে পারে। 1500 থেকে 2000 পর্যন্ত ওরা ডিম পারবে। এবং তুমি কিভাবে বুঝবা যে একটা বি কুইন হবে? কুইন বি যে ডিম পারে, যে এগুলোকে তোমার রয়্যাল জেলি খাওয়ানো হয়। রয়্যাল জেলি মানে হচ্ছে হাইপোফ্যারিঞ্জিয়াল আর ম্যান্ডিবুলার গ্ল্যান্ড অফ ওয়ার্কার বি থেকে সিক্রেশন দিয়ে ফর্মেশন হচ্ছে। এই রয়্যাল জেলিটা যে সকল একে খাওয়ানো হবে তাদেরকে বলা হচ্ছে কুইন বি। তার মানে কুইন বি যে 1500 থেকে 2000 ডিম পারবে, সবাইকে কিন্তু রয়্যাল জেলি খাওয়াবে না। যাদেরকে ওরা মনোনীত করবে তাদেরকে ওরা রয়্যাল জেলি খাওয়াবে এবং ওরা সুপার সিডিওর প্রসিডিওরে কুইন হবে। ঠিক আছে, তাহলে যে প্রসিডিওরে ওরা কুইন হয় তাকে বলা হয় সুপার সিডিওর। 16 দিনের মধ্যে ওরা কি করে? নতুন একটা কুইনকে ম্যাচিউর করে তাকে কুইন হিসেবে কি করবে বলতো? তোমার নমিনেট করবে। If simultaneously 2 queens become mature, they compete in a duel to death. মানে জীবন মৃত্যু মারামারি করবে ওরা। ঠিক আছে, only during nuptial flight it comes out. Only for once it mates with hundreds of drones to collect a number of sperm, which fertilize over throughout the life. তার মানে দেখো আহারে কি কষ্ট। শুধুমাত্র তোমার হচ্ছে ড্রোন বিগুলা কি করবে? নাপসিয়াল ফ্লাইং এর সময় বের হবে, তোমার কুইন হচ্ছে ড্রোনের কাছ থেকে তোমার স্পার্ম নিবে, এরপর ড্রোনগুলা ইনালিলা, এরপর সারা জীবন সেই এগুলা দিয়ে কুইন দিয়ে বাচ্চা ফোটাবে। তার মানে কি প্যাথেটিক লাইফ ড্রোন বির। ওর শুধু জন্ম হয়েছে কি দেওয়ার জন্য? স্পার্ম ডোনেশনের জন্য। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো আমাদের কুইন বি কয়টা করে ডিম পাচ্ছে, কি খাওয়ানো হচ্ছে? রয়্যাল জেলি। ওদের যে প্রসিডিউরাল ট্রান্সফরমেশন করে সেটা হলো সুপার সিডিওর, আর হচ্ছে যে ওরা 3 থেকে 5 বছর বেঁচে থাকে। ফাংশন মনে রাখতে পারে, ওরা হচ্ছে কি করে? তোমার 1.5 লাখ এগ লে করবে পুরো লাইফ সাইকেলে, আর ওরা ফেরোমন সিক্রেট করবে যেটা কিনা অন্য মেমব্রেনদেরকে কি রাখবে বলতো? ইউনাইটেড রাখবে। একটা হাইভে যতগুলো বি থাকে এই সব বিগুলোকে ইউনাইটেড রাখে ফেরোহরমোন। ঠিক আছে, তাহলে দেখো কুইন বি, ড্রোন আর ওয়ার্কার বি ডিফারেন্স একটা চার্টে সুন্দর করে বোঝা যায়। সবচেয়ে বড় হচ্ছে কুইন বি, রিপ্রোডাকশনে কেবল অনলি কুইন বি আর ড্রোন বি, যারাই মানে ইনফার্টিল তারাই হয়ে যায় ওয়ার্কার। ঠিক আছে, এই কাজ কাম যত রকম কামলা খাটবে কে? ওয়ার্কার বি। ফেরোমন সিক্রেট করে কি শুধুমাত্র কুইন বি। লাইফ স্প্যান সবচেয়ে বেশি হচ্ছে কুইন বি এর, আর প্রত্যেকটা হাইভে একটা মাত্র রানী, একের বেশি রানী হলে কি ওরা মারামারি করে ডিস্ট্রিবিউশন করে একটাকে মেরে ফেলবে। তাহলে রয়্যাল জেলিটা খুব ইম্পর্টেন্ট। এটা কোথা থেকে সিক্রেট হবে? ফ্যারিংসের উপরে হাইপোফ্যারিঞ্জিয়াল আর ম্যান্ডিবুলার গ্ল্যান্ড দিয়ে। ওর কেমিক্যাল কম্পোনেন্টসটা মনে রাখবা। তাহলে সোয়ার্মিং, যখন একটা হাইভে অনেক বেশি বি হয়ে যায় তখন একটা কুইন বি কিছু ওয়ার্কার বি নিয়ে অন্য একটা হাইভে শিফট করে, এটাকে বলা হয় কি বলতো? সোয়ার্মিং। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টার থেকে যে টপিকগুলো খুব ভালো করে পড়বো তার মধ্যে একটা হচ্ছে ট্যাক্সিস, রিফ্লেক্স, ইনস্টিংক্ট আর হচ্ছে হানিবি। ট্যাক্সিস থেকে সবকিছু, কোনো কিছু বাদ না। ওরিয়েন্টেশন, ডিরেকশন, সোর্স, এগুলোর উপর ডিপেন্ড করে ট্যাক্সিসের ক্যারেক্টার। এরপর রিফ্লেক্স থেকে কন্ডিশন, আনকন্ডিশন, এই সবগুলোর এক্সাম্পল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলোর এক্সাম্পল। ইনস্টিংক্ট থেকে তোমার যে ক্যারেক্টার ক্রাইটেরিয়াগুলো আছে, এরপর স্পাইডার থেকে তোমার হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, আরেকটা হলো বার্ডস, মাইগ্রেটরি বার্ডসের নাম্বার, নিউমেরিক্যাল ভ্যালুগুলো জাস্ট মার্ক করা সেন্টেন্সগুলো পড়বা। আর হানিবি থেকে শুধুমাত্র মার্ক করা, স্পেশালি 3 প্রকার বির যে চারটা দেওয়া আছে ডিফারেন্সের, এটা পড়লে অলমোস্ট সবকিছু পড়া হয়ে যাবে। এরপর সেখানে কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে, যেমন সোয়ার্মিং, নাপসিয়াল ফ্লাইট, এরপরে হচ্ছে তোমার ওয়ার্ল্ডস ড্যান্স, এরপরে হচ্ছে তোমার ফেরোমন, আরেকটা হলো তোমার কি লাস্টের দিকে হচ্ছে রয়্যাল জেলি। এই জিনিসগুলোকে একটু ভালো করে পড়বা। ওকে, তাহলে মোটামুটি এর মধ্যে শেষ হলো আমাদের আজকে লং লেকচার চ্যাপ্টার 6 এন্ড চ্যাপ্টার 12। এই দুটো চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, এক্সট্রা সিলেবাসের আন্ডারে ছিল। আমি আশা করি তোমরা আমাদের ম্যারাথন ক্লাসের মাধ্যমে অনেকখানি বুঝতে পেরেছো। তোমাদের এখন কাজ হবে, তোমরা হচ্ছে ক্লাসের পিডিএফটা সুন্দর করে দেখবে, লাস্ট ইয়ারে কি কি কোশ্চেন এসেছিল সেটা একবার চোখ বুলাবে, তাহলে তোমার একটা আইডিয়া হবে যে কোন টপিকগুলো থেকে এক্সামে কোশ্চেন আসে। এরপর সুন্দর করে বই আর মেডিটেক্স পাশাপাশি রেখে পড়বা। এক চ্যাপ্টার বই রিডিং দিবা, 2 পেজ মেডিটেক্স সুন্দর করে পড়ে ফেলবা। এরপর অনুশীলনী কোশ্চেন সলভ আর হচ্ছে লাস্ট ইয়ারের কোশ্চেন সলভ, তাহলে একটা চ্যাপ্টারে কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। সো সবার জন্য অনেক শুভকামনা। লাস্ট পর্যন্ত যারা ছিল তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই কনসেন্ট্রেশন রেখেছিলে ক্লাসে লাস্ট পর্যন্ত, এজন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া। ইনশাআল্লাহ রেজাল্ট অনেক ভালো হবে। আল্লাহ হাফেজ।